সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের সেশনে। যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে আপনাদের সাথে যারা বন্ধু আছে তারা যদি এখানে জয়েন করতে চায় অথবা আগে আগ্রহ প্রকাশ করে থাকে, আপনারা অবশ্যই তাদেরকে মেনশন করে দেবেন। এবং মেনশন করার পাশাপাশি আমাদের ইভেন্টটি যদি আপনাদের কাছে বা সেশনটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে নিজের টাইমলাইনে শেয়ার করে নেবেন। আপনারা যারা আমাদের বোটানি ক্লাবের পেজে নিয়মিত সংযুক্ত থাকেন অথবা নিয়মিত পোস্ট ফলো করেন, তারা জানেন যে আমরা বায়োলজি নিয়ে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের নতুন উদ্যোগ নিয়েছি। অনেকটা বলতে পারেন যে আমাদের প্রথমে একটা ক্লাব তৈরি করেছি আমরা। সেই ক্লাবের অধীনে নানা রকম আমরা প্রোগ্রাম বা সেশন নিচ্ছি। এই সেশনগুলো করার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের যারা বায়োলজি ফ্যাকাল্টির স্টুডেন্ট রয়েছে, বিশেষত প্লান্ট সায়েন্স এবং সাথে অন্যান্য ফ্যাকাল্টির অন্যান্য ডিপার্টমেন্টের, তারাও যেন অনেক উপকৃত হতে পারে কেরিয়ার সম্পর্কে। বায়োলজিতে কিভাবে কেরিয়ার গঠন করতে হয়, কিভাবে চাকরির বাজার সম্পর্কে নিজের জ্ঞান বৃদ্ধি, তাছাড়া হায়ার স্টাডি সম্পর্কে নিজের অজানা কিছু প্রশ্নের উত্তর, এই বিষয়গুলো যেন তারা জানতে পারে। এবং আমরা আমাদের এই যে সেশন গুলো রয়েছে, এই সেশনের নাম দিয়েছে বায়ো ডিসকাশন। অর্থাৎ আমাদের এই বায়ো ডিসকাশনের মধ্যে আমাদের সাথে কিছু গেস্ট সংযুক্ত হবেন। যেমন আজকে আমাদের সাথে রয়েছেন একজন ব্যক্তি যার পরিচয়টা আমি কিছুক্ষণ পরেই দেব। তো বায়ো ডিসকাশনে আমাদের সাথে গেস্ট সংযুক্ত হবেন এবং তিনি বায়োলজির নানা বিষয় নিয়ে, শুধুমাত্র যে কেরিয়ার বিল্ডিং এবং হায়ার স্টাডি এসব নয়, বরং অন্যান্য নানা বিষয় যেমন বায়োলজির কোনো পার্টিকুলার টপিক, এগুলো নিয়েও ডিসকাস করবেন। এবং আজকে যারা আমাদের টাইটেলটি দেখতে পাচ্ছেন, তারা দেখছেন যে আমাদের বায়ো ডিসকাশন 2, এটা অর্থাৎ আমরা এর আগে অলরেডি একটি বায়ো ডিসকাশন করে ফেলেছি। সেই বায়ো ডিসকাশন 1-এ আমাদের সাথে একজন অ্যালামনাস যুক্ত হয়েছিলেন, আমাদের বিভাগের ওই বড় ভাই। তিনি আলোচনা করেছিলেন প্লান্ট ইনেট ইমিউনিটি নিয়ে, বায়োলজির একটা টপিক। কিন্তু আজকে আমরা এমন ধরনের একটা ভিন্নধর্মী সেশন নিয়ে এসেছি যেখানে আমরা হায়ার স্টাডি এবং কেরিয়ার বিল্ডিং নিয়ে কথা বলবো। তাই এই সেশনটি শুধুমাত্র যে প্লান্ট সায়েন্সের স্টুডেন্টদের জন্য উপকারী হবে এমনটা নয়, বরং আমাদের বায়োলজি ফ্যাকাল্টির যারা অন্যান্য স্টুডেন্ট রয়েছে, বিশেষত মাইক্রোবায়োলজি বলি, যদি বলি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাথে হচ্ছে বায়োকেমিস্ট্রি, জিওলজি, এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরও অনেক উপকারে আসবে। তো আমি আশা রাখছি, প্রথমে যেটা বলেছিলাম সেটা আবারও বলে দিচ্ছি, কাইন্ডলি আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন, এবং সাথে এই সেশনটি যদি আপনাদের উপকারী মনে হয় এবং যদি মনে হয় আপনাদের বন্ধুদেরও উপকারে আসবে এবং অন্যান্যরাও জয়েন করতে পারে, তাহলে আপনারা অবশ্যই এটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে নেবেন। সাথে আপনাদের যে ব্যাচের গ্রুপ রয়েছে সেখানেও শেয়ার করে নিতে পারেন। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে কাজী তরিকুল ইসলাম ভাই। ভাই ভালো আছেন আপনি? জি ভালো, থ্যাংক ইউ। ওকে, আপনাকে অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে অলরেডি প্রায় 52 জনের মতো সংযুক্ত হয়েছে, এবং আমরা আশা রাখছি যে আরো অনেকেই জয়েন হবে। তো আমি অ্যাকচুয়ালি শুরু করব প্রথমে আহ, এই সেশনের আউটলাইনটা দিয়ে। আউটলাইনটা সকলে জানলে হয়তো বা তাদের বুঝতে বেশ সুবিধা হবে। তো ওকে। প্রথমে আমরা সেশনটিতে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট রাখবো, যেমন আমি এখানে কথা বলছি। এরপরে আমি ইন্ট্রোডাকশনটা দেবো হচ্ছে আমাদের সেশনটা কি নিয়ে কথা হবে, মেনলি আমরা কোন বিষয়টিতে ফোকাস করব। সেকেন্ডলি আমি ভাইয়ের পরিচয়টা দেব, এবং পরিচয় দেওয়ার পর আমি ভাইয়ের কাছে চলে যাব কিছু প্রশ্নের মাধ্যমে, এবং আমি হয়তো প্রশ্ন করব, ভাই সেগুলোর উত্তর দিবেন। এবং সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অবশ্যই জানাবেন। এবং ভাই হচ্ছে খুবই প্রাণবন্ত একজন মানুষ, আমি আগেও বলেছি, তিনি চেষ্টা করবেন সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং ভাইয়ের কথা হচ্ছে কোনো প্রশ্নই বাজে নয়, বরং জুনিয়রদের সকল প্রশ্নই হচ্ছে মজার। তো তিনি সকল প্রশ্নই অ্যাড্রেস করার চেষ্টা করবেন এটা। এবং আমি আশা রাখবো আমি যখন ভাইয়ের পরিচয়টা দেব, এরপরে ভাই প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার সময় নিজের পরিচয়টা আবারও নিজে একবার দিয়ে দেবেন। এখন আমাদের যে মেইন সেশন, সেই সেশনে রয়েছে দুটো পার্ট। একটা হচ্ছে হায়ার স্টাডি আর একটা হচ্ছে কেরিয়ার বিল্ডিং অপরচুনিটি। সো আমরা সেশনটিকে দুটো পার্টে ভাগ করব, মেইন অংশটাকে। একটাতে আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হায়ার স্টাডি, নেক্সটে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের কেরিয়ার বিল্ডিং অপরচুনিটি। এবং এর মাঝে আমরা কিছু প্রশ্ন দেব এবং সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভাই আমি চাচ্ছি আপনি প্রথমেই আপনার পরিচয়টা দিয়ে দেন ভাই। থ্যাংক ইউ সম্রাট। ফার্স্ট টাইমে অভিনন্দন জানাচ্ছি তোমাদের যে এরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য। বোটানি ক্লাব বা বায়ো ডিসকাশনস, ইটস সামথিং ডিফারেন্ট, লাগে যে আমাদের সময় চেয়ে আমি মনে করবো তোমরা এটা যেটা করতেছো এটা বেশ ভালো উদ্যোগ। আমার পরিচয়, আমি একটু পিছন থেকে শুরু করি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আমি হচ্ছে আমার ইন্টারমিডিয়েট পাস করেছি বরিশাল বিএম কলেজ, দেন 98-এ। তারপর দেন বোটানিতে ভর্তি হয়ে ঢাকা ইউনিভার্সিটি আসি 2000 সেশনে।
সো আমার বোটানিতে মাস্টার্স পর্যন্ত রেজাল্ট হতে লাগে 2008 পর্যন্ত। সো আমাদের 4 year অনার্স এন্ড 1 year মাস্টার্স, ইট টেকস লাইক অলমোস্ট 10 years. সো 2000 সো অলমোস্ট আমরা ক্যাম্পাসে ছিলাম 10 বছর। সো 2008 এ এপ্রিলে আমার মাস্টার্স এর রেজাল্ট হয়। হওয়ার পর 2009 এর ফলে হচ্ছে আমি ইউএসএ তে আসি পিএইচডি করার জন্য সাদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে। তো আমি ওখানে মলিকুলার প্যাথোলজিস্ট স্পেশালাইজড ইন মলিকুলার প্যাথোলজি স্পেশাল বলতে পারো। ওখানে আমি রিসার্চ করি। এখন দেন 2015 এ আমি পিএইচডি শেষ করে আমি পোস্ট ডক্টরাল পজিশনে একটা আনি, সেটা হচ্ছে ডোনাল্ড ড্যানফোর্ড প্লান্ট সায়েন্স সেন্টার, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট 5 বলা হয় আর কি, বেস্ট রিসার্চ ইনস্টিটিউট। ওখানে আমি 2.5 years পোস্ট ডক করি। তো ওখানে আমার মেইনলি কাজ ছিল ডিজিজ রেজিস্ট্যান্স ট্রেট নিয়ে। ওখান থেকে পোস্ট ডক করার পর দেন আমি সায়েন্টিস্ট 1 পজিশনে জয়েন করি। আমার বেয়ার ক্রপস মনসেন্টো লিগে আছি। মনসেন্টো অ্যাকচুয়ালি নাও মনসেন্টো টেক ওভার বাই বেয়ার। সো মনসেন্টোতে জয়েন করার পর then we are taking the Monsanto company, Bayer Crop Science, they actually take over. So now we are Bayer. So now আমার কারেন্ট রোলে প্রায় কতদিন 2.5 years আমি একটা স্মল গ্রুপ অফ সায়েন্টিস্ট লিড করি। আমি মেইনলি প্লান্ট প্যাথোলজিস্ট। সো আমি প্লান্টের ডক্টর বলতে পারো, প্লান্টের কাজ করি এবং পিপল ম্যানেজমেন্ট করি। মেইনলি আমার রিসার্চ কাজ ফিল্ড রিসার্চ এবং মেইনলি সয়াবিন এন্ড কর্নের ডিজিজ নিয়ে কাজ করি। এই তো ম্যারিড, হ্যাপিলি ম্যারিড, আছে মিশিগান ইস্ট ল্যান্সিং। এই তো থ্যাঙ্কস ফর দিস অপরচুনিটি। ওকে, ভাইয়ের পরিচয়টা আমরা জানতে পারলাম এবং এখানে হয়তো আমার পরিচয়টাও দিয়ে রাখি যারা আমাদের ডিপার্টমেন্টের বাইরে সংযুক্ত হয়েছি। আমার নাম হচ্ছে আবুল ইসলাম সম্রাট, হয়তো নিচে আমার নামটি দেখা যাচ্ছে, এবং আমি পড়াশোনা করছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে, এবং আমরা এই সেশনটি আয়োজন করছি বোটানি ক্লাবের পক্ষ থেকে। এবং ভাইয়ের সাথে আমার গ্যাপটা হচ্ছে প্রায় 18 বছরের মতো। ভাই এসএসসি করেছিলেন 98 এ, এই তথ্যটা দেওয়া জরুরি কারণ ভাইকে দেখে প্রচুর ইয়াং মনে হচ্ছে এজ গ্যাপটা অনেক কম, বাট অ্যাকচুয়ালি আমার কাছে 18 ইয়ার্স অনেক হিউজ মনে হচ্ছে। আই ডোন্ট নো আদার্স এর ক্ষেত্রে কিরকম মনে হচ্ছে। আমার হচ্ছে এইচএসসি 2016 এ। এনিওয়ে, তো আমি বলেছিলাম যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব সেটি নিয়ে প্রথমে কথা হবে। আমরা আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হেডিং এ দেখাই যাচ্ছে হায়ার স্টাডি নিয়ে আলোচনা করব, এবং হায়ার স্টাডির অনেকগুলো গ্রুপ রয়েছে আমাদের ফেসবুকে, এবং তাছাড়া নানা রকম ব্লগ এবং ভ্লগ রয়েছে। সেসব ব্লগ ভ্লগ এবং ফেসবুক গ্রুপে অনেক আলোচনা করা হয়, অনেক ফাইল শেয়ারিং করা হয়, এবং সেখান থেকে অনেক তথ্য জানা যায়। তো আমরা ভেবে দেখলাম যে এরকম আমরা যখন একটা লাইভ করতে যাচ্ছি আমাদের পরিচিত এক ভাইয়ের সাথে, তো আমরা প্রথমেই চাচ্ছিলাম একটু ব্যতিক্রম ধর্মী করতে। তো ব্যতিক্রমটা কোন দিক দিয়ে হবে এটা জানা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভাইয়ের সাথে যখন আমাদের যোগাযোগ করা হয়, ভাই বারবার বলছিলেন এবং আমাদেরও এক্সপেকটেশনটা ছিল ভাই তার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমাদের সাথে কথা বলবেন, এবং তার যে কনফিউশনটা ছিল বা তিনি কিভাবে বোটানিতে বা প্লান্ট প্যাথোলজিতে যে হায়ার স্টাডি পার্সু করবেন সেক্ষেত্রে কিভাবে নিজের কনফিডেন্সটা তৈরি করলেন সেই বিষয়ে কথা হবে, এবং হায়ার স্টাডিতে আমরা কখন থেকে নিজেকে প্রিপেয়ার করব সেগুলো নিয়েও কথা হবে। সাথে কেরিয়ার বিল্ডিং, আমেরিকাতে আমাদের অপরচুনিটিটা কিরকম, ভাই কিভাবে আছেন, তার জবের ক্ষেত্রে কি অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে কিনা, এই বিষয়গুলো পার্সোনাল বা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে ভাই আমাদের সাথে শেয়ার করবেন। তাই আমরা চাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে, বা আপনাদের যদি কনফিডেন্স হারাই যায়, আপনারা হয়তো বা অনার্সের শুরুতে গিয়ে ভাবলেন ইয়েস আমার প্লান্ট সায়েন্স অনেক ভালো লাগে, বায়ো সায়েন্স অনেক ভালো লাগে, আমি সেটাতে মাস্টার্স করব, পিএইচডি করব, কেরিয়ার করব, বিশাল বড় কিছু আবিষ্কার করে ফেলবো, বাট উইদিন 2 or 3 ইয়ার্স আপনার কনফিডেন্স কমে গেল। এই টাইপের যদি আপনার কনফিউজিং টাইমস যায়, আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আপনাদের জন্য রাইট স্পট। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অলরেডি করা শুরু করে দিন। আমরা সরাসরি এখন ঢুকে পড়বো আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমি ভাইকে প্রথমেই প্রশ্ন করতে যাচ্ছি ভাইয়ের একটা অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে আপনার সাথে যখন প্রথম কথা হচ্ছিল আপনি বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হচ্ছে হয়তো বা 1-1.5 ঘন্টার এক্সাম, সেখানে হয়তো আমি যদি 5 মিনিটের জন্য একটু খারাপ করে ফেলি তাহলে হয়তো আমার সাবজেক্টটা অনেক নিচে চলে আসবে। যদি কোনো সাবজেক্ট নিচে নয় এটা বলা ঠিক না, হয়তো আমার পছন্দের সাবজেক্টটা আমি পাচ্ছি না। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি শিওর না আপনি বোটানিটা কিভাবে পেলেন, আপনি বোটানিটাকে এভাবে এক্সিডেন্টালি ডিসক্রাইব করতে চাচ্ছেন কিনা যে এক্সিডেন্টাল সাবজেক্ট এরকম। তো আমি বলতে চাচ্ছি আপনি বোটানিতে ঢুকলেন, এবং বোটানিতে ঢোকার পর আপনার কি আগে থেকে ইচ্ছে ছিল যে আপনি হায়ার স্টাডিতে যাবেন, বোটানিতেই কিছু করে দেখাবেন,
নাকি প্রথমে গভর্নমেন্ট জবের ইচ্ছা ছিল, পরবর্তীতে আপনি বোটানির দিকে ঝুঁকে পড়লেন? এই বিষয়টা জানতে চাচ্ছি। থ্যাংকস সম্রাট। আমি আগে ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। আমি আজকে খুব অনেস্ট ওপিনিয়ন দেবো, সো I'm not gonna hide anything, okay? সো বি অনেস্ট হিয়ার, লাইক আমাদের যে সিস্টেম, আমি যেটাই বললাম যে অনেকেই আমরা অ্যাক্সিডেন্টলি আসি বা বটানি, বা কেউ আমার মানে খুব কমই 1% 2%, আমি জানি না, আমার ব্যাচমেটকে যদি আমি বলি স্যার, আমার জানা মতে কেউ ছিল না যে যাদের পছন্দের ফার্স্ট প্রায়োরিটি বটানি ছিল। বিকজ হচ্ছে এটা আমাদের সোসাইটি কেমন ডিটারমাইন করে দিয়েছে, বোটানি একটা স্টিগমা, রাইট? ভেরি আনফর্চুনেট। কিন্তু আমরা আমাদের বয়স যখন থাকে, এটা ইন্টারমিডিয়েট পাস করার পর হচ্ছে যে আমরা বুয়েটে যেতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বাট জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে হবে বা কম্পিউটার সায়েন্স করতে হবে, ইটস জাস্ট ডিফাইন্ড বাই দ্য সোসাইটি, মানে অর লাইক কারেন্ট স্ট্যাটাস। সো আমরা আসলে ওই সময় আমাদের যা শুনি, কানে যেটা আসে ওটাই করি। সো আমার কথা বলি, আমি 90 ইন্টারমিডিয়েট করার পর আমি বরিশাল থেকে আসি। খুব একটা স্ট্রাগল করতে হয়, বিকজ থাকা, কোচিং করা, পরীক্ষা দেওয়া, এবং আমি ভেরি কনফিডেন্ট ছিলাম, ওভার কনফিডেন্ট, ইউ ক্যান সে আই এম কাইন্ড অফ এ স্টুপিড অর অ্যারোগ্যান্ট এট দ্যাট টাইম। সো আমি ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েট ছাড়া কোথাও দিইনি, আর এবং খুবই ফোকাস বুয়েটেই দিতে হবে, এবং হচ্ছে যে কিন্তু বুয়েটে পরীক্ষা দেওয়ার পর হচ্ছে আমার ওয়েটিং লিস্টে আসে, এবং ঢাকা ইউনিভার্সিটি আমার সিরিয়াল 1600 না 1700 মতন আসে। তো স্ট্যাটিস্টিক্স বা লাস্টের দিকে সাবজেক্ট পেতাম, কিন্তু আমি আমার বাবাকে না জেনে আমি মোটামুটি বোটানিকে দিয়ে দিয়েছিলাম, যে সে না বোটানি পড়াতে না পারে আমাকে। সো সো আমি কি পরিমাণ নেগলেক্ট করছি দেখো। সো আমি তখন জানলাম যে একটা ইয়ার ড্রপ করলে পরে নেক্সট ইয়ারে ট্রাই করা যায়। তো নেক্সট ইয়ার হলে উঠলাম, আমি না ওই ইয়ারে হলে উঠলাম। সো হলে ওঠার পর যা হয় আর কি, সো স্টুডেন্ট পলিটিক্স, লট অফ থিংস, মানে এগুলো ইনভলভ হয়ে যায়। তো আলটিমেটলি ক্রিকেট, পলিটিক্স, যত স্টুপিড থিংস করা যায় ওইটাই মনে করছিলাম, ওইটাই ট্রেন্ড, ওইটাই হচ্ছে যে। সো আমি ট্রেন্ডের সাথেই গেছি আর কি। সো আমি মনে করছি নিজেকে যথেষ্ট অনেক কিছু হয়ে গেছি। সো আলটিমেটলি কি হলো, নেক্সট ইয়ারে পরীক্ষা দিলাম, বুয়েটে হয়নি, বুয়েটে একই পজিশন, আবার ওয়েটিং লিস্ট, আবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আরো 1600 থেকে 2000-এর দিকে, আরো নিচের দিকে গেছে। তো ইন দ্য মিন টাইম আমি আসলে অনেক ফ্রেন্ড তৈরি করি আসলে বোটানিতে। আমার যারা ব্যাচমেট ছিল, আমাদের ক্রিকেট হচ্ছিল তখন, তো শামীম স্যার এবং আশফাক স্যার, এরা হচ্ছে যে ক্রিকেটের স্পোর্টস এর কি বলে দায়িত্বে ছিলেন, এবং আমাদের ছেলেপেলের মানে হচ্ছে বলছে, ভাই অন্য একটা ছেলে আছে ভালো ক্রিকেট খেলে। তো ওই থেকে ডিপার্টমেন্টের আমি ইনভলভ হই, ডিপার্টমেন্টের সাথে। আমি ফার্স্ট ইয়ারে কোনো ক্লাসই করিনি। আমি একটা লং তোমাদের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, সো তোমরা ইউ ক্যান কোরিলেট অ্যাকচুয়ালি হোয়াট আই এম গোয়িং থ্রু। সো করার পর খেলার বেশ ভালো করলাম। স্যার শামীম স্যার তো সেরকম খুবই ক্যারিজমেটিক পার্সোনালিটি, আমাকে বলে, কেন তুমি বইটা যাবে, তুমি বোটানিক ক্যারিয়ার, তুমি, সে আমাকে বলো তুমি আমাদের ডিপার্টমেন্ট থেকে যাও, তোমাকে যেতে দেবো না, বা এরকম বেশ, এবং খুব বোঝালেন আমাকে। তো আমি কনভিন্স কাইন্ড অফ, তো আমিও খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমাকে বোটানি পড়তে হবে শেষ পর্যন্ত, মানে এরকম একটা নেগলেক্ট একটা করা। সো আলটিমেটলি সেকেন্ড ইয়ারেও আমি ক্লাস ওরকম রেগুলার করতাম না, ব্যাক বেঞ্চে যেতাম, তারপর লেট করে যেতাম, 8টার ক্লাস করতাম না, এবং হলের বড় ভাইরা যেভাবে লাইফ লিড করে আমিও সেরকম একটা করতে ফালতু লাইফ লিড করা শুরু করলাম। সো আলটিমেটলি কি হলো, আমার ফার্স্ট ইয়ারে হচ্ছে যে আমি কিছু আর কি বলে 65% অ্যাটেন্ডেন্সও ছিল না। সো আলটিমেটলি এবং আমি লাস্টের দিকে এসে আমার বাবা খুব করে বকা দিলেন আমাকে, যে দিস ইজ ইউর লাইফ, দিস ইজ ইউর রিয়ালিটি, দিস ইজ ওয়াই তুমি সাবজেক্ট কেন আন্ডারমাইন করতেছো। সো আমাকে বললো, যাও, যে পরীক্ষার আগে 1 মাস তখন বললো যে ভালো করে পড়াশোনা, ইফ ইউ ক্যান সিকিউর লাইফ দিস ইজ, এন্ড যাও, তোমার ফ্রেন্ড, তোমার যারা ব্যাচমেট আছে সবাই তোমাকে ভাই বলে, এটা কি ব্যাপার, তুমি হচ্ছে নিজেকে ওদেরকে ফ্রেন্ড বানায় নাও। তো হচ্ছে যে আমি 1 মাস পড়াশোনা করে পরীক্ষার আগে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলাম, এবং 2টা না 3টা ইমপ্রুভ রেখে পরীক্ষা দিলাম। সো ইন দ্য মিন টাইম অ্যাকচুয়ালি ব্যাচমেটরা যথেষ্ট আমার ফ্রেন্ড হয়, এবং আমি দেখলাম রেজাল্ট হওয়ার পর বেশ কিছু সাবজেক্টে বেশ ভালো করছে আর কি। অল্প সময় পর সবাই বললো যে তুমি তো বেশ ভালো করছো, তো সবাই আমাকে মনিটর করে দিল নেক্সট ইয়ারে। তো এই তো যখন মনিটর করে দিল, তখন কি আমি টোটালি শিফট, আমার হল লাইফ থেকে আমি ডিপার্টমেন্টাল লাইফে অ্যাক্টিভলি ইনভলভ হলাম। তো স্যারদের সাথে ইন্টারাকশন শুরু হলো, এবং আস্তে আস্তে জানা শুরু করলাম। দেন আস্তে আস্তে হলো কি হলো, যে আমি ইমপ্রুভ করতে থাকলাম, যে আমার ফার্স্ট ইয়ারে যে আমি বোকামি করে 3টা ইমপ্রুভ রাখছি, এবং আমি সেকেন্ড ইয়ারে হচ্ছে আমার রেজাল্টটা কন্টিনিউ করে শুরু করলাম। এবং হচ্ছে কি তারপর থেকে আমাকে কখনোই লুক ব্যাক করতে হয় না, এই মনিটরশিপ বা রেগুলার হওয়ার কারণে স্যারদের সাথে কথা বলে, এবং সবাই, এবং বেশ ডিপার্টমেন্টে, এবং আস্তে আস্তে বোঝার চেষ্টা করে কি বলতো। দেন হচ্ছে যে আমি হচ্ছে কি বলে
আমি নেক্সট 3 ইয়ার্স আর কি রেজাল্টটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি, এবং হচ্ছে যে কি বলে, এবং আস্তে আস্তে প্রিপেয়ার শুরু করতেছি যে আমি কি করবো নেক্সট, এবং হায়ার স্টাডি যে আমার মেইন টার্গেট না, আমি এমন একটা করতেছি যে ওকে, যে আমাদের হচ্ছে যে এই যে সিস্টেমটা হচ্ছে বাদ দেওয়া সিস্টেম, আসলে যে এই আমাদের মেরিট লিস্টে যে এটা হচ্ছে যে সবাই আমাদের জিপিএ 5 থাকে বা বেস্ট বেস্ট স্টুডেন্ট, বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্ট, বাট হচ্ছে তুমি পরীক্ষার সময় যদি 1-2 মার্কের জন্য তোমার তোমার ক্যারিয়ার ডিফাইন করবে, এটা আমি মানি না। এটা এটা আসলে ইটস লাইক তোমার দেখবে যে তোমাদের সারাউন্ডিংস অনেক ভালো স্টুডেন্ট আছে বা অনেক মেয়ে আছে যারা কিনা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না, বাট দে মাইট বি সিক, ওই সময় তারা সিক হতে পারে, কোনো কারণেই হতে পারে, বা পরীক্ষা দেওয়ার আসার সময় ঠিক টাইমলি করতে পারে না। সো তোমরা ডোন্ট ফিল ব্যাড। আমি যারা জুনিয়রদের বলবো যে আমি যে আমাকে সবসময় সবসময় আমি কি আমার বোটানি বলতেও লজ্জা লাগতো, এই যে একটা যে আমাদের এটা এটা আসলে আমাদের সোসাইটি মানে আমাদের বার্ডেন হিসাবে, আমাদের অনেক সময় ইভেন ডিপার্টমেন্ট, আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমাদের কলিগরা, আমাদের ফ্রেন্ডরাও তা বলে যে তুই তো বোটানিস্ট। হ্যাঁ, সো এটা হচ্ছে কি আসলে এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ এনভায়রনমেন্টটা ওটা বলতেছে, কিন্তু আমি মনে করি যে তোমরা যে তুমি ঢাকা ইউনিভার্সিটি নাম্বার 1 ইউনিভার্সিটি, ইউ কেম উইথ দ্য বেস্ট ইকোসিস্টেম, এবং ইউ আর দ্য টপ ক্লাস টপ প্লান্ট সায়েন্টিস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট বাংলাদেশের। নো, ইটস ইউ ক্যানট ডিনাই দ্যাট। বাট থিং হচ্ছে যে আমাদেরকে হচ্ছে কি প্রপার ভাবে ফস্টারিং করা হচ্ছে না। ফস্টারিং একটা ডিপার্টমেন্ট আসলে যে এই বিষয়গুলো কেউ বলবে যে, এবং ফার্স্ট ইয়ারে বলা হচ্ছে যে ওয়াই ইউ আর চুজিং দিস ক্যারিয়ার, হোয়াটস দ্য ক্যারিয়ার পাথ, এটা আমাদেরকে কেউ বলেনি। আমার কাছে মনে হয়েছে যে একটা সব আমরা হচ্ছে যে আমার যে বেস্ট অফ দ্য বেস্ট আমরা ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে আসি বিভিন্ন 64 ডিস্ট্রিক্ট থেকে, এদেরকে নার্চার করে, এদেরকে ফস্টার করে, কোনটা যে নর্মাল লাইফ, এই বিষয়গুলো আমি মিসিং করছি, এবং এই যে আমি 2 ইয়ার্স লস করছি, এবং দেন আই কাম ব্যাক এবং আমার শুধু আমি না, আমাদের অনেকেই দেখলাম যে তারা সবাই সেকেন্ড ক্লাস, বা তারা পড়াশোনাকে ওভাবে বোটানিকে ওভাবে সিরিয়াস নিচ্ছে না। সো ওয়ান সেকেন্ড আমি রিপিট করে যে তুমি চান্স পেয়েছো যে 2 মার্কসের জন্য তোমার কম্পিউটার সায়েন্স হয় নাই, ডোন্ট পানিশ ইউরসেলফ। It's just punishing yourself. Again, now you are in this botany department, you love this department, this is your reality. Based on that, this is your ground, and botanist career is so diversified. So I'm not gonna lie, or I'm not gonna give you a false booster. I'm gonna telling you the fact. It was 750 billion population. We need to feed that. তুমি জাস্ট আমি উদাহরণ দিই, বিল গেটস তার কিন্তু টাকা সে কিন্তু R&D মাইক্রোসফটের R&D দিচ্ছে না, টেকের R&D দিচ্ছে না। ওয়ারেন বাফেট টাকা কিন্তু দিচ্ছে কোথায়? এগ্রিকালচার ফাউন্ডেশন দিচ্ছে, বিল গেটস ফাউন্ডেশন দিচ্ছে, বিকজ হচ্ছে যে দিস ইজ দ্য এরিয়া এগ্রিকালচার যেখানে তোমার জব আছে, উই নিড টু ফিড আওয়ারসেলফ, রাইট? এন্ড ইউ ক্যান বি এ ফুড হিরো। আই মিন হোয়াট আই এম ট্রাইং টু সে, যে তুমি এই একাডেমি রিসার্চ করে বা করে বোটানিতে থেকে you are impacting the global life, means like you can be a plant breeder, you can be a plant geneticist, you can plant pathologist, you not only earning your income, তুমি হচ্ছে কি করতেছো, তুমি তোমার রিসার্চের মধ্যে you are helping farmers, you are helping other peoples, just like so সেটাই হচ্ছে যে don't feel bad. অনেকে অ্যাক্সিডেন্টে নিচ্ছি না, but I can talk more specific about the career opportunity in plant science. Okay, so আর অ্যান্সার আমি তো বললাম এটা আমার অ্যাক্সিডেন্টলি ছিল, আসছি, বাট আস্তে আস্তে আমি বোটানিকে ভালোবাসি, এবং আই থিংক আই ডোন্ট রিগ্রেট ফর মাই, আই এম প্রাউড অফ বিইং এ বোটানিস্ট। ওকে ওকে, ধন্যবাদ ভাই। আমরা অ্যাকচুয়ালি এটাই চাচ্ছিলাম যে ট্রুলি কারো কাছ থেকে শুনবো যে যিনি হচ্ছে এস্টাবলিশড এবং আমাদের কনফিডেন্সকে বুস্ট করবেন, এবং আমাদের যে অ্যাডমিশনের রেজাল্টটা এবং বোটানিতে আসা, এটাকে আমরা অনেকভাবেই দেখি। আমি আশা রাখছি যে আপনার কথা শোনার পর অনেকে হয়তো কনফিডেন্সটা পাবে, হয়তো তারা নিউ একটা আউটলুক তৈরি করবে বোটানির প্রতি। এবং আপনি যেটা বললেন ফুড হিরো, আই থিংক দ্য টার্ম ইজ কোয়াইট ড্যাশিং, এবং এটাকে ইউজ করা যাবে আই থিংক। এখন আমি চলে আসবো এটা নেক্সটে, যে আপনি যখন ঠিক করলেন যে আপনি হায়ার স্টাডিতে যাবেন এবং বোটানি নিয়ে থাকবেন, আপনি ফুড হিরো হবেন, তখন আপনার প্রথম চয়েস কোন কান্ট্রি ছিল? আপনি ইউএসএ তে গিয়েছেন আমরা জানি, বাট আপনি কি ইউএসএ প্রথমে প্রিফার করেছিলেন, নাকি প্রথমে ইউরোপিয়ান বা অন্যান্য কমনওয়েলথ নেশন প্রিফার করেছিলেন এবং পরবর্তীতে হয়তো ইউএসএ তে গিয়েছেন? এই জিনিসটা জানতে চাচ্ছি। সম্রাট, আই হ্যাভ টু বি অনেস্ট, আসলে আমি আমরা 2000 আমি তো কত 2000 ওই সময়টা ছিলাম 2000 থেকে 2008 এর সময়, লট অফ আনসার্টেনটি, তখন হচ্ছে যে দেশের অবস্থা খুবই খারাপ ছিল, আনসার্টেনটি ছিল। I don't have a solid plan. I mean, just like if I tell it's gonna be মিথ্যা কথা বলা হবে তোমাদের সাথে, আমার সলিড কোনো প্ল্যান ছিল না। কিন্তু আমি চেয়েছিলাম, আমার যেটা ছিল যে I fine tune myself, means হচ্ছে যে
দেশে হচ্ছে যে আমি হচ্ছে যে প্রিপেয়ার করা শুরু করি নিজেকে, যে 4th ইয়ার থেকে যে আমার কিছু একটা করতে হবে। সো আমি স্টাডি করা শুরু করি। সো আমি একসাথে হচ্ছে অনেকগুলোই প্রিপারেশন নিতে শুরু করি। তো জিআরই ছিল ওয়ান অফ দেম, মানে সরি জিআরই হায়ার স্টাডির ওয়ান অফ দেম। ওকে, বাট হচ্ছে যে ইন দিস মিন টাইম হচ্ছে যে আমি চিন্তা করছি যে ওকে আমি বোটানিস্ট যদি হয় বা করি বা আমার কেরিয়ার, সো আমি বিসিএস দিলেও জানি আমি করতে পারি, আমি জানি ব্যাংকিং বাংলাদেশ ব্যাংক পরীক্ষা দিলেও করতে পারি। তো আমার ওই পার্সপেক্টিভে আমি ওইখানে বলতেছি, ঠিক আছে, যে যে তুমি যদি প্রিপেয়ার হও, নিজেকে যদি প্রিপেয়ার করো, না ইউ নট গোনা বি এমটি হ্যান্ডেড থাকবে না। তুমি হচ্ছে জিআরই প্রিপারেশনালে তুমি হচ্ছে ব্যাংকের পরীক্ষা দিলে আরো ভালো করবে, তুমি বিসিএস তে আরো ভালো করবে। ইউ জাস্ট আই প্রিপেয়ার্ড মাইসেলফ, আমি এনি সিচুয়েশন। হ্যাঁ, আর যদি দেশের কথা বলো তো আমার বাবা বলছিলেন যদি পিএইচডি করো বা হায়ার স্টাডি ইউ হ্যাভ টু গো নর্থ আমেরিকা। সো ওয়ান অফ দ্য রিজন আমি এটাই ইউএসএ আমার মেইন টার্গেট ছিল যে আমি ওখানেই করব। আর একটা কারণ হচ্ছে যে আমাদের ট্রেন্ড ছিল সবাই মনোবর্ষী স্কলারশিপ জাপানে যায় বা কমন স্কলারশিপ নিয়ে যায়, ইটস ভেরি কম্পিটিটিভ। কমনওয়েলথ স্কলারশিপটা একটু কম্পিটিটিভ হয় এখন হচ্ছে যে, আর সবসময় লাইফ কিন্তু নট ফেয়ার, নাথিং গ্রান্টেড। তুমি অনেক কোয়ালিফাই ফার্স্ট ক্লাস পাস সবকিছু দেন প্রবলি হয়তো পাচ্ছ না। এটা কম্পিটিটিভ এবং অনেকগুলো ফিল্টারের উপর ডিপেন্ড করে তোমার কোন ডিপার্টমেন্টের তুমি ছাত্র, কোন দলের তুমি, কোন পার্টি, কোন কালার, কোন সময় লবিং, লট অফ আই ক্যান টক অ্যাবাউট, বাট দিস আর নট নেগেটিভ থিংস, দিস আর রিয়ালিটি। ওকে, দিস আর ফ্যাক্ট। সো আমি নর্থ আমেরিকা পিক করছি এই জন্য যে এখানে ইউনিভার্সিটির সংখ্যা বেশি, 3000 এর মতন, অপরচুনিটি হিউজ। আর তারপর হচ্ছে যে আমাকে হচ্ছে যে আমি এখানেই সেটেল হতে চাই। সো এখানে অপরচুনিটি বেশি এবং এখানেই থেকে যেতে যে আমি ক্যারিয়ার এখানে বেশি, সমস্ত স্টার্ট আপ বিগ কোম্পানিজ অল আর হিয়ার, জব অপরচুনিটি বেশি। আর তুমি যদি জাপানে বা ইউরোপে যেটা হয় যে তুমি ওখানে পিএইচডি করার পর আবার তোমাকে আবার নর্থ আমেরিকা বা আবার দেশে ফেরত আসতে হয় বা হয় আরেকটা ট্রানজিশন টাইম। সো আই লিমিট মাই ট্রানজিশন টাইম আমি যেটা বলতেছি যে তুমি একবার জাম্প দিয়েই, মানে ওই যে সময়টা মাস্টার্স থেকে এই পরের ক্যারিয়ারে তুমি কোথায় যাবা, তুমি বিসিএস এ যাবা না হায়ার স্টাডি যাবা। এখন যে তুমি করার পর তুমি পিএইচডি করার জন্য তুমি মনোবর্ষ বা কমনওয়েলথ নিলে, দেন অ্যাগেন ইউ হ্যাভ টু কাম ব্যাক, এখন আবার ইউ হ্যাভ টু ফাইন্ড এ জব, অ্যানাদার ট্রানজিশন টাইম। এবং হচ্ছে যে আনফরচুনেটলি স্টিল লাইক আমাদের দেশে আছে আমরা উই আর অনেক প্রোগ্রেস করতেছি, আমরা 170 মিলিয়নের দেশ। সো ইটস হিউজ কম্পিটিটিভ, মানে হচ্ছে যে ইটস নেভার গোনা ফিল ব্যাড দ্যাট যে তুমি কিছু পাচ্ছ না তোমার পছন্দের। এটার হচ্ছে কি আসলে কি আমরা এত মানুষ সেই অনুসারে আমাদের অপরচুনিটি তৈরি হয়, সাবজেক্ট বেস এখনো ইন্ডাস্ট্রি তৈরি হয় নাই, আমাদের এখনো বোটানিক ক্যারিয়ার প্রসপেক্ট তৈরি হয় না। কিন্তু বাট এখন হচ্ছে যে ওয়ার্ল্ড হচ্ছে যে ইন্টারনেট বা কি বলে তোমার দ্যার ইজ বর্ডারলেস, সো ইউ হ্যাভ অপরচুনিটি এভরিওয়্যার। সো ইউএস ওয়ান অফ দ্য বেস্ট আর নট কানাডা বা ইউএস ইজ দ্য বেস্ট লাইক ওই সময় 2008 এর, এখন জানি না ট্রাম্পের আসার পরে সবাই একটু হেসিটেট করতেছে বা কারেন্ট, বাট স্টিল there have more than 3000 university. There are a lot of opportunity, especially for plant biology, all the biology faculty, not only সব ধরনের রিসার্চ এখানে রিসার্চ হয় এবং এখান থেকেই তুমি হচ্ছে যে you can go the next step, next transitionটা very easy হয়, lot of postdoc opportunity. So life is kind of stable এবং হচ্ছে and also life exciting. I'm enjoying here. আমি সেটাই বলতেছি যে so নর্থ আমেরিকা হচ্ছে যে আমার মেইন, আর কোথাও আমি ট্রাই করিনি। Okay. ওকে, বুঝতে পারলাম যে কেন নর্থ আমেরিকা আপনি প্রেফার করেছেন। হয়তোবা এটা শোনার পর অনেকেও ভিন্নভাবে দেখবে এবং কান্ট্রি চুজ করার ক্ষেত্রে হয়তোবা সতর্ক একটু বেশি হবে। এখন আমি যেটাতে জি ভাইয়া বলেন। সম্রাট একটা জিনিস বলছি, আমি এটা লিমিট করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে নর্থ আমেরিকাই করতে হবে। সো ইউ কিপ ইউর মাইন্ড ওপেন। ওকে, সো হচ্ছে যে অপরচুনিটি এভরিওয়্যার, ইভেন লাইক হায়ার স্টাডি কিন্তু অস্ট্রেলিয়া, ইউরোপের জার্মানি এবং হচ্ছে যে তোমার ইভেন ইন্ডিয়া, চায়না, দেয়ার আর লট অফ অপরচুনিটিজ আউট দেয়ার। এটা আমি আমারটা বলছি, ঠিক আছে। সো তোমরা হচ্ছে যে নর্থ আমেরিকা চয়েস আমি একটা রিজন দেখাচ্ছি, কিন্তু হচ্ছে যে it doesn't mean that there is best, there is like তুমি যদি টপ র্যাঙ্কিং এ দেখো প্রচুর হায়ার স্টাডি এভরিওয়্যার আছে। সো আর আমাদের আমি যেটা মানে বাংলাদেশি হিসাবে আমাদের আসলে ওই লাক্সারি নাই যে আমি এখানে যাবো বা ওখানে যাবো না ওখানে, ঠিক আছে। ইউ নিড টু লাইক বি, এটা আমি যেভাবে দেখছি লাইফটাকে যে যে আমাকে এটাই হতে হবে বা এটাই করতে হবে, ওই লাক্সারি নাই। বিকজ আমি তো বোটানি চাইনি পড়তে, রাইট। আমি তো তাহলে যদি আমার মন মতো করে হলে তো আমি তো পাইলট হতাম বা আমি হয়তো ইঞ্জিনিয়ার হতাম, যেটা আমি ছোটকাল থেকে ডাক্তার হতাম, বা আমরা যে সব এইম ইন লাইফ লিখে আসছি এসেতে করে যে আমি কি হতে চাই, গোল তো চেঞ্জ হচ্ছে। ইউ নিড টু চেঞ্জ ইউ হ্যাভ টু টিউন লাইক ওকে আমার এটা হচ্ছে না, এটা অলওয়েজ হ্যাভ এ কন্টিনজেন্সি প্ল্যান।
ইউএসএ তে হচ্ছে না, ইউএসএ ক্যান বি হচ্ছে না, এটা ইউএস এর কারণে, তোমার কারণে না। ইউএসএ হচ্ছে যে এখন স্টুডেন্ট নিচ্ছে না, ইউএস এর ফান্ডিং নাই, বা কোনো কারণে কানাডা বা কোনো ইমিগ্রেশনের সমস্যা হচ্ছে, so you will stop your career? No, you endless opportunity. There's a Nordic country, Denmark, Norway, Germany, মানে তুমি চিন্তা, ইউরোপের প্রচুর প্রচুর আছে, অস্ট্রেলিয়া আছে, ইভেন হচ্ছে যে কোরিয়া, কারণ চায়না, ইভেন দে হ্যাভ লট অফ, বাট ওইটা হবে কি, ওখানে গেলেও তোমার কি একটা অপরচুনিটি, তুমি ফিনিশ ইউর পিএইচডি, দেন কাম ফর পোস্ট ডক্টর এট বেটার ইউনিভার্সিটি, অর দিস কাম ব্যাক টু ইউ হোম কান্ট্রি, মানে বাংলাদেশে চলে আসো। সো তোমাদের আমি যেটা বলছি আবার ওয়ান সেকেন্ড, যে আমি 2008-9 এর পার্সপেক্টিভে কথা বলতেছি, এখন তোমরা কত 2020, থিংস চেঞ্জ লট, ওকে। সো আমি যেটা বলতেছি ওইটাই করতে হবে, বাট আমি জাস্ট রিজন দেখাচ্ছি, এবং ইউ অলসো ইউ গুগল ইট, ইউ নো, and understand, এবং তোমাদের থেকে নিজে একটা করে, so don't limit yourself, but North America is still best, one of the best in terms of like not the opportunity বেশি, তোমার 3000 ইউনিভার্সিটি opportunity বেশি, চান্স বেশি, প্রফেসর ফান্ডিং বেশি, সেই হিসেবে তোমার চান্সও বেশি আর কি, ওকে। ওকে ভাই, এখন আমরা একটু একটা প্রশ্ন নেব, প্রশ্নটা পুরোটা নেব না, আমরা আংশিকটা এখন নিচ্ছি। সেটা হচ্ছে লুবনা আমাদেরকে প্রশ্ন করেছে, আমি হয়তো প্রশ্নটা এখানে শো করাচ্ছি, আমাদের মুখ অর্ধেক ঢেকে গেছে, এত বড় প্রশ্ন। এনিওয়ে, প্রশ্নটার প্রথম অংশটা আমরা দেখতে পাচ্ছি যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে সিজি কতটা ম্যাটার করে। এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা জানার জন্য পড়াশোনা করে, প্র্যাকটিক্যাল নলেজে ভালো, কিন্তু সিজি এত ভালো না। তাদের ক্ষেত্রে হায়ার স্টাডিজের প্রতিযোগিতায় কি শুধুমাত্র সিজির কারণে পিছিয়ে থাকতে হবে? আমরা এতটুকু প্রশ্ন নিচ্ছি আপাতত ভাই। ওকে, সিজি বলতে কি সিজিপি আর কি, মানে জিপিএ, রাইট? আমি তো, জি ভাই। আমরা ভাই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের যুগে পড়াশোনা করছি আর কি। সো লুবনা, রাইট, সিজিপি একটা ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস, বাট ইটস নট দ্য আলটিমেট রিকোয়ারমেন্ট, ওকে। সো হায়ার স্টাডি সবাই এটা ভ্রান্ত দ্বারা, জিআরই, তুমি জিআরই যদি ভালো স্কোরও পাও, বা আইএলটিএস, দিস আর ওয়ান অফ দ্য চেক লিস্ট একটা হায়ার স্টাডিজে করার জন্য। তবে সিজিপিএ মিনিমাম একটা এটা হচ্ছে ওই যে তুমি যে ইউনিভার্সিটি বা যে সে দেখবে ওখানে রিকোয়ারমেন্টস থাকে, একটা থ্রেশহোল্ড দেওয়া থাকে যে 3.5 পেতে হবে মিনিমাম সিজিপিএ বলা থাকে, বাট সিজিপিএ টা খুব একটা বড় করে দেখে না আসলে। আমি এই জন্য বলতেছি যে বিকজ সিজিপিএ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট, স্কেলিং ডিফারেন্ট। যেমন সিজিপিএ যদি এখন আমার যেমন হচ্ছে কি, আমরা সময় 60% হচ্ছে ফার্স্ট ডিভিশন ছিল, এখন তুমি জানো 60% ফার্স্ট ডিভিশন হচ্ছে যে ইউএসএ তে ইউ আর কি ই গ্রেড অর ডি গ্রেড, হ্যাঁ। সো এটাকে কনভার্সন করে এবং ওদেরকে বুঝানো এটা অনেক টাফ, এই ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড র্যাঙ্কিং, ইটস জাস্ট মেসড আপ। আর ওই সেশন জট এগুলা তো সিজিপিএ ম্যাটার করে আর ম্যাটার করে না, কিন্তু ব্যাপার হচ্ছে কি তুমি যে সিজিপিএ যদি তোমাকে কম্পিটিটিভ এজটা দিবে, ঠিক আছে, তোমার সিজিপিএ একটা যখন হচ্ছে যে একটা প্রফেসর বা একটা একাডেমিক কাউন্সিল যখন তোমার অ্যাপ্লিকেশন নিয়ে বসবে, তখন দেখবে হচ্ছে যে তার জিপিএ কত বা সিজি কত, দেন হচ্ছে তার হচ্ছে যে জিআরই স্কোর কত। টোফেলটা দেখে না খুব একটা, টোফেলটা মিনিমামটা পাইলো কি, টোফেলটা হচ্ছে যে ওই কি বলে টিচারের বা ওই ফ্যাকাল্টির দরকার, ওটা রিকোয়ারমেন্ট, ইটস গ্রাজুয়েট স্কুলের রিকোয়ারমেন্ট। একটা গ্রাজুয়েট যেমন হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আমাদের সময় ছিল কত 700 মার্কস, মানে 70% মার্কস মিনিমাম থাকতে হবে। আমি জানি না তোমাদের জিপিএ কত, যে একটা ফর্মটা নিতে হলে যেটা তুমি যদি সিজির ওই যে ওই থ্রেশহোল্ডটা যদি তুমি ম্যাট করতে পারো, then you are good, okay, but you have other things like তুমি your তোমার যদি একটু রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে, তারপর হচ্ছে তোমার ভালো কি বলে জিআরই স্কোর থাকে, বা আরো যে অন্যগুলো রিকোয়ারমেন্টস গুলো থাকে, এবং হচ্ছে যে এবং ইউ বিং কমিউনিকেট টু দেম। আরেকটা জিনিস কি আমি যেটা বলি, যাদের সিজিপিএ বা সিজি খারাপ, তারা ডোন্ট ফিল ফ্রাস্ট্রেটেড। আমি এক করে কম করে 50 জনকে উদাহরণ দিতে পারবো যারা আছে সেকেন্ড ক্লাস, আমাদের সময় সেকেন্ড ক্লাস পেয়ে, তারা হচ্ছে কি একটা মাস্টার্স নিয়ে এখানে আসছে, তার মাস্টার্স ইউএসএ তে মাস্টার্স করার পর দেন পিএইচডি বড় বিগ ইউনিভার্সিটিতে মুভ করেছে। সো ইউ ক্যান মেক টু জাম্প, নট লাইক মাস্টার্স করেই তুমি পিএইচডি যদি দেখা যাচ্ছে হচ্ছে না, তুমি প্রবাবলি অনার্সে তুমি রেজাল্ট খারাপ করে ফেলছো, তোমার সিজিপি ভালো হয়নি কোনো কারণে, তোমার এটা পার্সোনাল লাইফ, বা তুমি সিক ছিলে, বা তুমি ইউ ডিডন্ট টেক সিরিয়াস ইন ইউর লাইফ, রাইট? দেন ইউ কাম ব্যাক লাইক ওই চিপে তুমি মাস্টার্স করে একটা ছোট্ট একটা মাস্টার্স করে দেন ইউএসএ তে সিজি 4 পাওয়া খুব ইজি। মানে আমরা যেভাবে পড়াশোনা করি বোটানিতে ঢাকা ইউনিভার্সিটিতে, যে মানে আমি বলবো যে অমানসিক পড়াশোনা করি, বা যেভাবে পড়াশোনা করে মুখস্থ করে মার্ক করে দেয়, তুমি এখানে আসলে ইজি। আমি আউট অফ 4 ছিলাম, বাট আমি এমন কোনো জিনিস না, আমার র্যাঙ্কিং ফার্স্ট ক্লাস 6 ছিল, ফার্স্ট ক্লাস 4 ছিল।
সো আমি এমন আহামরি কোনো স্টুডেন্ট ছিল না, কিন্তু আমার ফার্স্ট ক্লাস, বাট আমি এখানে এসে 4 পেতে আমার খুব একটা কষ্ট করতে হয়নি। তো আমি যেটা আবার ওর কোশ্চেনে যাচ্ছি যে সিজি যারা হচ্ছে যে যারা একটু খারাপ হয়ে গেছে অনার্সে, মাস্টার্সটা তুমি একটু ভালো করে করো, করার পর তুমি হচ্ছে যে তুমি এখানে একটা মাস্টার্স করা পিএইচডি করে করার পর তুমি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যাও। যেমন আমাদের মির সাব টিটু বলে একটা ছেলে ছিল, সেকেন্ড ক্লাস করতে, ভাই কি করবো, আমি কিন্তু ভাই আমার তো শেষ লাইফ, আমি কিন্তু না কোনো লাইফ শেষ নাই। দেন বলছি তুই ভালো করে একটা ই কর, ওকে তুই করে বলতাম, তুই জিএরি দে, তুই ই কর, তুই একটা ছোট্ট একটা ইউনিভার্সিটিতে যা, মিড র্যাঙ্কের বা লো টায়ার ইউনিভার্সিটি, ওখানে মাস্টার্স কর, কষ্ট করে মোটামুটি 1.5 বছরই কর। কেন তুই তো কষ্ট তো করতেই হবে, বিকজ তুই তো অনার্সের 4 বছর ঘুমাইছিস আর ই করছিস, ওইটা ওখানে তুই কম্পেনসেট কর। তো বলছে ঠিক আছে ভাই, কষ্ট করতে রাজি আছি। সে হচ্ছে যে টেনেসি স্টেট ইউনিভার্সিটি ক্যান্ডিডেট ওখান থেকেই করে, এবং জিপিএ 4 নিয়ে ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে বায়োমেডিক্যালে যায়। ওখান থেকে সে আউটস্ট্যান্ডিং গ্রাজুয়েট স্টুডেন্ট হয়। দেখো আউটস্ট্যান্ডিং গ্রাজুয়েট, সে এখন হার্ভার্ড মেডিকেল স্কুলে আছে। সে দেখো কোথায় বোটানি থেকে কোথায় এন্ড আপ হইতেছে। সো আই ক্যান শেয়ার দ্য স্ক্রিন। মীর হোসেন, তোমরা গুগল করতে পারো, মীর হোসেন আমাদের বোটানি এলাম নাই, টিটু। ও হচ্ছে ওর নাম ডাকনাম টিটু, বাট মীর হোসেনই বোধহয়। সো আই ক্যান শেয়ার দ্য লিঙ্ক। এরকম আরো আছে, আরো জুনিয়র যারা আমার আছে, আমি আমি ওরা আমার কাছে ভাই কি করব, আমি কি করে মানে। সো আমি অনেক লম্বা অ্যান্সার দিতেছি, বাট ইটস ভেরি ক্রুশিয়াল। যারা যারা অলরেডি স্ক্রুড আপ, মানে যারা অলরেডি মনে করতেছে লাইফ শেষ, বা মনে হচ্ছে সিজি হবে না আমার লাইফ শেষ, নো, ইউর লাইফ ইজ নট এন্ড হিয়ার। আর সিজিপি matter করে, but it's like competitive is there, but it's not the ultimate thing. It's one of the requirements, right? It's one of the requirements, but you can always come up with that, but you have always a backup plan. তুমি হয়তো বড় স্কুলে পাবে না র্যাঙ্কিং, ছোট স্কুল থেকে যাও, ওই ছোট ইউএস এর একটা ডিগ্রি দিয়ে মাস্টার্স নাও, দেন সিটি ওটা থেকে। আর আমাদের যে বোটানির 4 ইয়ার ডিগ্রি বা মাস্টার্স ইউএস এর বা এই ওয়ার্ল্ডে, এটাকে মানে তোমাকে ওরা ধরেই নেয় যে তুমি জাস্ট শিশু, ইউ আর জাস্ট লাইক কিন্ডারগার্টেন স্টুডেন্ট। তুমি এখানে পিএইচডি স্টুডেন্টের ওরকম কোনো ই নাই, মানে হচ্ছে যে যখন এখানে একটা ফ্যাকাল্টি পজিশন পেতে তাকে পিএইচডি করতে হয়, দেন পোস্ট ডক করতে হয় 4-5 ইয়ার্স, দেন সে বিকাম এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারার হয়। সো তারা ওভাবেই দেখে যে তুমি তো, ওরা এক্সপেক্ট করে না ওই ইউনিভার্সিটি যে তোমার কাছে এত, তোমার কাছে তুমি ইউ উইল বি কাইন্ড অ্যাজ এ সিজনড স্টুডেন্ট অর লাইক এ ভেরি এক্সপিরিয়েন্স, অর তুমি সবকিছু পারবে, এন্ড নো, দে ডোন্ট এক্সপেক্ট দ্যাট, বাট দে ওয়ান্ট ইউর অ্যাটিটিউড, মানে তোমার enthusiasm. And also these are the character and how you communicate to those people. Okay, sorry I give you long answer. সমস্যা নেই ভাই, এটাই আমরা চাচ্ছি। তবে আমরা আশা রাখছি যে আপনি যখন লং অ্যান্সার দিবেন, শেষে গিয়ে একটু কনক্লুশনটা আচ্ছা। টেনে দিবেন, যেন একটু সামারাইজ করলে হয়তোবা তাদের বুঝতে সুবিধা আচ্ছা। হবে। ওকে ওকে। এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে আমি জিআরই নিয়ে হয়তো নিজের একটু এক্সপিরিয়েন্স আছে, আমি এক্সাম দেইনি কিন্তু মাঝে দেওয়ার ইচ্ছা ছিল। তো জিআরই নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আমি যখন একটু ঘাটাঘাটি করে দেখলাম, সেখানে এরকম কথা আসছিল যে জিআরই প্রিপারেশনের ক্ষেত্রে 3 মান্থস ইজ ইনাফ। আমি যদি 1 ইয়ার বা 1.5 ইয়ার্স এতক্ষণ ধরে প্রিপারেশন নেই, আলটিমেটলি হয়তোবা মানে যে এনথুসিয়াজমটা থাকে জিআরইর পিছনে, সেটা হয়তোবা নষ্ট হয়ে যায়। মানে এই ক্ষেত্রে আপনার মতামতটা কি হবে? জিআরইর ক্ষেত্রে কি আমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এই অনার্সের ইয়ার থেকেই শুরু করব প্রিপারেশনটা, এবং কোন সময় গিয়ে আমরা এক্সামটা দিব, অথবা আমরা প্রিপারেশনটা কখন থেকে শুরু করলে ভালো হয়, যে ইমিডিয়েটলি 3 মান্থস আগে তারপর আমি এক্সামটা দিচ্ছি, এটা নিয়ে? আচ্ছা, না আমি এগ্রি করি আবার এগ্রিও করি না 3 মান্থস ইজ এনাফ। এটা টোটালি ডিপেন্ড করে পার্সন টু পার্সন। যে হয়তো যে কমেন্টসটা করছে হয়তো সে হচ্ছে খুব ভালো মেমোরাইজ করতে পারে, তার হচ্ছে অলরেডি স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে বা ইসের। সো আমি বলবো হচ্ছে যে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা কিভাবে তুমি অ্যাসেস করবে যে তোমার যারা স্টুডেন্টরা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা আছে, তাদেরকে আমি আগে এটাই বলবো যে জাস্ট অ্যানালাইজ ইউরসেলফ, বি অনেস্ট, যে হোয়াটস ইউর স্ট্রংগেস্ট পয়েন্ট গুলা, তোমার কি উইকনেস, তুমি তোমার তোমার ফ্যামিলি কি চাচ্ছে, তুমি কি চাচ্ছ, ডিসাইড and based on the make the decision. and higher study সবার জন্য হয়তো নাও হতে পারে, বা you don't like that. Okay, so আগে এই করো, দেন জিআরই যদি প্রিপারেশন নিতে চাও, তো আমি মনে করি যে প্রথম থেকেই হচ্ছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হচ্ছে যে তোমার যে পরীক্ষার অবশ্যই তোমার একাডেমির রেজাল্টটা মেনটেন করতে হবে, এর ফাঁকে তুমি তুমি জিআরই প্রিপারেশন নিতে থাকো। সো হচ্ছে যে জিআরই প্রিপারেশন মানে কি, তুমি একটা বুক থাকলো, তুমি দেখলো অফ টাইমে 30 মিনিটস 20 মিনিটস, বা তোমার একটা স্মার্টফোন আছে, তুমি একটা অ্যাপ ডাউনলোড করে ভোকাবুলারিটাকে তুমি দেখলে, বা ভার্বালের সাইটটা এটা দেখলে। ম্যাথটা খুব একটা ম্যাটার করে না, বিকজ আমাদের যে স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে আমার ওইটি আমরা হয়তো বেশ ভালো স্কোর করে ফেলবো। তো তুমি যদি হচ্ছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে তুমি যদি এই যে জিআরই ওয়ার্ড গুলো খুবই স্ট্রং এবং টাফ, এগুলো ম্যাক্সিমাম ভুলে যাবে।
সো এটা করে তুমি হচ্ছে কি এই আস্তে থেকে নিজে এটা বলে ওয়ার্ম আপ সিচুয়েশন। আমি বলবো আমি আমি এটা করি নাই, আমি যদি ওই জায়গায় থাকতাম তা আমি এটা এটা করতাম। তখন আমি কি করেছি, আমি হচ্ছে যে তখন আমার আমি যখন হলে ছিলাম তখন আমি ইংলিশ পেপার পড়তাম, আমি বিবিসি শুনতাম, আমি ভয়েস অফ আমেরিকা, আমি ইংলিশ নিউজ গুলো সবসময় শুনতাম, আমি মুভি দেখতাম। সো আই অলওয়েজ কিপ ইন লাইন, এবং আমি সমস্ত পরীক্ষা আমি ইংলিশ মিডিয়ামে দিয়েছি। সো বিকজ টার্ম গুলা সবই এসে, তো আমি ওভাবে করে প্রিপেয়ার করছি, সো ইজি হয় আর কি। তো যখন ফোর্থ ইয়ারে বা ফিফথে যাবে তখন তুমি হচ্ছে তোমার পরীক্ষাটা শেষ করার পর এই যে রেজাল্টের ইন বিটুইন টাইমটা, হ্যাঁ, ইউ টেক এ সিরিয়াস লাস্ট, ইট ইজ ইউর লাস্ট ল্যাব। তুমি মনে করতেছো যে তোমাকে 3 মান্থ, ওই যে 3 মান্থটা তুমি ইউ প্রেস হার্ডার, ওই 3 মান্থ এটা ক্রাশ করছে, তুমি গিভ এন্ড তোমার আমি মনে করবো রিকমেন্ড করবো যে তুমি একা করো না, তোমার একটা লাইক মাইন্ডেড কিছু ফ্রেন্ড নিয়ে করো, ঠিক আছে, নিয়ে নিয়ে করো। তারপর হচ্ছে দিয়া এবং হচ্ছে যে এবং অলসো ইউ বাই দিস টাইম ইউ নো বাই সেলফ যে তোমার আসলে কি উইকনেস, তুমি কি, অনেকে দেখবে তোমার ফ্রেন্ড আছে খুবই সুপার বেশ ভালো ব্রেন, ও খুব তাড়াতাড়ি পারতেছে, তোমার তোমাকে তুমি তুমি যে এই করবে, তোমার গসটা করবে, তোমার ট্রেনিংটা করবে, তোমার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। এখন হচ্ছে যে সম্রাট ভালো পারতেছে, রবিন ভালো পারছে না, হ্যাঁ, সো রবিনের উচিত হবে আমি সম্রাট ওকে কম্পেয়ার না করে নিজের সাথে করে করা, এবং সেই অনুসারে করে, এবং প্রচুর টেস্ট দাও, মানে মক টেস্ট দাও, দাও। আর 3 মাস, আর প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট এখানে। প্ল্যানিংটা বলছে যে নর্থ আমেরিকার বা যে কোনো এডমিশন তোমার 1 বছর আগে থেকে প্রিপেয়ার নিতে হবে। তোমার হচ্ছে জিআরইটা শেষ করতে হবে তোমার নভেম্বরের আগে বা অক্টোবরের আগে, এবং টোফেল আর এবং আইএলটিএস তোমার আগে। তুমি যদি জানুয়ারি সেশন ধরতে বা ফল সেশন ধরতে, তোমার এডমিশনের ডেডলাইন হচ্ছে জানুয়ারি 1 তারিখ থেকে 15 তারিখ বা ফেব্রুয়ারি, তুমি উইথ ফাইন্যান্সিয়াল এইড। সো আগে থেকে প্রিপারেশন হলে কোনো ক্ষতি নাই, লস নাই। সো এটা ওয়ার্ম আপ সেশন, দেন আস্তে আস্তে তুমি যদি মনে করো যে একটা তুমি লক টু ইউর সেলফ, এই 3 মাস হচ্ছে যে তুমি জাস্ট ফোকাস থাকো, নো ডিস্ট্রাকশন, দেন ইউ গিভ 100% এফোর্ট এবং ফোকাস ডিটারমিনেশন, দেন ইউ দেন চান্সটা বেশি, বিকজ হচ্ছে জের ওয়ান্স अगेन ভার্বাল সেকশনটা হচ্ছে যে তোমার প্রচুর মেমোরাইজের ব্যাপার। সো ইফ ইউ লাইক কিপ দিস, আবার তুমি 3 মাস পর আবার আবার শুরু করলে, আবার নতুন থেকে শুরু করো, তুমি ইউ উইল ফরগেট 40% অফ ইউর ভোকাবুলারি। সো যখন লাস্ট ফিনিশিংটা দেবে, লাস্ট ফিনিশিং, লাস্ট ল্যাব, আমি বলবো লাস্ট ল্যাব, সো ইউ গিভ ইউর এভরিথিং 100% and more than 100% and go for it. And if you don't get your I mean good score যদি না হয়, তোমার একটা ব্যাকআপ প্ল্যান রাখো, যে আরেকবার রিটেক দাও। আমি অনেকেই দেখছি যে আমার দেওয়া লাগেনি, অনেকে 2 বার 3 বারে দিয়ে ভালো স্কোর পাইছে। তো এটাও একটা জিনিস যে জিআরই সবসময় ফার্স্ট টেকে তুমি ভালো করবা এর কোনো গ্যারান্টি নাই। কারণ হচ্ছে কি, কম্পিউটার অ্যাডাপ্টে তোমার হয়তো যেসব কোশ্চেন আসে তোমার জন্য সুইটেবল আসেনি। তো এটা ভাইবা কোশ্চেনের মতন, তোমাকে যে ভাইবা কোশ্চেন দেখো কেউ 40 পেয়ে গেল, তুমি কম পাচ্ছ বিকজ তোমাকে এমন একটা কঠিন কোশ্চেন করলো, তোমার ওই পাশে ওইটা তুমি ওইটার সম্বন্ধে ভালো আইডিয়া নেই। ব্যাপারটা এরকমই হচ্ছে যে জিআরই কিন্তু কোশ্চেন যে অনেকগুলা কোশ্চেন থাকে, পুল থাকে, তারপরে ওটা র্যান্ডমালাইজ তোমার কম্পিউটার এসে আসে। সো বা তোমার যে বা ফার্স্ট টাইম তুমি দিচ্ছ, নার্ভ তোমার হোল্ড করতে পারোনি, তুমি সামহাও ভালো করতে পারোনি। সো হোয়াট নেক্সট, আবার 3-4 সপ্তাহ আবার একটু প্রিপেয়ার নিয়ে আবার পরীক্ষা দাও, যে ওই ভুল থেকে শিখে। এবং ডোন্ট মানে জেরি এমন হচ্ছে তুমি বা এই পরীক্ষাগুলো হাইলি কম্পিটিটিভ এক্সাম, ডোন্ট তুমি ইউ স্পেন্ড সো মাচ টাইম, এনার্জি, এনথুজিয়াজম, তুমি একটা পরীক্ষা দিয়ে খারাপ সাথে, সো হোয়াট, গো ফর অ্যানাদার ওয়ান। ওকে, 2 বার 3 বার কিছু, তার জন্য আগে থেকে কিছু টাকা পয়সা রেডি করে রাখো, তো টিউশন করে টাকা জমায় রাখো, যে ইটস এ ব্যাকআপ প্ল্যান। ওকে, বাট ডোন্ট গিভ আপ। ওকে ওকে, ধন্যবাদ ভাইকে। এখন আমরা একটা মেজর কোশ্চিনে আসবো, সেটা হচ্ছে যে আমাদের যারা হচ্ছে মানে বাইরের দেশে যখন আবেদন করে, সে আবেদনের সময় আমরা জানি যে পেপারকে অনেকটা ভ্যালু করে, যে আমার হয়তো এই ফিল্ডে রিসার্চ আছে, সো এই ফিল্ডের যদি আমি একটা পেপার শো করাতে পারি, তাহলে হয়তো বা আমার স্কলারশিপ অথবা ফান্ডিং, এই বিষয়টা আমার অনেক ক্ষেত্রে ইজি হয়ে যাবে। এখন আমাদের দেশে যে প্রবলেম, মানে আমাদের ডিপার্টমেন্টের কথা বলবো, প্রবলেমটা আমাদের অনার্সে নরমালি আমরা পেপার রেডি করতে পারি না, বা পেপার তৈরি করার অপরচুনিটি খুবই কম, এখন মাস্টার্সে করে করতে হয়। সো আমি যেটা শুনেছি যে আমাদের ক্ষেত্রে, মানে প্রশ্নটা এরকম যে আমাদের ক্ষেত্রে মাস্টার্স করে আবেদন করাটা বেটার, এবং অনেকটা এরকম যে এখানে মাস্টার্স করে আবার আমাদেরকে বাহিরে গিয়ে আমাদের এই মাস্টার্স এর পেপারসটা দেখিয়ে ওখানে গিয়ে একটা মাস্টার্স করতে হচ্ছে, যেটাকে আমরা ডাবল মাস্টার্স বলি। সো এক্ষেত্রে ভাই আপনি কি বলবেন যে আমাদের কোনটা করা উচিত হবে? আমি যে অনার্স করে সরাসরি আবেদন করলে কোনো অসুবিধা হবে কিনা, অথবা যদি অনার্সে কোনোভাবে একটা পেপার রেডি করতে পারি তাহলে হয়তো বা অনার্স করে করতে পারবো, অথবা পেপার যদি না থাকে তাহলে মাস্টার্স করে যাওয়া বেটার কিনা? দেখো, ইটস ভেরি গুড কোয়েশ্চেন, বাট হচ্ছে যে ওয়ান্স অ্যাগেন আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে আমরা ইন্ডিয়ায় পড়াশোনা করতেছি না, বা আমরা ইউরোপে পড়াশোনা করতেছি না, আমরা ঢাকা ইউনিভার্সিটি বটানি, এবং ইউ ক্যান নট চেঞ্জ দিস থিংস লাইক বাই টুমরো।
ওকে, সো রিয়ালিটি হচ্ছে যে তুমি অনার্স করবে, ইউ নট গোনা ইভেন তোমার ল্যাব এক্সপিরিয়েন্সও থাকবে না, শুধুমাত্র আমরা যে কি বলে 1 ঘন্টার যে ল্যাব করি বা সেকশন করি বা হোয়াটএভার করি, কিন্তু তোমার তো পেপার হবে না ওর থেকে, রাইট? এবং হচ্ছে যে আমাদের যারা হচ্ছে যে আগে আমি বলি আমার কোনো পেপার ছিল না, রাইট, বাট আই গট পিএইচডি এডমিশন, ওকে। সো হচ্ছে যে বাট আমি সেল করেছি কি, আমি হচ্ছে যে প্লান্ট টিস্যু কালচার বায়োটেক ল্যাবে ছিলাম, ওখানে আমি বলছি আমি এটা করতেছি, আমার কিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, ল্যাব এক্সপিরিয়েন্স। সো আই নো লাইক ল্যাব নর্ম, বাট ইটস নট দ্য আলটিমেট। আমি যে টিটুর কথা বলছিলাম মীর হোসেনের, ওর তো ল্যাবের ধারে কাছেও যায়নি, এবং স্যারদের কাছে ভয় রিকমেন্ডেশন লেটার যায়নি, বিকজ হচ্ছে ও এতটাই নটোরিয়াস ছিল যে ওর কাছে কেউ ওকে রিকমেন্ড করতেও স্যাররা ভয় পাচ্ছিল। সো এটাই হচ্ছে রিয়ালিটি। আমি ও বাট হি ইজ নাও ইন হার্ভার্ড মেডিকেল স্কুল, সো আই এম টেলিং ইউ দ্যাট সো it টোটালি ম্যাটার করে হচ্ছে যে আসলে যে আমি তবে তোমাদেরকে জায়গায় কি হলে কি বলবো, যে যদি পিএইচডি করতে যাও অনার্স এর 4th ইয়ারে, কিন্তু সময় খুব ফাস্ট চলে যায়, তুমি রেজাল্ট করে যাচ্ছ, তোমাকে নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে। তুমি যে আগে না প্রিপেয়ার হয়ে যাও তাহলে তুমি অপরচুনিটি মিস করছো। এখানে আমাদের এখনো তো মাস্টার্স 1 ইয়ার, রাইট? আমাদের ডিপার্টমেন্টের মাস্টার্স 1 ইয়ার। জি ভাই, এখনো 1 ইয়ার, সো বাট 1.5 ইয়ার্স চলে যায় হ্যাঁ একদম সবকিছু। ভাই, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে দেখো আমি কিন্তু 98 ইন্টারমিডিয়েট করছি, আর আমার 2008 এ হচ্ছে যে আমার আমি মার্চ এপ্রিলে 4 তারিখে আমার রেজাল্ট হয়েছে। তো আমি 10 বছর 5 বছরের কোর্স করতে 10 বছরের লাগছে। আর আমি একটা ইয়ার আমি বোকামের জন্যই করছি, সেটা হচ্ছে আমি ইয়ার ড্রপ করছি, ইম্পর্টেন্ট আমি পড়বো না, ওই একটা হিরোইজম দেখাইছে। সো তো কিন্তু আমার 9 বছর লেগে গেল, বাট আই ক্যানট গেট। সো তোমাদের কিন্তু ওইরকম যাচ্ছে না। সো ইউ হ্যাভ সাম ব্যান্ডউইথ যে লাইফ নিয়ে একটু এক্সপিরিয়েন্স করা, গিভ এ বেটার শট, বেটার প্রিপেয়ার্ড হয়ে যাওয়া। কাউকেই তুমি একদমই হয়ে যেতে পারবে না, যে দ্যার ইজ নো শর্টকাট ফর সাকসেস। ইফ ইউ ওয়ান্ট টু গো হায়ার লেভেল অনলি, সেটা বিসিএস বলো তুমি কেন। সো আমি বলবো যে আমি তোমাদের জায়গায় যদি হই, তুমি অনার্স থেকেও ট্রাই করতে পারো, অনার্স থেকে ট্রাই তুমি মাস্টার্স করতে পারো, দেন ইউ হ্যাভ দি এক্সট্রিমলি লাকি, বাট তোমার চান্স থাকবে যে তুমি ফান্ডিং নাও পেতে পারো, ঠিক আছে, বাট বা তুমি কম ফান্ডিং পেতে পারো, ঠিক আছে। অনার্স থেকে যদি মাস্টার্স পায় না, পায়, অনেকেই পায়, তোমার হচ্ছে ইউ হ্যাভ টু বি, বাট এটা প্রবাবিলিটি লো। সো আমি বলবো যে তুমি হচ্ছে এই 4th ইয়ার থেকে মাস্টার্সে যখন এই যে সময়টা, এই সময় ট্রানজিশন তুমি প্রিপেয়ার ইউরসেলফ হাইয়েস্ট, তুমি তোমার নিজেকে আর মাস্টার্স এর একটা থিসিসের কোন একটা ইসে চলে যায়, বাই দিস টাইম স্যারদের সাথে কথা বলো, কোন ইসের তোমার ল্যাব রিসার্চ নিয়ে একটু মোটামুটি টুকটাক কথা বলো, বা ওই রিসার্চ করো, এবং ওই 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 যে ওইটাকেই তুমি করো যে আমি প্লান্ট ব্রিডিং বা টিস্যু কালচার ল্যাবে আমি মাস্টার্স করছি, থিসিস ছিল আমার, থিসিসের বিষয় এটা ছিল, বা আমি প্লান্ট ফিজিওলজি করছি, বা আমি মাইক্রোবায়াল বায়োটেকনোলজির উপর করছি, বা হচ্ছে যে আমি মির স্যার আন্ডারে কাজ করেছি, বা আমি প্লান্ট ফিজিওলজিতে করছি, বা আমি হচ্ছে মোজাদ্দিদি বা রুমি ভাইয়ের আন্ডারে, মানে এই যে যারা তুমি করতেছো তুমি, বাট তোমাকে ওই সাবজেক্টে নিতে হবে এরকম কোনো কথা নাই, তুমি জাস্ট তোমার ল্যাব। এবং ওয়ান সেকেন্ড আমি বলতেছি, ইউএসএ তে বা ইউরোপের যারা প্রফেসররা, দে ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ গোনা বি এ সিজনড, ওরা তোমাকে মেক করবে। পিএইচডি স্টুডেন্ট ওরা মনে করে জাস্ট যে বিগিনিং অফ দ্য, তুমি জাস্ট সরেয়া শিখতেছো, রিসার্চের সরেয়া শিখতেছো তুমি ই থেকে। তো সবার পেপার হবে না। আর আমাদের সেই বোটানি থেকে যদি হয়, তারা হচ্ছে অনেকে টিচার হয়, বা করার পর যেমন সেই বর্ণা বা নাদরা, ওরা যেভাবে করতেছে, বা সুবর্ণা, ওরা হচ্ছে কি দেখো, ওরা কিন্তু পিএইচডি টিচার হয়ে তারপর পাবলিশিং করে নিয়ে গেছে, বা আমার মনে হয় সুবর্ণা তাও করে না, সুবর্ণা আইসিজিবি চলে গেছে। আমি তোমাদের ম্যাডাম নিশ্চয়ই, আমি তো আমার জুনিয়র। সো বাট হচ্ছে তো দরকার নেই, খুব যদি না হলে মন খারাপ করার কিছু নাই, কিন্তু মাস্টার্স 1 বছর মাস্টার্স করো, ওই সময় তুমি নিজেকে প্রিপেয়ার করো, মানে হাইয়েস্টে তোমার জিআরই দাও ভালো করে, তোমার তোমার সিভিটা আবার ইনরিচ করো, কি কি দরকার। হ্যাঁ, সো এই সময়টা তোমাকে এটা এই সময় কি বলে নিজেকে প্রিপেয়ার করো। আমি মনে করি যে শুধু মাস্টার্স করতেছো এবং এই মাসে নিজেকে তুমি প্রিপেয়ার করতেছো ফর ইভেন ফর নট ফর অনলি হায়ার স্টাডি, ইউ ফর লাইক বিসিএস, ইউ তোমার নেক্সট স্টেপ, তোমার নেক্সট নিজেকে জাস্ট ওই সময় প্রিপেয়ার করা। কিন্তু আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিছু বুঝতে চলে যাচ্ছে, 4th ইয়ারে আমি তো 4th ইয়ার হয়ে গেলাম, যে এই যে তুমি ইউ গেভ ইউর সেলফ, আগে নিজেকে ওয়েল ইকুইপড করো, নাহলে পরে তুমি ইউ গোনা লুজ ইট এন্ড দেন ইউ গোনা ফ্রাস্ট্রেটেড। তুমি যদি বেটার প্রিপেয়ার্ড না হও ফর এনিথিং, দেন ইউ গোনা লুজ ইট, অর ইউ গোনা, মানে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে আমি হচ্ছে যে বিসিএস দিয়ে আমি হচ্ছে কাস্টমসে যাবো, যদি ইফ ইউ আর নট প্রিপেয়ার্ড এনাফ। আর তুমি হায়ার স্টাডিজ, এই জন্যই আমি বলতেছি যে একটু সময় দাও, বাট অপরচুনিটি অনার্স থেকে করলে ভালো পাওয়া যায়, বাট প্রবাবিলিটি কম। বাট মাস্টার্স হলে এবার মাস্টার্স থিসিসটা কাজে লাগাও, ওইটাই আমি বলতেছি, আমি সামারাইজ করতেছি। ওটা হেল্প, তোমাকে ল্যাব এক্সপিরিয়েন্স একটু হলো, এটা হলো, তারপর তুমি হচ্ছে যে তোমার এবং মাস্টার্স এর রেজাল্টটা একটু ভালো করো,
বা যদি অনার্স এর রেজাল্টটা যেটা খারাপ হয়, মাস্টার্স এর সিজিটা বাড়াই ফেলো, দেন ইউ হ্যাভ এ স্ট্রং ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশনস। ওকে, ওকে, বুঝতে পারলাম। আশা করি সবাই বুঝতে পারছি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই অনেক সুন্দরভাবে সবকিছু ব্যাখ্যা করছেন, এবং দেখাও যাচ্ছে বারবার পানি খাচ্ছেন ভাই, হয়তো পিপাসা লেগে যাচ্ছে বারবার কথা বলতে বলতে। ইটস ওকে, এ- তোমাদের জন্য তোমাদের আমি আবারও বলছি, আর আমি দেখতে পাচ্ছি না কারা লাইভে আছে বা কি আছে। আমি আচ্ছা, তোমাদেরকে একটাই বললাম, তুমি বলে বলতেছি, আমি ধরে নিচ্ছি আমার টার্গেটের এই যে কথা, এগুলো সব হচ্ছে শুধুমাত্র জুনিয়রদের জন্যই টার্গেট করে। যারা হচ্ছে যে আমার বড় বা সিনিয়র, আমি জানি না কেউ আছে কিনা, এদের জন্য না। বাট আমি বলতেছি ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন। ওকে, এনিথিং। আর একটা জিনিস হচ্ছে, আমি আর একটা জিনিস বিষয়ে বলতেছি, আমি একটু সময় নিচ্ছি এখানে, যেটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। আমাদের ডিপার্টমেন্টে প্রচুর স্যার বা ম্যাডাম বা বড় ভাইরা আছে কিন্তু, যারা কিন্তু অলরেডি হায়ার স্টাডি করে আসছেন। বর্ণা, তারপর রুমি স্যার, মানে আমি দেখুন, ইউ নেম এনিওয়ান, প্রত্যেকে কিন্তু হায়ার স্টাডি বাইরে থেকে করেছে। তোমরা যারা আছো জাস্ট তাদেরকে ওয়ান টু ওয়ান করো, মানে কি তুমি তাদের সাথে একটা সময় না, ভাইয়া স্যারকে বলে যে স্যার আপনার আধা ঘন্টা সময় হবে, আমি একটু কথা বলতে চাই। তাদের তাদের তারা কি সাজেস্ট করে শোনো। যদি ইউ আর ফার্স্ট, তাদের সাথে ডেভেলপমেন্ট ডায়লগ গুলো করো। সেটা হচ্ছে যে সেটা এনিথিং, মানে সেটা যে হায়ার স্টাডি হতে হবে তা না, সেটা হচ্ছে যে তুমি কোন দিকে যাবে। এবং যে সময় আমাদের যেটা হয় কি, যে প্রত্যেকটা টপ ইউনিভার্সিটিতে এখানকে দেখলাম এদের কেরিয়ার কাউন্সিলর থাকে, কেরিয়ার কোঅর্ডিনেটর থাকে, গ্রাজুয়েট কোঅর্ডিনেটর থাকে। আমাদের ডিপার্টমেন্টে সেটা নাই। আমাদের হচ্ছে এইটা একটা আমি বিশাল একটা আমি গ্যাপ মনে করি, যে আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড থাকি যে কি করা উচিত, কোনটা যে রাইট আর রং, এটা আমরা বুঝি না। সো আমার মনে হয় স্যাররা যারা যারা ইভেন যারা ফ্রেশ, যারা পিএইচডি করে আসছে, বিশেষ করে বর্ণা, সুবর্ণা, তারপর হচ্ছে নাদরা, তারপর স্মৃতি, আরো অনেকে আছে, আমি আরো যারা যারা আছে যারা করে আসছে, তাদের সাথে তোমরা একটু 1 ঘন্টা করে আধা ঘন্টা সময় নিয়ে কথা বলো, ওয়ান টু ওয়ান। জাস্ট তাদের কাছে অ্যাডভাইস নাও, তারা কি বলে। এবং তারা বিকজ তারা ইমিডিয়েট গ্রাজুয়েট করে আসছে। সো ফ্রাস্ট্রেশন থাকলে স্যারদের সাথে কথা বলো, বা নিজের মেক এ গুড ফ্রেন্ড সার্কেল, হেল্প ইচ আদার। ওকে, নাথিং, মানে মানে তুমি দেখো যারা অ্যালামনে আছে সবাই ভালো পজিশনে আছে। হ্যাঁ, and it's matter about timing. তুমি তোমার you lose your তোমার বেস্ট টাইম হচ্ছে যে গ্রাজুয়েট টাইমটা, ওই যে তোমার 4 year অনার্স এর ফার্স্ট ইয়ার, দেন ইউ গোনা বি ফ্রেন্ডলেস। ওকে, বিকজ তোমার ওই যে হল লাইফ বা ওই যে এই যে তুমি ইকোসিস্টেমটা আছে, ইউটিলাইজ দ্যাট টাইম, ইউটিলাইজ ইউর ইন্টারাকশন নেটওয়ার্ক, এবং তোমার ফ্রাস্ট্রেশন ডাউন এগুলো সব তুমি তোমার ফ্রেন্ডকে বলো বা তোমার স্যারদের বলো, দে উইল গিভ ইউ, গাইড ইউ। ডোন্ট ফিল শাই, ইউনো। ইভেন লাইক আমরা যারা ধরে এই যে এখন এই যে ফেসবুকের কারণে এই যে আমাকে পাচ্ছ, এটা আমার 2018 ছিল না। আমি ইন্টারনেটই ছিল না তখন। সো যদি তুমি মনে করো যে ইউ আর নট লাইক ইউ আর অ্যালোন, ইউ আর ফ্রাস্ট্রেটেড, ইউ ডোন্ট নো হোয়াট টু ডু, টক সামওয়ান, ডেভেলপমেন্ট ডায়ালগ করো, ফিল জাস্ট লাইক দেন গো ফ্রম দেয়ার। It's like you're not alone, that I'm trying to say. Surroundings প্রচুর হেল্প আছে, everybody wants to help you, but you have to ask for help. এইটা হচ্ছে বিষয়, তুমি যদি আস্ক না করে কে তোমাকে হেল্প দেবে? আর আমরা তো একটু হেল্প মানে অ্যাডভাইস দিতে সবাই পছন্দ করি। সো যাও, এবং যাও যারা সাকসেসফুল। দেখো অনেক স্যাররাই কিন্তু বেস্ট, দেখে ইমদাদ স্যার 5 বার ডিন হয়েছে। তো তুমি যদি গুড অ্যাডমিনিস্ট্রেটর চাই, গো ফর টু দেম। একটু স্কেয়ারি, স্যারের সাথে কথা বলা যায় না, করবে, কিন্তু যাও স্যারের দাও, স্যার আপনার সাথে কথা বলে, যে ভয়ে ভয়ে বলো, না নির্ভয়ে বলো, হোয়াট এভার, আই ডোন্ট, যাও কথা বলো, কিছু তোমাকে কিছু বলবে। তুমি এটাই বললাম যে ডিপার্টমেন্টেই অনেক সাকসেসফুল পিপল আছে। You don't have to be follow Elon Musk. You don't have to follow Bill Gates, Warren Buffett. Surroundings দেখো, ছোট ছোট তোমার ফ্রেন্ডদের মধ্যে অনেক ইন্সপায়ারিং আছে। So just go to them, talk to them, and your attitude matter. If you fail, it's because you. It's nobody. No, don't give any excuse. Your botany তুমি এটা চুজ করছে, your life, and you take the lead and being your own hero. Okay, that I'm trying to say. Don't feel alone. Don't feel frustrated. You're one of the best. থ্যাংক ইউ ভাই। আপনি বলছিলেন যে আমরা এলন নই, আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছেন এবং আমাদেরকে আজ করতে হবে। অ্যাকচুয়ালি আমরা সেটাই এখন করছি, এবং আমরা লাকি যে আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন। তো আমি এখন একটা ফান্ডামেন্টাল কোশ্চেন করব, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা হায়ার স্টাডি যারা পার্সু করি অথবা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, তারা প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করার বিষয়ে বা ইমেল করে প্রফেসরকে কনভিন্স করার বিষয়ে বেশ একটু ভোগান্তিতে পড়তে হয়, অথবা এটা নিয়ে অনেক প্রশ্ন জাগে। তো আমি এখানে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিতে পারি, মানে একটা প্রশ্ন তৈরি করতে পারি এভাবে। যেমন হচ্ছে আমার একটা পার্টিকুলার ফিল্ডে কাজ করার অনেক ইচ্ছা। তো আমি সেই ফিল্ডে দেখলাম যে কোন প্রফেসর ভালো কাজ করেছেন।
তো সেই প্রফেসরের হয়তো সাইটেশন বা এগুলো দেখে আমি একজন প্রফেসরকে সিলেক্ট করে আমি তাকে মেইল করতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি প্রফেসরকে ডিরেক্টলি কমিউনিকেট করলাম প্রফেসরের সাথে। আমি হয়তো কোনো মানে ভার্সিটিতে ডিরেক্টলি কমিউনিকেট করলাম না। এই ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়, যে আমি অ্যাকচুয়ালি প্রফেসরকে ধরে ভার্সিটিতে অ্যাডমিশন হব, নাকি প্রথমে ভার্সিটিতে অ্যাডমিশন হব, তারপরে হয়তো আমি একটা ডিপার্টমেন্টে ভর্তি হলাম, তারপর হয়তো কোনো একজন প্রফেসর আমাকে চুজ করলেন? মানে হয়তো এটা আমি জানি না, শিওর না এটা কিরকম Yeah, কোশ্চেন। it's a ওকে। very good question, actually, very good question. So, uh, আসলে কি এখানকার ফান্ডিং হচ্ছে প্রফেসররা ফান্ডিং নিয়ে আসেন, বিগ প্রফেসররা হচ্ছে যে ফান্ডিং নিয়ে আসে এবং তাদের ফান্ডিং এ হচ্ছে তারা পোস্ট ডক বা গ্রাজুয়েট স্টুডেন্ট হায়ার করে। সো যেটা হচ্ছে যে উম, তুমি প্রফেসরকে লিখবে, ঠিক আছে, প্রফেসর লিখলে পরে চান্স বেশি থাকে। প্রফেসরকে যদি ফান্ডিং থাকে সে বলবে। এখানকার প্রফেসররা খুব একটা তোমাকে, দে ডোন্ট হ্যাভ দ্যাট টাইম, ওই টাইমটাই নাই যে হচ্ছে যে তোমাকে ঘুরাবে। তোমাকে যদি থাকে, তোমাকে ইমেল ইগনোর করে, তার মধ্যে ফান্ডিং নাই বা তার কোনো ইয়ে আছে। সো আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে যে হচ্ছে যে তোমার অ্যাডমিশন পাওয়ার সাকসেস বা তোমার অ্যাকসেপ্টেন্স প্রফেসরকে সরাসরি কন্ট্যাক্ট করা এটা। বাট তুমি অনেকগুলো আছে যেগুলো ফেলোশিপ, ডিপার্টমেন্ট ফেলোশিপ দেয়, সেটা হচ্ছে একাডেমি, সেটা হচ্ছে যে প্রফেসরের ফান্ডিং না, সেটা হচ্ছে ডিপার্টমেন্টের ফান্ডিং। লাইক সে বোটানি ডিপার্টমেন্টে যদি এখন আমাদের কয়েকটা যদি স্কলারশিপ থাকে, সো এটা কোনো স্যারের ফান্ডিং না, এটা ডিপার্টমেন্টের ফান্ডিং, সো ইটস ওপেন টু ইট। তখন এটা ওই একাডেমিক কমিটি মিটিং ডিসাইড করে ফেলোশিপ বা স্কলারশিপটা দেয়, ঠিক আছে। তো আর একটা হচ্ছে যে স্যারদের ফান্ডিং, যেমন হচ্ছে রাখোয়ারি স্যারের ফান্ডিং নিয়ে আসলো, রবীন্দ্র স্যার ফান্ডিং নিয়ে আসলো। সো সে তখন তার উঁচু করে তো হচ্ছে যে, হ্যাঁ, তো মেইনলি হচ্ছে যে তুমি প্রফেসরের সাথে যোগাযোগ করাটাই এটা বেস্ট ওয়ে, বাট নট দ্য আলটিমেট ওয়ে। বাট ডিপার্টমেন্টের তুমি ওই যে প্রত্যেক যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে, ওইখানে যে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আছে তার কাছে তুমি ইমেল করবে, কোয়ারি করবে যে আমি ইন্টারেস্টেড, আমি এই ইসের জন্য, ক্যান ইউ সাজেস্ট লাইক কার ফান্ড, কোন প্রফেসরের ফান্ডিং আছে, তাদের কাছেই করো। এন্ড হচ্ছে যে তোমার আমরা যেটা ভুল করি বা যেটা হচ্ছে যে কি মেল লিখলাম বা কি করলাম, কি ড্রাফট হলো, যে কি মনে করলো, ডোন্ট ফিল, তুমি একটা পচা ইমেল লাগে, সো হোয়াট, তাতে কি তোমার কাছে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাবে? নো, ইউ স্টার্ট, বাট ইউ হ্যাভ টু স্টার্ট, ইউ হ্যাভ টু স্টার্ট। আমি তুমি লেখো, তুমি কয়েকদিন মানুষ যে ইউ নট গোনা বি সিজন ভেরি ফার্স্ট ইমেল। বাট তোমার যদি মনে হয় তোমার খুবই এত ইগোতে লাগতেছে, তাহলে তুমি একটা ড্রাফট করে তুমি এক স্যারকে দেখাও যে আমার ইমেলটা কেমন আছে, বা তোমার বড় ভাইকে, ফ্রেন্ডকে দেখাও, তোমার নট বেস্ট বেস্ট আমি যে ইমেলটা লিখছি দেখতে কেমন হয়েছে, বা কেমন হয়েছে ভাই, বা কেমন হয়েছে স্যার, তুমি তারপর করে তুমি, বাট ইউ হ্যাভ টু স্টার্ট। জাস্ট আমরা হচ্ছে যে এই যে আমরা সবাই ইমপ্লিমেন্টেশন কেউ চাই না, বুঝছো। আর ইউ নিড ওয়ান স্কলারশিপ, ওয়ান পজিশন আউট অফ দ্য অল গ্লোবাল। সো তুমি বাংলাদেশ থেকে তোমার ওয়ার্ল্ড, তুমি লাগে একটা পিএইচডি করবে, একটা প্রফেসর ইয়েস বলতে হবে। You just copy paste email and just change their name and just send out every day 30-40 email. You just need 1-2 yes strong. So it's a number game, you know. It's like আমি আমার একটা বলি যেটা হচ্ছে সবাই ভালো পাত্র খোঁজে, কিন্তু প্রচুর ছেলে কিন্তু এই যে ম্যাচিংটা হয় না। এখানেও চাই প্রত্যেকটা প্রফেসর ভালো স্টুডেন্ট খোঁজে, বাট ইটস টাইমিং না। তুমি যাকে চাচ্ছ সে হচ্ছে না, আমার তার ফান্ডিং নেই। যে প্রফেসরকে নক করতেছে তার হয়তো তার ফান্ডিং নেই, অথচ যে প্রফেসর, যে স্টুডেন্ট, তাকে কেউ নক করতেছে না। So it's just how you can increase your number. Just it's a number game. You applied lot, you just spend আর তোমার ফার্স্ট 5G নেটওয়ার্ক আছে, তোমার 4G গ্রামীণ ফোন আছে, ইউজ করো ভাই। Just like you have this, like do it. And it's just like not for that one, even like তুমি অন্য ক্যারিয়ার কাছে, you have to insist yourself and be honest at the day যে আমি কি enough ট্রাই করছি কিনা। কমপ্লেন করে ভাই হচ্ছে না, আমি কি এনাফ ট্রাই করছি না, জাস্ট আস্ক ইউর কোশ্চেন যে তুমি যে আমি যে আসলে আমি কি এনাফ ট্রাই করছি। এটা কিন্তু আমি এখনো করি, যে আমি যে প্রমোশনটা পাচ্ছি না, ডিড আই ট্রাই এনাফ, ডিড আই এনাফ, আমি নিজেকে পুরো করো। দেন তুমি যদি নিজে না, আমি নট এনাফ, দেন হচ্ছে যে এত বলছে নো, দেন আই হ্যাভ টু পুশ হার্ডার। বিকজ তুমি যে ট্রাই করতেছো যে একটা প্রফেসরের কাছে, ওই আফ্রিকা থেকে করতেছে, চায়না থেকে করতেছে, সব জায়গা থেকে, ইউরোপ থেকে করতেছে, সবাই করতেছে, somebody else doing better than you. So you have to compete এজ থাকতে হবে যে তুমি কতটা ইনসিস্ট করতেছো। সো ইটস অলসো লাইক again আমি লং অ্যান্সার দিব, কিন্তু হচ্ছে যে ইটস কারণ হচ্ছে যে তোমাদের আসলে এটা ব্যাকগ্রাউন্ড জানা উচিত যে আসলে সো ডু ইট। প্রফেসর একটা বেস্ট ওয়ে টু ডু দ্যাট, কমিউনিকেট করা। তারপর গ্রাজুয়েট কোঅর্ডিনেটরের সাথে কথা বলো, তারাই তোমাকে গাইড করবে। ওদের দায়িত্বই হচ্ছে যে ওই নতুন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ স্টুডেন্টদেরকে গাইড করা। সো ডু দেম, ইমেল দেম, একটা ভালো একটা ড্রাফট করে ফেলো,
তারপর তুমি কপি পেস্ট করে পাঠাতে থাকো। সো ইটস ইজি। ওকে ওকে, তো আমাদের অলরেডি অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গিয়েছে। তো এই প্রশ্নগুলোর মধ্যে আমি ধীরে ধীরে একটা দুটো করে হয়তো বা প্রশ্ন নেব। আহ, আমি একটা প্রশ্ন দেখাচ্ছি এখন স্ক্রিনে, আবিদা লতিফ তামান্না। তিনি জিজ্ঞেস করেছেন যে বোটানি আন্ডার গ্রাজুয়েট ব্যাকগ্রাউন্ড থেকে কি বায়ো ইনফরমেটিক্স বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে হায়ার স্টাডির সুযোগ পাওয়া যায় কিনা, এটাই প্রশ্ন। আই থিঙ্ক জি ভাই অ্যাড্রেস করেন। দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। ইউ নো হোয়াট, এটাই হচ্ছে, ইটস ভেরি স্মার্ট কোয়েশ্চেন হুএভার যে করেছে। কেন করা যাবে না? এই যে জন্যই বলছি যে প্লান্ট সায়েন্সের যে হচ্ছে যে তোমার হচ্ছে আমাদের ডাইভার্সিফাইড ফিল্ড। এখন হচ্ছে যে এই যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যে মীর হোসেনের কথা বললাম, সেই বায়োমেডিক্যাল আমাদের আরো বোটানিস্ট যারা আছে বায়োইনফরমেটিক্স, ঠিক আছে। এখন হচ্ছে যে তুমি এখন কেরিয়ারের সময় যে সব ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে অবশ্যই করা যাবে, ঠিক আছে, কিন্তু হচ্ছে যে তোমাকে তুমি যখন অ্যাপ্লাই করবে তোমার স্টেটমেন্ট অফ পারপাস তুমি সেটা সুন্দর করে লিখবে যে কেন তুমি করতে চাও। ওকে, আর তোমার যদি বায়োইনফরমেটিক্স যদি করতে চাও তাহলে তোমাকে এই যে প্রচুর অনলাইন ফ্রি কোর্সের নাম শুনছো বোধ হয়। বায়োইনফরমেটিক্স কিছু তুমি এই যে বসে আছো বা তোমরা যখন দেখবো যে সেশন জটে পড়ে আছো, তোমরা কিছু কোর্স নিজেকে প্রিপেয়ার করলে। এখন হচ্ছে আমি বায়োইনফরমেটিক্স এর কোর্স নিবো বা আমি বায়োমেডিক্যাল, ইউ আর নট প্রিপেয়ারিং ইউরসেলফ। তো এইসব জিনিস বায়োমেডিক্যাল অনলাইন ফ্রি কোর্স গুলো যে নিলে পরে কি একটা প্রফেসর বলে না আসলে মেয়েটার ন্যাগ আছে বা তার ইচ্ছা আছে। কারণ আমি যদি প্রফেসর হই, আমি যদি আমাকে কেউ লেখে যে আমি বায়োইনফরমেটিক্স হয়েছে, তো আমি জিজ্ঞেস সবাই কোশ্চেন করবো যে যে তুমি কি বায়োইনফরমেটিক্স কিছু পড়েছো, ফার্স্ট তোমার কোনো ব্যাকগ্রাউন্ড কি? না তেমন কিছু করেনি, বাট তারপরে তো আমার ইন্থুজিয়াজম, তো আমিও কনভিন্স হবো। কিন্তু আরেকটা যে ইন্ডিয়ান মেয়ে বা ছেলে যদি বলে যে আমি বায়োইনফরমেটিক্স মাস্টার্স করছি, আমি 10টা কোর্স করে ফেলছি, এই আমার লিঙ্কডইনে আমার সার্টিফিকেট দেখো, এই আমি হার্ভার্ড থেকে করেছি, এই যে, তো যেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে ইটস ডাজন্ট ম্যাটার লাইক কোন প্লান্ট বায়োলজি এত ডাইভার্সিফাই। তোমার বায়োইনফরমেটিক্স সবচেয়ে এখন এমার্জিং একটা সায়েন্স বা এমার্জিং জব প্রসপেক্ট, ডাটা সায়েন্স, ডিজিটাল ফিনোটাইপিং, এগুলো হচ্ছে যে প্লান্ট বায়োলজির, এরাই এখন বায়োইনফরমেটিক্স তারাই খুঁজে যে যাদের কিনা বায়োলজি ব্যাকগ্রাউন্ড আছে। যদি কম্পিউটার সায়েন্টিস্ট সে যে ইজি ওর জন্য ডাটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমাদের জন্য আমরা কোম্পানি হায়ার করি বায়ার, আমাদের জন্য খুব কষ্ট হয়, কিন্তু ওরা তো সি প্রোগ্রামিং, ওরা কম্পিউটার ভাষা কথা, প্ল্যান্টের কিছুই বুঝে না। তো কিন্তু তখনই দরকার হয় যে কিনা প্ল্যান্টের একটা মেজর ব্যাকগ্রাউন্ড আন্ডার তোমার বোটানি বা অ্যানিমাল সায়েন্স বা বায়োলজির, সে যদি বায়োইনফরমেটিক্স বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হয়, সে বুঝে, তাকে বুঝাইতে হয় না, তাকে যেন আর একটা জব ক্রিয়েট করতে হয় না। যেমন আমাদের কি করতে হয় যে বায়োইনফরমেটিক্স এর সাথে কথা বলার জন্য আরেকজন হচ্ছে আমাকে বায়োলজি এক্সপার্ট করে তাকে দুজনকে এক রুমে বসায়, তখন দেয়ার টিম আপ, দেন দে মেক এ সলিউশন ওকে বোঝানোর জন্য। দেন বাট ইফ ইউ যদি লাইক তোমার ব্যাকগ্রাউন্ড যদি বায়োলজি বা প্লান্ট বায়োলজি হয় এন্ড দেন ইউ বিকাম এ বায়োইনফরমেটিশিয়ান, তোমার আর তোমাকে ওই কোম্পানি বা ইন্ডাস্ট্রি ওরকমই ব্যাকগ্রাউন্ড চায়, যেখানে স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন বায়োলজি এন্ড অলসো গুড ইন বায়োইনফরমেটিক্স। সো সোজা কথা হচ্ছে যে ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন এবং ইটস দিস বোথ সেক্টর ইজ ভেরি এমার্জিং। তো তোমরা যখন এই সময় যারা ক্যারিয়ার চিন্তা করবে যে আসলে তোমাদের আসলে আলটিমেট গোল কি, যে টু হ্যাভ এ জব, গুড জব, দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট এম, রাইট? তো এখনই দেখা হচ্ছে কোন মানে তোমার প্ল্যান বায়োলজি কোন দিকে যাচ্ছে, তুমি কি তোমাকে আপডেট করতেছো কিনা। সো এখন আমি যে কথা বললাম যে বায়োইনফরমেটিক্স, ডাটা সায়েন্টিস্ট, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে ডিজিটাল ফিনোটাইপিং, ফেনোমিক্স, এর ইসের দিকে ট্রেন্ডটা হচ্ছে ওদিকে, বিগ ডাটা হিসেবে। সো তোমরা যারা এখনই আছো, যারা কম্পিউটারে ভালো বা মনে করো যে তোমরা কিছু কিছু ফ্রি কোর্স নিতে পারো। যেটা আমি পড়তে ভুলে গেছি যে আসলে কি করা দরকার, ওই যে কোশ্চেনটা ছিল এর আগে, ভাই আমার তো পেপার নাই, যা ওই কোশ্চেনের সাথে আমি এটা অ্যাড করতে চাচ্ছি। সম্রাট, আমি কি বলতে চাচ্ছি বুঝছো? যে যারা যে কোশ্চেন করছিল যে আমাদের ভাই জি ভাই, বুঝতে পারছি। যারা বলছে যে আমার ভাই আমার তো কিছু নাই, ব্যাকগ্রাউন্ড নাই, তাদের জন্য আমি বলতেছি নো, you just do some like this online free courses that are available, যেগুলো the best of the college, মানে even হার্ভার্ড, MIT অনেক ফ্রি কোর্স আছে অ্যাভেলেবল, তোমরা কিছু কোর্স করো ওখানে, ঠিক আছে। দেন হচ্ছে যে তোমার এটা তোমার লিঙ্কডইনে বা তোমার কিছু ডিজিটাল, এটা বলে তোমার ডিজিটাল ফুটপ্রিন্ট, তোমার সিভি কে এনরিচ করো। তুমি বলো যে হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার সিজিপি এত, বাট আমি বায়োইনফরমেটিক্স ওখানে আমি ভালো রেজাল্ট করছি, ওই সব কোর্স গুলো তোমার তো জিপিএ থাকে। সো ওটা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, মিনস হচ্ছে যে তুমি গ্লোবালি কম্পিটিটিভ ওপেন কোর্স গুলো তুমি ভালো করে পাস করছো, তখন একটা প্রফেসরের কনফিডেন্স দেয় আমি তাকে এই ছেলেটাকে নিবো বা এই মেয়েটাকে নিবো, সে তো ওই বায়োইনফরমেটিক্স এর স্ট্যান্ডার্ড কোর্সে সে অলরেডি পাস। তো আমি ইটস নো ব্রেনার ফর দেম, মানে তখন তুমি এটা করে তুমি নিজেকে একটু আগায় নিচ্ছ আর কি। ওকে, ইয়া ওকে,
ভাই আমাদের অলরেডি 1 ঘন্টা শেষ হয়ে গিয়েছে এবং আমার Oh মনে my. হচ্ছে আপনার যত এনার্জি আগে আরো 1.5 ঘন্টা হয়তো বা লেকচার দিতে পারবেন। No, I can do কিন্তু that, like, if you guys want to, man, but I feel like তোমাদের যদি কোনো যদি হেল্প লাগে আর কি, মানে এইটাই কেউ বলেন আসলে আসলে কি করা দরকার, আমরা আসলে বুঝি না যে দেয়ার আর লট অফ আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের এই ওই এনভায়রনমেন্টে যে কেউ কাউকে ওপেনলি বলে না কি করা উচিত, আর সবাই ভয়ে আর সবাই পেসিমিজমটা আসলে ইটস অলওয়েজ কিলিং। গো হেড, নেক্সট কোশ্চেন, সরি। ওকে, আমাদের অলরেডি আরো আমাদের প্রশ্ন আসছে নিয়মিত, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এমন কিছু প্রশ্ন এসেছে যেগুলো আগে অ্যাড্রেস করা হয়েছিল। সো আমি প্রথমত যেগুলো প্রশ্ন অ্যাড্রেস করা হয়নি সেগুলো নেব, কারণ হচ্ছে আমাদের অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। আমরা আশা রাখছি যে যদি আজকে হয়তো বা এখন থেকে পরবর্তীতে ওই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া যায়, তাহলে আপনাদের উচিত হবে আমাদের এই ভিডিওটা আবার দেখা, কারণ আমাদের এই ভিডিওটা ফেসবুকে সেভ হয়ে থাকবে। যেমন আমি একটা প্রশ্নের এক্সাম্পল দিতে পারি যে এখানে সিজিপিএ নিয়ে কথা হচ্ছে। তো সিজিপিএ নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, ভাই বলেছেন, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। যদি পরে সময় থাকে আমরা এটা অ্যাড্রেস করবো, আর যদি না থাকে আমরা রিকোয়েস্ট করব আপনারা ফেসবুকে এই ভিডিওটি শুরুর দিকে দেখে নিয়ে ওই প্রশ্নগুলোর দেখে নিলেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তো ভাই এখানে আমি আমাদের যে আমি হ্যাঁ, আমি 10 সেকেন্ড দেবো এখানে সিজিপি শিওর। বিষয়ে। আমি বলছি সিজিপি ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট, রাইট? বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট গ্রান্ট ইজ যে তুমি সিজিপি তোমার জন্য, তোমার হচ্ছে যে দিস ইজ ওয়ান অফ দ্য চেক লিস্ট। সো বিং হ্যাভ এ গুড জিপিএ এর তোমার চান্স বাড়বে, প্রবাবিলিটি বাড়বে। কিন্তু যারা স্ক্রুড আপ করে ফেলছে, যারা অলরেডি ফোর্থ ইয়ার শেষ করে ফেলছে, যাদের সিজিপি এর ইমপ্রুভ করার চান্স নাই, you have a backup chance, like ওইটাকে, but still you have a chance, that I'm trying to say. কিন্তু যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, ভাইয়া বলছে যে সিজিপি কোন ম্যাটার করে না, no, don't do that. Still you have, like, don't you that will, তুমি ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে পাবে, ভালো পাবে, ঠিক আছে, সেটাই আমি বলতে চাচ্ছি। So don't misread me, I mean, I just want to clarify that, okay? ওকে, আমি আমাদের ডিপার্টমেন্টে বর্তমানে যে সকল শিক্ষার্থী আছে তাদের বিষয়ে একটু কথা বলবো। যে আমাদের ব্যাচ আছে এবং আমাদের পরবর্তীতে যে ব্যাচগুলো এসেছে, ভাই আমাদের ব্যাচগুলো হচ্ছে প্রচুর পরিমাণে বায়োলজিকে বা বোটানিকে নিয়ে কেয়ার করে। ইভেন আমাদের ব্যাচে যে আমি ডিপ্রেশনটা দেখেছি, আমরা নিজেদের মধ্যেই কথা বলতাম, নিজেদের মধ্যেই বোটানিকে হয়তো হেয় করে কথা বলতাম, যদিও এটা কখনোই ঠিক হয়নি, যেটা এখন এসে বুঝতেছি। কিন্তু আমাদের যারা জুনিয়র তাদের ক্ষেত্রে আমরা এই বিষয়টি দেখতে পাইনি। তো তাদের এমন ইচ্ছা, মানে তাদের যে স্বপ্নটা, স্বপ্ন দেখতে তো দোষ নেই, ওই স্বপ্নটা হয়তো বা আমরা ওই লেভেলে দেখি না, কিন্তু তারা দেখে ফেলছে। তো এরকমই আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছে, আগেও করেছে যে ভাইয়া এই প্রশ্নটা করিয়েন আপনি, এবং এখানেও কমেন্টে ড্রপ করেছে। সেটা হচ্ছে, আমি কমেন্টটা খুঁজে বের করে এখানে শো করাচ্ছি, এরকম দুটো কমেন্ট এসেছে, আমি একজনের একটা কমেন্টে দেখাচ্ছি। তাসফিয়া তাবাচ্ছুম সে প্রশ্ন করেছে, আমরা প্রশ্নের প্রথম অংশটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বোটানি ডিপার্টমেন্ট থেকে কেউ যদি হার্ভার্ড কিংবা অক্সফোর্ডের মতো টপ বিশ্ববিদ্যালয়ে হায়ার স্টাডির সুযোগ পেতে চায়, তবে নিজেকে কিভাবে প্রস্তুত করবে ডিপার্টমেন্টের সুযোগ সুবিধার প্রেক্ষিতে কিছু টিপস এবং ট্রিক্স ভাই যদি ফ্র্যাঙ্কলি বুঝিয়ে বলতেন। এতটুকুই ভাই। It's a very tough question, I would say, trick question. uh, তোমরা যদি র্যাঙ্কিং ফলো করো, আমি মনে করি না যে হার্ভার্ড বা অক্সফোর্ডে এখনো ইটস লাইক এগ্রি বা বোটানির জন্য ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইউজ দ্যার ইজ লট। তোমরা যদি র্যাঙ্কিংটা যদি দেখো, এটা ওভারঅল হার্ভার্ড বা অক্সফোর্ড দেয়ার নাম্বার, কিন্তু সাবজেক্ট বেসিস যে র্যাঙ্কিং হয়, সাবজেক্ট বেসিস যে র্যাঙ্কিং হয়, তাহলে দেখবা যে র্যাঙ্কিংটা ডিফারেন্ট হয়। যেমন কর্নেল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ উইসকনসিন বা টেক্সাস এ&এম, দিস আর দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড, ইউনিভার্সিটি অফ ডেভিস, these are the MSCO, Michigan State University, these are the top মানে এগ্রিকালচার বায়োলজি মানে ইউনিভার্সিটি। সো হার্ভার্ড বা অক্সফোর্ডের ক্ষেত্রে যেটা করতে হলে হয় কি, যে তোমার অনেস্টলি দেয়ার ইজ আ চান্স, প্রবাবিলিটি চান্সটা খুবই কম, but it's not achievable. I mean, it's like it's a competitive edge. If you are extremely lucky, extremely talented, you can get that. And also কোন অ্যাপ্লিকেশন পুল আছে, তো সেটার জন্য অক্সফোর্ড বা হার্ভার্ডের ক্ষেত্রে যেটা মেনলি হয় যে আমি কখনো অ্যাপ্লাই করিনি, আমার সেই কোয়ালিফাই, আমি নিজেকে অ্যাওয়ার করছি যে আমার দ্বারা হবে না, বাট আমি তাছাড়া মনে হচ্ছে যে দিস আর নট টপ ইভেন্ট ফর ইউ। তো যেটা করতে হবে যে ওখানে তোমার তো সিজিপি এর বেশ একটা স্ট্যান্ডার্ড, ওখানে রিকোয়ারমেন্টস, তুমি এটার জন্য তুমি দেখবে যে ওখানে রিকোয়ারমেন্টস গুলা কি, আগে যদি দেখা যায় রিকোয়ারমেন্টস গুলা কি, দেখো রিকোয়ারমেন্টস এর পর সো বললাম সিজিপি ভালো থাকবে, তোমার হচ্ছে যে জিএরও ভালো থাকবে, সবকিছু থাকবে, দিস আর তোমার টপ চেক লিস্ট, ইট হ্যাজ টু বি আ টপ 1% ক্যান্ডিডেট হতে হবে। দেন
you need to have like extracurricular activities. তুমি বোটানি অলিম্পিয়াডে কান্ট্রি চ্যাম্পিয়ন, তারপর হচ্ছে যে তোমার এই সব যে তোমার যেগুলো আজকে তোমাকে যেগুলো অ্যাকোলেটস, দ্যাট গোনা গ্যারান্টি ইউ দ্যাট সবাই এরকম সব দেশি প্রত্যেক ব্যাচেই তোমার যেমন ফার্স্ট ক্লাস ফার্স্ট জিপিএ থাকে। এখন তুমি যদি হাজার হাজার তোমার ফার্স্ট ক্লাস ফার্স্ট কতজন আছে দেখো তোমার, কিন্তু হচ্ছে যে ইট ইজ গোনা গ্যারান্টি দ্য হার্ভার্ড, নো। তুমি ইউ হ্যাভ টু বি এক্সট্রাঅর্ডিনারি। টপ ইউনিভার্সিটি হতে ইউ হ্যাভ টু বি ডু হ্যাভ সামথিং সেলিং পয়েন্ট, লাইক বোটানি অলিম্পিয়াড চ্যাম্পিয়ন, তুমি হয়তো সামথিং তুমি নতুন একটা সায়েন্স ফেয়ারে তুমি বা কোনো কিছু একটা প্যাটেন্ট করে ফেলছো, ইনোভেশন করেছো, যেটা হলো ইভেন তুমি বোটানির বাইরেই তুমি করে ফেলছো। তুমি সায়েন্স ক্লাবের ছেলে, তুমি এটা করে তোমার এটা রিকগনাইজড হয়েছে, বা তুমি হচ্ছে যে তুমি অলরেডি মাস্টার্স রিসার্চ করছো, দ্যাট ওয়েন্ট এ গুড পাবলিকেশন, ন্যাচারাল বা ওই লেভেল হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরের পাবলিকেশন, বা তোমার একটা কাজ চলতেছে যেটা হচ্ছে দ্যাটস রিয়েলি ম্যাটার। এবং অলসো দ্য ম্যাচিং অফ দ্যাট রিসার্চ মিনস হচ্ছে যে তুমি যে প্রফেসরের সাথে লিখতেছো তোমার এই সাথে ম্যাচ আপ হয় কিনা, কম্প্যাটিবিলিটি ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে যে কেউ ব্রাইভেটস নিয়ে পড়ে যদি বায়োইনফরমেটিক্স এর জন্য করতে চাই, ইটস নট এ গুড ম্যাচ আনফরচুনেটলি, বাট দিস ইজ রিয়ালিটি। এইটাই হচ্ছে যে তোমাকে গজ করা এবং কনফিডেন্স তোমার, যে আর ইউ ফিল কমফোর্টেবল দ্যাট যে আমি 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 কনফিডেন্ট আমি হার্ভার্ডে পড়তে পারবো, আমি উইসকনসিনে, তোমার কি এনাফি আছে কিনা। এটা এই কনফিডেন্সটা আসবে কোত্থেকে? আসবে তুমি তোমার রিসার্চ থেকে, যে তুমি দেখো যে কি কি দরকার হয়। বাট এটা সবচেয়ে বলা হয় যে যদি তুমি আলটিমেট ফার্স্ট টাইম তুমি হচ্ছে এডমিশন হচ্ছে না, বাট ইউ ক্যান গো ফর এ পিএইচডি, দেন তুমি পোস্ট ডকের জন্য হার্ভার্ডে যাচ্ছ, ইসের জন্য আরো ইজি হয়ে যায়। তখন হয় কি, বাই দিস টাইম তুমি ইউ আর এ সিজন, তোমার অনেক পাবলিকেশন হবে, অনেক পেপারস হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আনফরচুনেটলি আমাদের ওই অপরচুনিটি নাই। এই দেশে কি হয়েছে, একটা আন্ডারগ্রেড ছেলে তো ইন্টার্নশিপ করে বিগ ইউনিভার্সিটি করে, বিগ ল্যাবে করে, বা বিগ কোম্পানিতে করে। কিন্তু আর আমরা আন্ডারগ্রেডে কি করি, আমরা বাদাম খুঁটি হচ্ছে যে কার্জনদের মাঠে। ওই সময় আমাদের ওই চান্সটা নাই, ওই কালচারটাই নেই আসলে। মানে এটা স্যারদের দোষ না, ডিপার্টমেন্টের দোষ না। সো আলটিমেটলি ওদের চান্সটা বেশি। আন্ডারগ্রেডে ওরা রিসার্চ করে, ওরা সামারে ইন্টার্নশিপ করে, করে পর আস্তে 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 করে যায়, এবং মাস্টার্সে সলিড রিসার্চ করে। তো গুড লাক যারাই করতে চাচ্ছ। কিন্তু হচ্ছে যে আমি বললাম যে তোমার যদি এক্সট্রাঅর্ডিনারি প্রোফাইল থাকে, go for it, but it's not gonna grant you top 1% বা 0.01% acceptance রেটটা খুবই কম। বাট যারাই নাই ওরা ওরকম ভাবে ফিল্টার করে না। এটা কম্পিটিটিভ উইদিন দ্য ইউএসএ অলসো, ইটস ওয়ান অফ দ্য বেস্ট not only world best university, so competition going to be very very stringent. Okay. ওকে ভাই, আমাদের মধ্যে এই প্রশ্ন থেকে হয়তো কথাটা আসবে যে আমাদের মধ্যে একটা র্যাঙ্কিং অবসেশন আছে, যে হয়তো টপ ইউনিভার্সিটিতেই যেতে হবে বা এরকম একটা টার্গেট ধরে রাখি। তো এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করব, সেটা হচ্ছে যে জিআরইর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একটা স্কোর আসলো, সেই স্কোরটা হচ্ছে মিডিয়াম স্কোর, নট দ্য টপ স্কোর। হয়তো টপ 5% আমার স্কোরটা নেই। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, এবং আমি এদিকে আমার র্যাঙ্কিং অবসেশন আছে, যার কারণে আমি টার্গেট করছি টপ ইউনিভার্সিটিতে। তো এক্ষেত্রে আপনি কি বলবেন, যে আমাদের কি একটু প্র্যাগমেটিক্যালি হয়ে আমার জিআরই রেজাল্টের উপর ভিত্তি করে আমার হয়তো মিডিয়াম লেভেলের ইউনিভার্সিটি টার্গেট করা, বা এক্ষেত্রে কি বলবেন? না, র্যাঙ্কিং তো ফ্যাসিনেশন থাকে। যেমন আমিও খুব র্যাঙ্কিং, যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিতে কোনো পরীক্ষা দিইনি, সো ইটস লাইক ইটস লাইক কাইন্ড অফ অ্যারোগেন্স, বাট ইটস লাইক স্টুপিডিটি অলসো, রাইট? ফর মি, আমি তো যদি না হতাম তাহলে হাউ লাইকলি আমি তো অলমোস্ট চান্স পাইতামই না এরকম। তো আমি লুজ মাই ক্যারিয়ার, রাইট? সো তোমাকে ওই প্র্যাগম্যাটিক কথাটা খুব ভালো কথা বলছে। প্র্যাগম্যাটিক বা সেলফ অ্যাওয়ারনেস, বা তোমার নিজেকে ওয়ে করা যে আমি রাইট ফিট কিনা, ওয়ার আমি স্ট্যান্ড করি, আমার মার্কেট ভ্যালু কত, ঠিক আছে? সো এটা মানে তোমার জিআরই স্কোর। সো এই জন্য বলে যে এই জন্য হয় কি, রুলস অফ থামস হচ্ছে যে তুমি ইউ অ্যাপ্লাই ফর টপ, তুমি যদি তোমার এনাফ পয়সা থাকে, তুমি অনেকে স্ট্যান্ডার্ড 6টা কি 7টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ইউএসএ এর ক্ষেত্রে। বাট আমি মনে করি যদি তুমি তোমার চান্স বেরোতে চাও, ইমপ্রুভ করতে চাও বা বাড়াতে চাও, তাহলে তুমি টপ 3টা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে, এবং বেস্ট ফিট তোমার রিসার্চ বা তোমার রিসার্চ ইন্টারেস্ট করে, 3টা মিড র্যাঙ্কিং, আরো 3টা লো র্যাঙ্কিং, এই 9টা 3 3 6 9টা করতে পারো। আর যদি আরো স্ট্রিঞ্জে মানে তোমার নাও, তোমার অতই নাই, তুমি 2টা টপ র্যাঙ্ক, 2টা হচ্ছে যে মিড র্যাঙ্ক, আর 2টা লো টায়ার র্যাঙ্কিং এ করতে পারো। আর আজকে র্যাঙ্কিং ইটস ডাজন্ট ম্যাটার। রিসার্চ যখন প্রফেসররা রিসার্চ করে, যে কে তোমার বেস্ট রিসার্চটা করতেছে, কে মানে কোন হচ্ছে যে রিসার্চটা যে দ্যাট উইল ইম্প্যাক্ট দ্য এগ্রিকালচার, মানে হচ্ছে যে তুমি টপ ইউনিভার্সিটি গেছো, বা তুমি হচ্ছে যে তুমি একটা যে রিসার্চ করছো, রিসার্চের প্রসপেক্ট নেক্সট 5 ইয়ার্স এ ওরকম নাই।
এখন যদি তুমি লো র্যাঙ্কে যদি বায়োইনফরমেটিক্স করতে বা ডিজিটাল ফেনোটাইপিং করতেছো, যেগুলো হচ্ছে যে জব ক্রিয়েট প্রিসিশন এগ্রিকালচার, নতুন আরেকটা টার্ম শুনে রাখো, যে কিনা তোমার সব ইউবি ড্রোন নিয়ে করতেছে, যে তো এই যারা এখন হচ্ছে তুমি হচ্ছে কোথায় রিসার্চ করতে যাচ্ছ, র্যাঙ্কিং এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি কোন ল্যাবে যাচ্ছ, ওই প্রফেসরের প্রোফাইল কি, ওই প্রফেসর তোমার গুরু যে ওস্তাদ হবে সেই ওস্তাদ কিরকম ওস্তাদ, এটা খুবই ইম্পর্টেন্ট। ইটস সো মাচ ইম্পর্টেন্ট যে তোমরা যখন পিএইচডির জন্য, স্পেশালি পিএইচডি নট মাস্টার্স, পিএইচডি it's tougher than marriage, so it's like you cannot go for divorce for any next day, so you need to find মানে make sure that তোমার প্রফেসর ভালো প্রোফাইল কিনা, যদি মনে করো তোমার সো সে কোন রিসার্চ করতেছে এবং তার সাথে কোন গুড ম্যাচ কিনা এবং তার প্রোফাইল কিনা, সে তার সাকসেস তোমার সাকসেস ডিফাইন করবে। তুমি যদি সে যদি ভালো হয়, then you will also win a shining. Okay, so yeah, ranking, be ambitious, but it's also be realistic. ওকে, এখন আমরা আরেকটা কোশ্চেন অ্যাড্রেস করব, এটা করেছে ইসরাত সুপন, এবং আমরা এখন পর্যন্ত হায়ার স্টাডিতে আছি, আমরা এখনো কেরিয়ার সেকশনে যেতে পারিনি। তো কোশ্চেনটা আমি পড়ে শোনাচ্ছি যে ভাইয়া, আমাদের অনেকের ধারণা থাকে ডিপার্টমেন্টের সামনের সারির ল্যাব না পেলে আমাদের হায়ার স্টাডিজ এর চান্স কমে যায়, বা আমাদের সুযোগ কমে আসে, বা আমরা খানিকটা ডিপ্রেসড হই। আসলেই কি এটা ম্যাটার করে বাইরে যাওয়ার স্টাডিজ এর ক্ষেত্রে? ভাই ম্যাটার কিছুটা করে, যে তোমার হচ্ছে কি বলে কম্প্যাটিবিলিটি, যে তুমি যখন আমি দেখো প্ল্যান ব্রিডিং এন্ড বায়োটেক থেকে করছি, কিন্তু আমি তো প্ল্যান প্যাথোলজিস্ট, রাইট, প্ল্যান প্যাথোলজির উপর কাজ করতেছি। তো খুব একটা যে ম্যাটার করে তা না, আমি বলবো যে আমি আন্ডারমাইন করতেছি না। আমরা আসলে আমাদের 1 ইয়ার মাস্টার্সে তুমি কতটুকু রিসার্চ করতে পারবে, এটা জাস্ট থিঙ্ক আপ, যে আমরা আসলে, বাট ওইটা একটা তোমাকে একটা গ্রাউন্ড দিবে, একটা স্ট্রং একটা স্টার্টিং পয়েন্ট, বাট ইটস নট দ্য আলটিমেট পয়েন্ট, স্টার্টিং গ্রাউন্ড, যে তুমি হচ্ছে যে আমি কিছুটা হলো রিসার্চে আছে, বাট 1 ইয়ারের মাস্টার্স, আর আমরা কত 6 বছর কি 5 বছর লাগে পিএইচডি করতে। তুমি বর্ণাকে বা সুবর্ণাকে, ওরা তো করে আসছে, ওদেরকে জিজ্ঞাসা করো, জাস্ট বি লাইক আস্ক দ্য কোশ্চেন, লাইক কতটা ম্যাটার করে। এখন হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে যে টপ লেটস সে টপ ল্যাব মেবি রাখো রিসার্চ ল্যাব বা ওইটা 3 জন কি 4 জন চান্স পাবে, এন্ড বাকিরা যাদের তারা কি করবে, তাদের কি লাইফ তাদের শেষ লাইফ? নো, আই মিন এটা হচ্ছে যে রুলস এর কারণে। দেখো তোমার আলটিমেটলি ওই কম্পেয়ার বাই মেরিট সিস্টেম বা হোয়াট এভার কারণে যে লেব গুলো হয়, ডিপ্রেস হওয়ার কিছু নাই। তুমি ওই যে রিসার্চ তুমি অন্য সুইচ করো, ফিল্ড ইজ মানে প্রচুর আছে, এবং তুমি ওই যে বললাম যে ওইটাকে যে তুমি লেটস সে তুমি হচ্ছে যে ব্রিডিং এ করতে চাইছো বা বায়োটেক ল্যাবে করতে চাইছো, ওখানে হয়নি, তুমি চলে গেছো হচ্ছে যে প্যাথোলজি ল্যাবে বা একটা ড্রাই ল্যাবে, ড্রাই ফাইটস ল্যাবে, ঠিক আছে, তুমি পাইলে ওখানে। সো নাও তুমি করতে চাচ্ছ বায়োইনফরমেটিক্স এর উপর কাজ করতে চাও, রাইট, বা অনেক কিছু, বা তুমি মলিকুলার জেনেটিক্স এর কাজ করতে চাও। তো সেক্ষেত্রে কি করতে পারো, তুমি যে কিছু কোর্স নাও, তুমি কিছু স্যারদের সাথে কথা বলো, মাস্টার স্যার আমি আপনার ল্যাবে একটু রুমি স্যার বা অঞ্জন স্যার ওই ল্যাবে যে আমি আপনার সাথে একটু কাজ করতে চাই, জাস্ট কোনো পয়সা না, আপনার জাস্ট হচ্ছে আপনার কাজ করে আমি একটু আমাকে ট্রেন করবেন, বা আপনার বা ওই ল্যাবে একটু যে তুমি বলে জাস্ট এটা ডিসকাশনের ব্যাপার, তুমি জাস্ট মানে ফ্যামিলিয়ারাইজ হওয়া। বাট ইফ ইউ যদি সেই অপরচুনিটি না হয়, তুমি ইউ রাইট লাইক তুমি কিছু কোর্স না, তুমি হচ্ছে তুমি রিসার্চ এবং সেল করো যে আমি এই জন্য তুমি কেন ওই ইসে যেতে চাচ্ছ, যে বায়োইনফরমেটিক্স ওইটা তুমি সুন্দর করে লেখো, এবং তোমার মাস্টার্স এর রেজাল্টটা ভালো করো, তুমি করো। সো হচ্ছে যে আর হচ্ছে কি টপ র্যাঙ্ক না হলে মিড র্যাঙ্ক না লো র্যাঙ্কে তো হবে, তুমি আরেকটা মাস্টার্স নিয়ে তুমি পরে পিএইচডির জন্য তুমি টপ র্যাঙ্কে যাও। তো সবচেয়ে যারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে যাদের ফ্যাসিনেশন, তাদেরকে আমি বলবো তোমরা একটা মাস্টার্স নিয়ে এসে এখানে ইউএস এর মাস্টার্সে তুমি আউটস্ট্যান্ডিং গ্রাজুয়েট মাস্টার্স স্টুডেন্ট হবে করে, তারপর তুমি টপ এসে যাও, তাহলে ইজিটা তুমি দুইটা স্টেপে লাভ দিতেছো, তোমার চান্সটা আরো বাড়তেছে। ইউএসএ আসার পর সবাই এখানে দেখে যে তোমার ইউএসএ এই ছেলেটা বাংলাদেশ থেকে মাস্টার্স এর খুব রেজাল্ট ভালো করেছে, সেই গুণে করবে। তো আমি আবার ওই কোশ্চেনের অ্যান্সার সামারি করতেছি যে ইট ডাজন্ট ম্যাটার তুমি কোন করছো, বাট টেক দ্য থিসিস নাও, যে কোনো হিসেবে তারপর তুমি যে কোনো কিছু সুইচ করতে পারো। 1 ইয়ারের রিসার্চ ইজ নট এনাফ টু ডিটারমাইন ইউর ক্যারিয়ার, এবং এরাও এখানে জানে, বাট ইটস হাউ ইউ সেল ইউর সেলফ, তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছো তোমার স্টাডিমেন্ট অফ পারপাসে, এবং কিভাবে তুমি প্রিপেয়ার করতেছো। এই জন্যই বলছি যে 4th ইয়ার থেকে অনার্সে পর্যন্ত তুমি স্টাডি করো, যে সব তুমি যে সাবজেক্টে পড়বে ওখানে কি রিকোয়ারমেন্টস, কি ইউনিভার্সিটি আগেই জানো, ওখানে গ্রাজুয়েট প্রসপেক্টিভ গ্রাজুয়েশন লেখা আছে, জাস্ট স্টাডি দ্যাট এবং সেই অনুসারে তুমি প্রিপেয়ার করো। সো ডোন্ট ফিল ব্যাড তো তোমার যদি টপ ল্যাবে না আসে,
এটা এটা একটা ভুল ধারণা। ভুল মানে হয়নি আর কি করবে, বাট তুমি পড়তে চাও কেন, এটা কেন হয়নি? ওই অ্যাকোমোডেশনই নাই যে মানে এটা স্যাররা তোমাকে নিতে পারতেছে না কিসের জন্য, তুমি খারাপ স্টুডেন্ট তা না, তাদের সেই অ্যাকোমোডেশন নাই, 5টার বেশি নেওয়া যায় না, বাট এখন হচ্ছে কয়েকজন সবাই যদি হবে না তো। সো ইটস বাট তাই বলে তুমি স্টপ করো না তোমার এটা, ঠিক আছে, কন্টিনিউ করো অনেক। এবং এটার অনেক এক্সাম্পল আছে, তুমি দেখো ল্যাবে, অন্য সব ল্যাবে তারা কি সুইচ করে বিভিন্ন গেছে গেছে না, তুমি দেখো জাস্ট অ্যালামনাই যারা আছে তারা কোথায় পড়াশোনা করছে, কোন সাবজেক্টে বা কোন থিসিসে করছে, এবং দে এন্ড আপ হোয়ার, ওকে, নাও তারা কি করতেছে। সো ইটস রিয়েলি ডাজন্ট ম্যাটার, but it's like not that matter, that's like the end of life. It matters, but it's not like the end of life, okay, there is always backup, okay, এটাই। ওকে, আমরা হায়ার স্টাডি বিষয়ে কথাবার্তা এখানেই শেষ করব। আমাদের লাস্টে যেটা নিয়ে কথা প্রশ্ন করব সেটা হচ্ছে ফান্ডিং এর ব্যাপারটা। ফান্ডিং এ হয়তো আমরা অনেকটা কনফিউজিং থাকি, তো ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে পার্সেন্টেজটা কিরকম বা ইজি নাকি টাফ, এই বিষয়টা নিয়ে যদি বলতেন ভাই। তোমার ইউএসএ তে হচ্ছে, নর্থ আমেরিকা হচ্ছে ফান্ডিং হচ্ছে যে গ্রাজুয়েট স্পেশাল পিএইচডি অল ফান্ডেড, 100% ফান্ডেড। পিএইচডি স্টুডেন্ট ফান্ডেড ছাড়া তাহলে তাহলে রিসার্চ করবে কিভাবে? তো ওরাই এখানকার প্রফেসরদের আউটলুক আছে যে আমি একটা স্টুডেন্টকে নিয়ে আসবো, বলে স্কলারশিপ না দিই তাও কি রিসার্চ করতে, সারাদিন পেটের ভাতের চিন্তা করবে না। সো সোজা অ্যান্সার, ইফ ইউ ডু গ্রাজুয়েশন ইউ উইল গেট ফান্ডেড 99% টাইম। তুমি যদি, অনেক সময় হয় কি যে লো র্যাঙ্কের ইউনিভার্সিটিতে যে ক্ষেত্রে হয়তো ফান্ডিং এর সমস্যা হয়, সেক্ষেত্রে গ্রাজুয়েট তুমি এখানে এসে তুমি ওই প্রফেসরের ফান্ডিং না থাকলে গ্রাজুয়েট স্কুলের বিভিন্ন স্টুডেন্ট জব আছে ওখানে করা যায়। সো এখানে যারা আসছে মাস্টার এবং ফান্ডিং নিয়ে, এবং বিশেষ করে আন্ডার গ্রেডের কথা বলতেছি না, মাস্টার্স এর এবং পিএইচডির কথা বলতেছি, যে এটা র্যাঙ্কিং এ শুধু যে কোনো ইউনিভার্সিটির 99% ফান্ডিং থাকে। সো ইউ উইল গেট দ্য ফান্ডিং। যদি 25% আসো, চলে আসো, যদি কোনো অপশন না থাকে। সাপোজ যদি কোনো, তুমি 7টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো, একটা অ্যাপ্লিকেশন তোমার অ্যাকসেপ্টেড হয়েছে, তুমি তুমি ফান্ডিং পেয়েছো এবং একটু কম ইসের, চলে আসো, দেন ইউ উইল, একটু কষ্ট হবে, কষ্ট না করলে পরে এটা তোমার ইনভেস্টমেন্ট। এই যে তুমি তোমার এটা লাইফের ইনভেস্টমেন্ট, তুমি তো যখন 100,000 স্যালারি পাবে তখন ওইটাই চিন্তা করো, তখন টেসলা চালাবে বা অন্য কিছু চালাবে তুমি, বাট ইউ নিড টু গিভ সাম হার্ডশিপ, দেন ইউ উইল, বাট ফান্ডিং ইজ অ্যাভেলেবল। মানে ফান্ডিং ছাড়া তোমাকে ওখানে আনবে না, তোমাকে বলবে না যে তুমি চলে আসো, ঠিক আছে। সো গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য ফান্ডিং 99% সময় ফান্ডিং আছে, ওকে, ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। ওকে, আমরা হায়ার স্টাডির একদম শেষ পর্যায়ে এসে আপনাকে এই প্রশ্নটাই করব যে আপনি হায়ার স্টাডিজে যখন মানে যাওয়ার স্টেপ গুলো নিচ্ছিলেন, আপনি কোন ভুলগুলো করেছিলেন? আপনি বলেছিলেন যে আপনার সাথে যখন কথা হচ্ছিল আপনি বলেছিলেন যে আমরা কি কি ভুল করেছি সেগুলো যেন তোমরা না করো, এই বিষয়টা আমি তোমাদেরকে বুঝাবো। তো সেই কোশ্চিনটাই আমার আপনার কাছে, যে আপনারা কোনো ভুল স্টেপ নিয়েছিলেন কিনা, নিলে সেগুলো কি ছিল এবং সেগুলো আমরা অ্যাভয়েড করব কিভাবে, এতটুকুই। আরো 2 ঘন্টা লাগবে ভুল বলতে গেলে। সো তো প্রচুর ভুল। ভুল না, আসলে ভুল বলে কিছু না, আসলে হচ্ছে কি ডিরেকশন না পেলে যা হয় আর কি। তো বাট আমি তোমাদের বলবো যে আমরা সবচেয়ে অনেক রেজিলিয়েন্ট পিপল, আমরা বাংলাদেশের মানুষ যারা আছে প্রচন্ড রেজিলিয়েন্স। আমরা হচ্ছে একটা গণরুমে থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে বন্ধুরা আড্ডা দিচ্ছে, তারপরে পরীক্ষা দিয়ে পাশ করছি বা করছি বিভিন্ন ইসের ভিতরে, সেটা হচ্ছে স্ট্রেংথ। কিন্তু আমি বলে ভুল যেটা হচ্ছে কি আসলে ওই যে ফার্স্ট ইয়ারে আমি মিস করেছি, যে আমি ঘুমাইছি 8টার সময় উঠছি, আমি লাইফ ট্র্যাকিং করছি যে 9টার সময় 10টার সময় উঠছি। দিস ইজ নট লাইফ, ইউ নিড এ ভেরি বিইং এ হেলদি, ইটস অলসো ইউর কোয়ালিটি। সো আমি মনে করছি যে আমরা যে এই যে বেস্ট অফ দ্য বেস্ট আসি ঢাকা ইউনিভার্সিটি আসার পর, আমরা নিজেকে লাইফটাকে খুব অন্যভাবে, এবং আমরা বুঝি না আসলে কোনটা কি, কোনটা নর্মাল লাইফ, কোনটা লাইফ। সো ডু ইউর ডিলিজেন্স, মানে ডু মেক এ গুড ডিসিপ্লিন, ডোন্ট ডিসরাপ্ট ইউরসেলফ অনেক কিছু মধ্যে, এবং হচ্ছে মেক এ গুড ফ্রেন্ড সার্কেল এন্ড হচ্ছে গ্রুপ স্টাডি করো, এবং জিপিএটা মেনটেন করো। যে খুব ভালো, যেমন আছে কি, যেমন আমি ওই যে ফার্স্ট ইয়ারে আমি 3টে ইমপ্রুভ দিছি, হয়তো আমি ডিন্স স্কলারশিপ পেতাম, তো ডিন্স স্কলারশিপ পেলে আমি আরো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতাম। আই মিস দ্যাট অপরচুনিটি, বাট আই হ্যাভ এ 65% মার্ক। সো ওইটা করেছি। তো ফার্স্ট ইয়ার থেকেই তুমি স্টাডি করো, যারা ফার্স্ট ইয়ার তারা বলবো আমি, ভাই আসছো একটা হলে সিট নাও বা বাসা থেকে রেগুলার ক্লাস করো, আগে বুঝো, অ্যাডাপ্ট করো, দেন লাইক ইউর ডিপার্টমেন্ট, এটাই তোমার রিয়ালিটি। তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে লাভ নাই, তোমার হচ্ছে যে পড়াশোনা করো, রেজাল্ট হবে সেকেন্ড ইয়ার থেকে তুমি ডিসাইড করো যে কি করবা, ওকে। সেকেন্ড ইয়ারতে এখন আস্তে আস্তে তুমি ওয়ার্ম আপ করতে থাকো থ্রু, এবং নিজেকে প্রিপেয়ার করো যে আস্তে আস্তে পড়াশোনার। তো যে ভুলগুলো আমি স্পেসিফিক যাই, যে কম সময় আমি যেটা করেছিলাম যে আমি টাইমলি জিআরই ঠিক মতো দিতে পারিনি, আমি লাস্ট মোমেন্টে যে যখন জিআরই দিচ্ছি, তো তখন হচ্ছে আমি অনেক ডেডলাইন মিস করেছি। সো এই জন্য বলছি যে ইউএস এর অ্যাপ্লিকেশন প্রসেস লম্বা প্রসেস, ওকে, 1 ইয়ার প্রসেস। সো
you need like 2 years এর প্ল্যান, 2 years এর প্রিপারেশন লাগে। তুমি জিআরই প্রিপারেশন নিবে, পরের বার তোমার যদি জানুয়ারি ফলের সেশন ধরতে হয়, তোমার জানুয়ারি 1 তারিখ থেকে 15 তারিখ ডেডলাইন, এবং তোমার তোমাকে হচ্ছে এই টোফেল বা জিআরই এটা দিয়ে শেষ করতে হবে তোমার অক্টোবর নভেম্বরের ভিতরে। সো প্রিপেয়ার করো ভাবে, আর সময়টা ইউটিলাইজ করো। আমরা যেটা করি নাই, তো তাতে করে হয় প্রচুর প্রেশার হয়ে যায় এবং ভালো চান্স, এবং স্টেটমেন্ট অফ পারপাস, এই যে এসওপি যেগুলো এসওপি লেখা ই করা, এটা পরের স্টেপ। আগে তোমার জিআরই টেরি হোক, রেজাল্ট হওয়ার পর তবে তুমি এসওপি লেখা বা ই করবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে ওই যে ভুলটা হচ্ছে যে আমরা হচ্ছে যে আন্ডারমাইন ইউরসেলফ, আন্ডারমাইন ডিটারমিন। তুমি কেন, তুমি যদি তোমাকে আন্ডারমাইন করো, নোবডি উইল গোনা চলে যাও তুমি খুব সম্রাট, খুব ভালো ছেলে, বা তোমাকে আমার বোটানি ডিপার্টমেন্ট খারাপ, তোমার কে টাকা পড়ছে সয়েল সায়েন্সের যে বলবে তুমি খুব ভালো বোটানি ডিপার্টমেন্ট। ইউ প্রুভ ইউরসেলফ, ইউ অ্যাডভোকেট ইউরসেলফ, ইউ অ্যাডভোকেট ইউর ডিপার্টমেন্ট, ইউ অ্যাডভোকেট ইউর লাইফ। I mean, that's true. I mean, যেটা আমরা ভুল করছি, আমরা লজ্জা করে পড়তাম, জিআরই লুকিয়ে পড়তাম। নো ফিয়ার নোবডি, আস্ক স্যারদের কাছে কোশ্চেন করো, বিমদাদ স্যারের কাছে যাও, বড় যে স্যার সবচেয়ে বেশি ভয় পাও তার কাছে যাই, বলো স্যার আমি স্ক্রুড আপ, আমার হেল্প করেন, জাস্ট গাইড মি, মানে এইসব বলে। তারপর হচ্ছে তুমি এই বললাম যে আবার যে এই যে বাঞ্চ অফ যারা নিউ যারা টিচার হচ্ছে, যারা এই সুবর্ণা, আবার নাম বলছে, আমি নাম ভুলে গেছি, আরো যারা আছে, যারা আছে তাদের কাছে যাও, তারা ওরা কেবল তোমাদের মতো করে কে আসছে, দে ক্যান গাইড ইউ, দে ক্যান গিভ ইউ দ্য, এবং নট লার্ন ফ্রম ইউর মিস্টেক, লার্ন ফ্রম আদার পিপলস মিস্টেক। তুমি সব মিস্টেক করে শেষ করে অন্যের মিস্টেক থেকে শিখো। এবং হচ্ছে যে তোমার হচ্ছে যে কে কি বললো ডাজন্ট ম্যাটার, ইটস ইউর লাইফ, টেক ইউর কন্ট্রোল। কেউ বলবে না যে বৃষ্টি হয়েছে আমি যাইতে পারিনি, আমার এই জন্য 5 মার্ক আনসার করতে পারিনি। কেউ বলবে না যে অমুক স্যার আমাকে ঝাড়িয়ে দিয়েছে সেই জন্য আমি মিড টার্মে 9 তুমি 10 বছর পরে, ইট ডাজন্ট ম্যাটার, ইটস ইউ টেক দি রেসপন্সিবিলিটি। এন্ড জিআরই এগুলো এটা হলো যে আমি মনে করি যে হায়ার স্টাডি বা যে কোনো সাকসেস ডিপেন্ড করে ইউর পারসিস্টেন্স ম্যানার, ইউর রেজিলিয়েন্ট, ইউর কনসিস্টেন্সি। ইউ উইল ফেল, আমি তো ফেল করতেছি, এই যে স্টাম্বল করতেছি, আমরা কথা বলতেছি, খুব কি ভালো কমিউনিকেট করতেছি, নো, বাট ইটস লাইক উই আর নট পারফেক্ট। So and at botany diversified এত কি, you can be, আমি এই কথাটা বলা হয় না যে আসলে বোটানি আসলে ডাইভার্সিফিকেশন কোথায়, you can be agronomist, all the তুমি চিন্তা করো যে কত পরিমাণ তোমার হচ্ছে যে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি পজিশন বাংলাদেশে এখন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির শুধু নট অনলি, আদারও আছে, রাইট? তো আদার ইউনিভার্সিটি আছে ফ্যাকাল্টি পজিশন। তারপর হচ্ছে যে তোমার ইন্ডাস্ট্রি দেখো, এগ্রিকালচার, কেমিক্যাল, তুমি তারপর ইউ ক্যান বি বার্ন ফ্রুট, ইউ ক্যান বি molecular engineer, you can be plant breeder, you can be a patent scientist, you can be a microbial biotechnologist. You have enormous opportunity, and just Google it. I'm probably cannot give you a complete scenario. Just write down career in plant science, career in plant biology, and what are the top prospective jobs. তোমরা মনে করো যদি আরেকটা জিনিস মনে করো যে আমরা তোমার যদি চান্স ইনক্রিজ করতে চাও, go for the hard thing, like তুমি একটা কোডিং প্রোগ্রামিং শেখো, বায়োইনফরমেটিক্স শেখো, these are the toughest skill। এই জন্য ইন্ডিয়ান বা চায়নারা এরা ডমিনেট করে কেন জানো, দে অ্যাকচুয়ালি গো ফর হার্ড থিং, ম্যাথমেটিক্যাল। এদিকে আমেরিকানরা হচ্ছে কি এইসব দিকে যাচ্ছে না, স্টেমের দিকে তারা যায় না। সো তুমি যদি বায়োলজি হয়ে তুমি ইমেজ অ্যানালাইসিস বা ডিজিটাল এগুলোর যে পড়াশোনা করো, তুমি মনে করো যে তোমার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড ভালো, তোমার কোডিং ব্যাকগ্রাউন্ড যেটা তুমি হইতে চাইছো কম্পিউটার, স্টিল ইউ ক্যান বি, and you can be dominant in that in our industry। যেমন আমি বিয়ার ক্রপ সায়েন্সে পড়ি, আমাদের সবচেয়ে হাইলি পেড কারা জানো, ডাটা সায়েন্টিস্ট এন্ড বায়োইনফরমেটিশিয়ান এন্ড বায়োস্ট্যাটিস্টিশিয়ান। আমরা হচ্ছে যে মানে তাদেরকে আমরা হাইলি, তারা রেয়ার ট্যালেন্ট, তারা থাকেও না, তারা চলে যায়, মানে so please do that। I mean it's just like আমরা ওরা বলি যে আমাদের যেটুকু সে তুমি তোমার লাইফ সাইকেল কমপ্লিট করো, কারা সার্গাজম এবং এসের লাইফ সাইকেল করতে তোমার জীবন শেষ করতেছে, তোমার লাইফ সাইকেল তুমি কমপ্লিট করতেছো না, ইউ নট কেয়ারিং ইউরসেলফ এন্ড ইউ আর আন্ডারমাইনিং ইউরসেলফ। এন্ড এইগুলো আমি ভুল করছি, বুঝছো? আমার যখন মনে হয়েছে, এখন আমি এখানে আসার পর এই যে সকালবেলা উঠে আমি জিএম নওশের স্যারের কথা মনে আছে কিনা, যে প্যাথোলজি স্যার, ফাঙ্গাল জিএম নওশের স্যার আমাদের ডিপার্টমেন্টের। তো আমি তোমাকে হ্যাঁ, তো স্যারের একটা কথা ছিল, স্যার খুব ভয় পেতাম। তো স্যারের ক্লাসে হচ্ছে যে আমার টাইফয়েড হয়েছিল, আমি 1 মাস পর ক্লাস করতে আসছি। তো স্যারকে জিজ্ঞেস করলে এই ছেলেকে, মানে সে আমাকে চেনে, তারপর এই ছেলেকে, তো স্যার আমার টাইফয়েড ছিল, আমি 4টা ক্লাস করতে পারি নাই। তারপর বলছে তোমাকে কে মনিটর বানাইছে? তো আমার ফ্রেন্ডরা বললো যে আমরা স্যার মনিটর বানাইছে ওকে। তুমি জানো যে তোমার অসুস্থতার একটা অযোগ্যতা। তো খুবই খারাপ লাগছিল, বাট আমি কখনো ভুলবো না, অসুস্থতা একটা অযোগ্যতা, ইটস এ ভেরি স্ট্রং ওয়ার্ড। যেমন আমি এখন নিজেকে ফিট করার এগুলো চাই, তুমি যদি অসুস্থ থাকো
তুমি you will get some sympathy but you will losing the track. So be healthy, be মানে এই যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা ভুলে যাই, আমরা শুধু মানে উল্টাপাল্টা করি। So be healthy, be inspired and then you go for career. সো আমার কাছে একটাই থাকবে যে আমরা যারা ভুল করি, যে আমরা হল লাইফে গেলে আমাদের লাইফটাকে একদম পুরা টর্চার করি, 4টা পর্যন্ত তাস খেলি, তারপরে যে আমরা বলি যে তেলের জিনিস খেয়ে আসে আবার ঘুমিয়ে উঠে 9টার সময়, যে ইউ ক্যান নট ডু দ্যাট, you need to take your control of your life and go for implementation, and there is no shortcut for success. আমি ইউনিভার্সিটি লাইফ খুব মজা করছি, কিন্তু আমি এখানে এসে পিএইচডি করার সময় অনেক মানে কি বলে অনেক স্ট্রাগল করতেছে, আমি অনেক নিজেকে বেস্ট করার জন্য অনেক প্রুভ করতে হয়েছে। সো সবাই ফেসবুকে কিটা দেখে, যে বেস্ট জিনিসটা দেখে, বেস্ট ছবিটা করে, কিন্তু মানে 100 যে পিকচার যেটা ডিলিট করতেছে এটা কেউ পোস্ট করতেছে না, বাট যে কেউ সবার সাকসেসটাই দেখাচ্ছে, বাট সাকসেসের পিছনে বিহাইন্ড দ্য সিন যে কত কি আছে সেটা কেউ দেখে না। তো আমি যদি এই সেশনে যদি একটাই যদি আমি কনক্লুড করতে চাই, ভাই, ডোন্ট আন্ডারমাইন ইউর ডিপার্টমেন্ট এন্ড ডোন্ট আন্ডারমাইন ইউরসেলফ, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট, সেল ইট, ওকে। সো ইউ প্রবলি তুমি নাইস জব এটা যেটা মানে, বাট তোমার ক্যারিয়ার অফুরন্ত এবং ইউর লাইফ, দ্যাটস রিয়েলি ম্যাটার। এটা হলো আমাদের ডক্টর নুরুল ইসলাম স্যার, ডিএনআই স্যার, যাকে সে বসলো ফার্স্ট ইয়ারে, হাউ ইউ ভিশন ইউর লাইফ, দ্যাটস ইম্পর্টেন্ট। তো সে হচ্ছে যে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট দেখবা যে তারা দেখাচ্ছে যে আমাদের বা অনেকে আমি চিনি যারা top 5, but they are not have a vision for their life, so they are end up of something like, but anyway it's matter person to person. Go ahead সম্রাট, আমি again অনেক অ্যানসার দিচ্ছি, হ্যাঁ অনেক। নো, ইটস ওকে ভাই, অসুবিধা নেই কোনো। আমাদের আরেকটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নটা আশা রাখছি আপনি খুবই সংক্ষিপ্ত সময় দেবেন, কারণ আমরা ক্যারিয়ারের জন্য একটা মিনিমাম আধা ঘন্টার মতো সময় রাখতে চাচ্ছি। আমাদের অলরেডি 1 ঘন্টা 27 মিনিট হয়ে গিয়েছে। ও ক্যারিয়ার সেকশনে যাইনি আমরা এখনো, আমি না না, আমরা এখনো ক্যারিয়ার নিয়ে কিন্তু কথা বলি নাই ভাই। ওকে, আমি একটা কোশ্চেন দেখাচ্ছি স্ক্রিনে। জিআরই ওএফটি ইউনিভার্সিটি গুলোতে ফান্ডিং কেমন? জিআরই ছাড়া ইউএসএ তে পড়তে যাওয়ার চেষ্টাটা কিভাবে দেখেন? It's a tough question actually, মানে I'm tough question for me actually, আমি খুব একটা ভালো জানি না, জিআরই ওএফটি ইউনিভার্সিটি আছে, কিন্তু হচ্ছে যে ফান্ডিং আসলে জিআরই বললাম ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস। এখন যদি তোমার যদি হচ্ছে যে কোন ইউনিভার্সিটিতে জিআরই দরকার নেই, ফান্ডিং আছে, সো ওয়াই নট, মানে সেটাই হচ্ছে যে ইটস ফান্ডিং তো ফান্ডিং, স্কলারশিপ তো রিসার্চ দেবে। সো জিআরই থাকলে পরে যে তুমি বেস্ট ইউনিভার্সিটি পাবে তার কোনো গ্যারান্টি নাই কিন্তু। তো আমি বলতে চাচ্ছি যে কোনো জিআরই ওয়েব ইউনিভার্সিটি যদি ফান্ডিং, তুমি দেখবে যে রিসার্চ কোয়ালিটি কি, ইউনিভার্সিটি কি, সো সেটা দেখবে। এখন জিআরই ছাড়া নিচ্ছে তার মানে তুমি আন্ডারমাইন করে বলতেছো নো। অনেকে এটা হয়তো ওই ইউনিভার্সিটি মনে করতেছে বা ওই ল্যাব মনে করতেছে জিআরই কারণে অনেক ভালো স্টুডেন্ট আসতে পারে, ভালো যারা রিসার্চ মনস্ক, হয়তো জিআরই একটা টাফ এক্সাম আসতে পারতেছে না, তাদেরকে সুবিধা দিচ্ছে। সো যদি এটা পেয়ে যাও, দ্যাটস অ্যাপ্লাই ফর দ্যাট এন্ড ইট ডাজন্ট ম্যাটার। ওয়ান্স अगेन বললাম যে তোমার জিআরই এর ওয়ার্ড ইজ নট গোনা ডিটারমাইন ইওর ট্যালেন্ট। তোমার ন্যাক এবং রিসার্চ সাকসেস ডিপেন্ড করে তোমার হচ্ছে যে সেটা ওইটাই আর কি, যে যদি থাকে তোমরা অ্যাপ্লাই করো এবং দেখো যে কোন রিসার্চ এবং তোমার সাথে কম্প্যাটিবিলিটি কিনা। ওকে ওকে, ধন্যবাদ ভাইকে। আমরা হায়ার স্টাডি সম্পর্কে আমাদের মোটামুটি যতগুলো কনফিউশন ছিল আমরা মনে হয় দূর করে ফেলেছি, এবং কনফিডেন্সের যে বিষয়টা, আই থিঙ্ক কনফিডেন্স এটার কমতে আরো অনেক সময় লাগবে ভাই, যে পরিমাণে আপনি কনফিডেন্স দিয়েছেন। এবং আমি ভাববো যে অ্যাকচুয়ালি উই আর লাকি যে আমরা বায়ো ডিসকাশনের সেকেন্ড সেশনের মধ্যে আপনাকে পেয়েছি, এবং দেখা যাবে যে হয়তো আজকে সেশন করার পর কয়েক মাসের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে হয়তো ভাইকে বলবে যে আমার আরো কিছু কোশ্চেন ছিল, যে বোটানি ক্লাবকে বলবে যে ভাইকে আবার নিয়ে আসেন, এরকম আরেকটা সেশন হয়ে যাক। এনিওয়ে, হ্যাঁ বলেন ভাই। না অসুবিধা নাই, যে আই ক্যান হ্যাপি টু ডু দ্যাট, বাট হচ্ছে আরো অনেকে আছে আমাদের মতো যারা কিনা হ্যাপিলি তারা তোমার তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবে এবং তারাই আমার মনে হয় সেম রেজোনেট করবে, সেম কথাই বলবে। গো অ্যাহেড। ওকে, এখন আমরা চলে যাব আমাদের কেরিয়ার সেকশনে। কেরিয়ারের যে পার্টটুকুতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অলরেডি কোশ্চেন চলে এসেছে কেরিয়ার নিয়ে। তো সেই কোশ্চেনগুলো আমি এক এক করে অ্যাড্রেস করব, এবং আশা রাখছি যে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা এখনই ড্রপ করবেন, কারণ আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি, হয়তোবা শেষে গিয়ে আমরা বেশি সময় নেব না, তাই এখনই যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ড্রপ করে রেখে দিন। তো প্রথম যেটা প্রশ্ন, এই প্রশ্নটা একজন করেছিল, আমি একটু খুঁজে বের করি। ওকে, আচ্ছা, এই প্রশ্নটার সাথে
ভাইয়া, ইজ দেয়ার এনি এজ লিমিট ফর পোস্ট গ্রাজুয়েশন আর পিএইচডি ইন অ্যাব্রোড? এইখানে আমি আরেকটা অংশ সংযুক্ত করব ভাই। সেটা হচ্ছে আমাদের অনেকে চিন্তা করে এভাবে দেখে, অ্যাকচুয়ালি এই কোশ্চিন গুলো এসেছে যে আমি হয়তো প্রথমে যেটা করব, আমি দেশের মধ্যে একটা জব সিকিউর করব। জব সিকিউর করার পর আমি হয়তো তারপরে আমি চাচ্ছি যে আমি বাইরে গিয়ে হয়তো একটা ডিগ্রি দিব বা সেখানে জব দেব। অথবা এমন হতে পারে আমি এখানে জব সিকিউর করেছি, কিন্তু জব করার পর 1-2 বছরের মাথায় আমার মনে হচ্ছে না, এটা পসিবল না, আমাকে দিয়ে এই জব কোনোভাবে হবে না, বরং আমার ফ্রেন্ডরা বড় বড় বায়োলজিক্যাল সায়েন্সে রিসার্চ করছে বা তারা ওখানে অনেক এস্টাবলিশড, আমি সেরকম কিছু একটা পার্সিউ করব। সো এইখানে এজ লিমিট প্লাস এই কোশ্চেনটাকে একসাথে অ্যামালগাম করে হয়তো বা একটা উত্তর দিবেন। ভালো। জি ভাই। স্বর্ণা, না, কোনো এজ লিমিট নাই, দ্যার ইজ নো এজ লিমিট। এটা বাংলাদেশেই একমাত্র আছে যেখানে 30 ইয়ার্স এর পর তুমি আর গভর্নমেন্ট জব করতে পারবে না। সো দ্যার ইজ নো এজ লিমিট, দ্যার ইজ নো ডিসক্রিমিনেশন। সো স্ট্রংলি নো। আর হচ্ছে যে ওয়ান সেকেন্ড, যে হায়ার স্টাডি বা তোমার ক্যারিয়ার, ইট ডিপেন্ডস অন ইউর পার্সোনালিটি, ইউর ফ্যামিলি, তোমার লাইফ কোন দিকে যাচ্ছে। তো অনেকেই হচ্ছে যে ফ্যাকাল্টি জব নিয়ে তারপর পিএইচডি করতে যাচ্ছে, বা গভর্নমেন্ট জব নিয়ে তারপর আসতেছে, ভেরি নর্মাল। এবং হচ্ছে আরো চান্স বেশি বেশি থাকে, যেমন হচ্ছে কি গভর্নমেন্ট স্কলারশিপ পায়। তারপর এখন এই প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার প্রচুর দেখলাম, অনেকে বেশ ভালো প্রাইম মিনিস্টার স্কলারশিপ দিচ্ছে বা ইস্যু দিচ্ছে। তো যারা আসতে চাচ্ছেন, আসতে চায় এবং পরে মনে করে আই মিন দ্যার ইজ নো লিমিট, বরং এটাকে সে আরোই করবে যে গভর্নমেন্ট জবে ই করছে, তখন আরো তার চান্সটা বেড়ে যায়। কিন্তু যেটা অনেক সময় যেটা হয় যে অনেকের মধ্যে ভয় দেখে যায়, আমি 3 বছর আমি রিসার্চে নাই, বা আমি সেই বিধানে আমি কিভাবে জিআরই দেবো বা কি করব। হ্যাঁ, সো সেটা নিয়ে অনেক ভয় পায়। মানে হচ্ছে যে এই যে ভয়নেসটা, কিন্তু হচ্ছে যে আমি মনে করি যে জব সিকিউর করে যদি যায় আসলে, তাহলে আরো বরং চান্সটা মানে লাইফটা স্টেবল থাকলো, তার মানে ওই প্যানিকটা থাকে না যে আমি কি করবো না কিনা। সো দে হ্যাভ একটা গ্রাউন্ড আছে যে আমার অলরেডি, আমি যদি ইফ এ ডোন্ট গেট, তা ওরা কোনো কখনো তাড়াহুড়ার ভিতরে নাই। আর আমাদের ক্ষেত্রে তোমার যদি আমরা যারা টিউশন করে আসছি, টিউশন করে তো আমি আমার একটা জব পেতেই হবে বা এটা আমার ভালো যেতেই হবে। সো আমি যখন ফ্যাকাল্টি না বা আমি কোনো ইসন না, তো একটা ফ্যাকাল্টি বা যখন একটা তোমার একটা গভর্নমেন্ট জব থাকে, দেন you have lot of bandwidth, lot of luxury, means like আমি এই বছর পেলাম না, নেক্সট ইয়ারে গেলাম, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গেলাম, ঠিক আছে। সো এটা বরং স্যার সুবিধা হয়। এবং হচ্ছে যে বাই দিস টাইম হচ্ছে যে তুমি এখানে যদি এসে মনে করো যে আমি যাবো না দেশে, দ্যাটস অলসো ফাইন। অনেকেই তাই করে, অনেকে হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক সময় ম্যাচ করতেছে না দেশের জন্য। কিন্তু আরেকটা জিনিস ভুল ধারণা যেটা মানুষের, যেটা হচ্ছে যে যে দেশে আসলে দেশে পড়াশোনা করে দেশের প্রতি কন্ট্রিবিউট, বরং এখান থেকে তুমি যে পরিমাণ কন্ট্রিবিউট করতে পারবা দেশকে, এটা আমার মনে হয় দেশে থেকে সম্ভব না অনেক সময়। কারণ আমি 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 এটাই বলি সবসময় যে আসলে তুমি যদি দেশে এত কম্পিটিশন যে হচ্ছে যে এখন যারা বুয়েটের যারা, তারা হচ্ছে যে অ্যাডমিনে যাচ্ছে, তো হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট? মিনস হচ্ছে যে সবাই এখন ওইভাবে আমরা ট্রেন তৈরি করতেছি। ইঞ্জিনিয়ারিং এখন লুক্রেটিভ না, এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট বা পুলিশ হওয়া, এটা হলো যে একটা এক্সিট। ইট ক্যানট বি দ্যাট, ইটস এ রং ট্রেন্ড, আই এম টেলিং ইউ দ্যাট। তুমি মানে, বাট আমি আন্ডারমাইন করতেছি না যে এটা হচ্ছে সোসাইটি ডিফাইন করে যে আসলে কোন সময় কি দরকার। তো এনিওয়ে, সো যেটা ওই যে তোমার লাস্টে আমি আবার অন্যদিকে নিয়ে যাচ্ছি, বলতেছি যে যারা পরের বরং ওইটা আর সুবিধা হয় বেশি, তোমার যেটা সলিড জব থাকলো দেশে, তুমি তখন তুমি ইউ ক্যান মানে টাইমটা তোমার ম্যাটার করে না, যে আমি এই বছর না পেলাম না, সেকেন্ড ইয়ারে গেলাম, থার্ড ইয়ারে গেলাম, আস্তে আস্তে করতে, তখন অনেক থাকে, লাক্সারিটা থাকে। ওকে ভাই, আরেকটা প্রশ্ন এসেছে জি, মানে হায়ার স্টাডি সেকশন থেকে। আমি প্রশ্নটা স্ক্রিনে দেখাচ্ছি। প্রশ্নটা করেছে মাকসুদা শাহজাহান ডলি। জাস্ট বি ফার্ম করে কিভাবে এসওপি লিখে ডিরেক্ট পিএইচডি এর স্কোপ পাওয়ার চান্স থাকে জিআরই করে? নট শিওর, আপনি দেখেন ভাই। বি ফার্ম বলতে কি, ফার্মাসি ইউনিভার্সিটি, মানে বাংলাদেশ আই থিঙ্ক ব্যাচেলর ইন ফার্মাসি যথাসম্ভব। হ্যাঁ, তো প্রচুর আসে তো বায়োমেডিক্যাল ফার্মাসি। তো আমাদের আমাদের এমএসসি যে আমি এখন তো আমি অ্যাফিলিয়েটেড টু মিশিগান স্টেট ইউনিভার্সিটি, প্রচুর লেভেলে ঢাকা ইউনিভার্সিটি ফার্মাসি থেকে করে এখানে পিএইচডি করার জন্য চলে আসছে। সো এখন কিভাবে সোপ লিখলে ডাইরেক্ট, এটা হচ্ছে যে তোমার স্টোরি, ইউ হ্যাভ টু, এভরিবডিজ স্টেটমেন্ট অফ পারপাস ডিফারেন্ট, রাইট? তার বাট তোমার যদি হেল্প লাগে, বা সেটা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট, যদি ফার্মাসির ডিপার্টমেন্টের তার বড় ভাই যারা আছে তাদের কাছে রিচ আউট করো, তারা কিভাবে লিখছো। এবং ইউ নিড টু হ্যাভ এ ইউনিক স্টোরি। যদি ইউনিক স্টোরি না থাকেও, তারপরে তুমি বড় ভাইদের এসওপি থাকলে বেশ সুবিধা হয়। এটা একটা ট্রিক, বাট এসওপি দ্বারা এটাও এসওপি, ইটস ক্যানট বি তোমার, ইটস ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস, নট অল, ইটস এ কমপ্লিট প্যাকেজ।
good CG, good SOP, good GRE score, TOEFL, and also তোমার research compatibility এবং তোমার enthusiasm তোমার সব মিলিয়ে নিয়ে, এবং তুমি যে প্রফেসরের লেকচার সেই প্রফেসরের কতটা মানে কজন স্টুডেন্ট লাগবে সব মিলিয়ে একটা কিন্তু একটা হোল একটা অ্যাডমিশন করে। তো আমি সাজেস্ট করব ডলিকে যে প্লিজ রিচ আউট টু ইউর অ্যালামনাই, তারা তোমাদের ইমিডিয়েট সিনিয়র আপু বা ভাই যারা আসছে তাদেরকে, তারা এসওপি তাদের, বা ইভেন যদি বায়োলজির অনেক টেমপ্লেটস এসওপি পাওয়া যায়, এগুলা তুমি দেখে এবং করো, এবং তোমার স্টোরিটাই ওখানে লেখো, জাস্ট ওটা হেল্প করে কিভাবে লিখবে, বাট ইউ ক্যান রাইট ইউর ওন ইউনিক স্টোরি কেন তুমি চাচ্ছ পিএইচডি করার জন্য। ওকে ভাই, আমরা আবার কেরিয়ার অপরচুনিটির বিষয়ে ফিরে আসি। এখানে অনেকে প্রশ্ন করে জিজ্ঞেস করেছে, আমি মুখে প্রশ্নটা বলি, আমি স্ক্রিনে পেলে হয়তো বা দেখাবো। সেটা হচ্ছে যে আমি যদি নর্থ আমেরিকার মধ্যে আমি পিএইচডি বা মাস্টার্স করার পর তখন সেখানে আমি জব সিকিউর করতে চাইলাম, তো সেখানে আমার জব অপরচুনিটিটা কিরকম এবং এটার কি অনেকটা সার্টেনটি আপনি কতটুকু দিবেন যে আমি হয়তো ভালো রিসার্চ করেছি কিন্তু হয়তো বা পেলাম না বা পাবো, এর কতটুকু সম্ভাবনা আছে, বা সেখান থেকে অন্যান্য দেশে গিয়ে জব পাওয়া, এই বিষয়টুকু। তোমাকে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এখানে যারা আসে পিএইচডি করার পর, দেন নেক্সট স্টেপটা অলওয়েজ চ্যালেঞ্জিং, বাট এটা সার্টেন বলতে পারি কেউ আনএমপ্লয়েড না। সেটা হচ্ছে যে এখন হচ্ছে কেউ খুব তাড়াতাড়ি পাচ্ছে, কেউ কেউ হচ্ছে খুব ইসে পড়ছে, এবং কোন ল্যাব থেকে কোন রিসার্চ করছে এমন পাচ্ছে। এখন দিস ইজ, আমি আবারও ডিসক্লেমার দিচ্ছি যে পিএইচডি বা হায়ার স্টাডি, it's not an easy path. It's you choose this path, higher study. You have to study, you have to do research very well, and your currency হচ্ছে যে your publication. PhD তে যখন যাবে তখন it's a serious matter. It's not like just প্রতি বৃহস্পতিবারে পারভীন ম্যাডামের অ্যানাটমি ক্লাস করে সাইন নিয়ে আসলাম, আবার টাইমলি জমা দিলাম। It's not like that. I'm telling you, it's not a good example. Sorry, undermine করছি না, বলছি it's a serious matter. You just do research, and your success define on like কি পরিমাণ তুমি পাবলিকেশন করতেছো, রিসার্চ পাবলিকেশন, তোমার ফুটপ্রিন্ট, মানে তুমি ওইটাই তোমাকে জব সার্টেনটি নিয়ে আসবে। জব সার্টেনটি it based on your what currency you have, তোমাকে নিবে কোম্পানি, বায়ার আমাকে নিবে, এবং হচ্ছে যে অলসো যেটা বলছিলাম যে তুমি কোন রিসার্চ করবে কোন সাবজেক্টে। এই জন্যই তোমাকে এখানে বলতে হবে যে ডোন্ট ফলো ইউর হার্ট, এটা একটা ভুল কথা। বাংলাদেশের জন্য ডোন্ট ফলো ইউর হার্ট হলে এবার একটা ভুল কথা। এই জন্য বলছি তুমি ফলো হার্ট করলে পরে তুমি পারবে না এত কম্পিটিটিভ একটা জায়গায়। তুমি জাস্ট ফলো দ্য ট্রেন্ড, মানে কোন জায়গায় তোমার জব অপরচুনিটি আছে তুমি ওইটাই করো। যেসব তুমি এমন জায়গায় রিসার্চ করো যেখানে তোমাকে ওই স্ট্রাগলে তোমার সার্টেনটি বেশি থাকবে, তোমার চান্স বেশি থাকবে, তুমি যেসব মাস মানে প্রসপেক্ট বেশি, সেটাই আমি ওইটার কথা বলছি, প্রসপেক্ট যেখানে বেশি। তো এই প্রসপেক্টটা দেখবে এখন কোথায় যাচ্ছে, প্ল্যান বায়োলজি ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, তুমি কি ট্যাক্সোনমিস্ট হবে না কোন দিকে যাবে, বা তুমি কি ডিজিটাল কোন সায়েন্স, মানে তোমার মোবাইল রেগুলার তুমি আপডেট করো, তোমার নিউজ ফিড রিফ্রেশ করো, তোমাকে কয়বার তুমি রিফ্রেশ করেছো, তুমি কয়বার তুমি সফটওয়্যার আপডেট করেছো। তুমি এখন ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করতেছো, 10 বছর পর তোমার ক্যারিয়ার কোন দিকে যাবে, তুমি ওয়ার্ল্ড যেদিকে যাচ্ছে তুমি এটা যদি না ফলো করো, আপডেট না করো, সো ইউ গোনা বি আউটমুডেড এন্ড ইউর সার্টেনটি নট গ্রান্টেড। Your certainty granted based on you, what you do, what's matter, কোথায় যাচ্ছ। ওকে, বাট এইটুকু সার্টেন যারা পিএইচডি করে বাই করে জব অ্যাভারেজ, বাট ইউ গোয়িং থ্রু এ স্ট্রাগল, বাট দ্যার ইজ প্রত্যেকটা কেউ আমি দেখি না আনএমপ্লয়েড, সো দে উইল গেট ইট, বাট ইটস গোনা বি হার্ড ওয়ার্ক। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে। এখন আমি আরেকটা কোশ্চেন নেব, সেটা হচ্ছে আব্দুর রব বাড়ির থেকে, সেও আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আপনি এইটা কিছুটা এর আগের প্রশ্নের উত্তরে অ্যাড্রেস করেছেন যে কোন দিকে যাচ্ছে বায়োলজির সেকশন, কোন দিকে অপরচুনিটিটা বেশি। সো আমরা এখানে অ্যাকচুয়ালি একটা অ্যান্সার চাচ্ছি যে কোন সাইডটা এখন বেশি পরিমাণে ডেভেলপিং এবং সেখানে হয়তো সুযোগটা বেশি পাবো আমরা। আচ্ছা, সো প্ল্যান্ট বায়োলজি বা এগ্রিকালচারাল সায়েন্স, মানে ইটস এ হিউজ একটা সেক্টর, রাইট? এগ্রিকালচারাল সায়েন্স হচ্ছে যে তোমার হচ্ছে গিয়ে 750 বিলিয়ন পিপলকে আমরা মানে তোমাদেরকে ফিড করতে হবে। সো যে তুমি দেখো দেশে যদি দেখো বা ইসে যে নীরব রেভলিউশন হচ্ছে, কি বলে তোমার বায়োটেকে দেখো যে আমরা কিভাবে করতেছি। সো এই ফিল্ডের জন্য এখন হচ্ছে কি দ্যার ইজ নো অপরচুনিটি। এই যে কোম্পানি গুলা তারা রেগুলার কি করছে, যে হাই জেনেটিক্স কি বলে বা হাই লিঙ্ক ভ্যারাইটি নিয়ে আসতেছে, এই যে আমাদের কোম্পানি এক বায়োটেক কোম্পানি গুলা, দে আর ডমিনেটিং। সো জবের অপরচুনিটি তৈরি হচ্ছে, প্রচুর তৈরি হচ্ছে। এখন হচ্ছে কি এগ্রিকালচার যাচ্ছে তোমার হাই প্রিসিশন এগ্রিকালচার, দ্যাট মিনস লাইক বিগ ডাটা অ্যানালাইসিস। তোমার যেমন তুমি যখন ফিডবিট ইউজ করো, ফিডবিট সম্বন্ধে আইডিয়া আছে রাইট? তোমার সময় যখন হেলথ ট্র্যাকার ইউজ করো রাইট,
কি করো তুমি হার্টবিট দেখো, তোমার দেখো, প্ল্যান্টের ক্ষেত্রে তাই হচ্ছে, রাইট? এখন হচ্ছে যে তুমি হাই এন্ডিং ব্রাইডি বা তুমি করতে হলে তোমাকে বিগ ডাটা অ্যানালাইসিস মানে বায়োইনফরমেটিক্স বা ডাটা সায়েন্স। এখন হচ্ছে ইউভি, এখন আগে আমরা কি প্লান্ট প্যাথোলজিস্টরা ম্যানুয়ালি ডিজিজ রেটিং করতো, এখন কি করতেছে ইউভি, ইউএভি মানে কি ড্রোন টেকনোলজি করে তোমার ডিজিটাল ইমেজিং করতেছে। তো তো আমি বলতেছি এগ্রিকালচার সেক্টরে অলওয়েজ ডিমান্ড থাকবে, এটা ইটস নট গোনা বিকজ পিপল ইউ নিড টু ফিড পিপল। এন্ড এই কোম্পানিগুলো যারা আছে তোমার হচ্ছে যে অলওয়েজ তোমার হয়তো অ্যাপেলের আর দরকার নেই এত আপডেট, বাট ইট স্টিল ওয়ার্ল্ড উইল সার্ভাইভ। বাট ওয়ার্ল্ড উইল নট সার্ভাইভ যখন কিনা এরকম ড্রট হবে, বাট ক্লাইমেট চেঞ্জ সাস্টেনেবিলিটি প্রবলেমের কারণে এখন কি হচ্ছে তোমার হচ্ছে রেগুলার এই যে প্যান্ডেমিক চলতেছে, দ্যাটস বিকজ এ নিউ ডিজিজ ইজ লাইক অ্যারাইভিং, প্যাথোজেন আর মাইক্রোবস আর দিস আর ভেরি very smart. They can নতুন করে যে কোনো শিফট মিউটেশন করে করতে পারে। সো দেয়ার আর লট অফ গোনা বি প্ল্যান্ট ডিজিজ থাকবে, লট অফ থাকবে। সো আমি আবারও বলতেছি যে কেরিয়ার, তুমি ইউ ক্যান বি এ তোমার হচ্ছে যে মলিকুলার বায়োলজিস্ট হতে পারো, মাইক্রোবায়োলজিস্ট হতে পারো, তুমি হচ্ছে যে বায়োইনফরমেশন হতে পারো, তুমি হচ্ছে যে অ্যাগ্রোনমিস্ট হতে পারো, তুমি প্ল্যান্ট প্যাথোলজিস্ট, প্ল্যান্ট মলিকুলার প্যাথোলজিস্ট হতে পারো, প্যাটার্নস। এবং আমি একাডেমির কথা বলতেছি না, এর বাইরে তোমার স্টেট ইন্ডাস্ট্রি পোস্ট ডক, these are all are opportunity. So there are thousands of universities there out there that are doing this research. আর তোমার কি প্ল্যান্ট বায়োলজি করতে হবে কথা আছে, তুমি প্ল্যান্ট বায়োমেডিক্যালে যেতে পারো, তুমি ডিএনএ ইজ ডিএনএ, রাইট? তুমি মলিকুলার বায়োলজি ক্যান বি, তুমি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি বায়োমেডিক্যালে যাবো, আমি মেডিকেল সুইচ করবো লাইন, ইউ ক্যান ডু দ্য সুইচ দ্য লাইন। সো মেডিকেল সেক্টর আর হচ্ছে এগ্রিকালচার সেক্টর, দিজ আর দ্য টু সেক্টর দ্যাট উইল সার্ভাইভ, অলওয়েজ ফান্ডিং থাকবে। কেন থাকবে? বিকজ মানুষের হেলথ কনসার্ন সবচেয়ে বেশি, তুমি বেঁচে না থাকলে এই জায়গায় রিসার্চ থাকবে। হয়তো দেখা যায় নাসার কেন রিসার্চ বন্ধ করে দিচ্ছে, এটা লাক্সারি মুন, এখন হচ্ছে যে চাঁদ নিয়ে থাকবে না পৃথিবী বাঁচাবে, কোনটা করবে? তুমি হচ্ছে যে ব্যাপারটা থিঙ্ক অফ দ্যাট, ইউ জাস্ট গিভ সাম টাইম, থট করো যে আসলে আমাদের কি দরকার, কি রিসার্চ গুলো দরকার, আমার কি এখন এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে কি এগ্রিকালচার সেক্টরের ফিউচারটা কোথায়। আর আমি বললাম যে আমি ভালো করে না বললেও তোমরা গুগল করো যে হোয়াটস দ্য ক্যারিয়ার অপরচুনিটি ইন প্লান্ট সায়েন্স, গুগল ইট প্লিজ, and do like বিভিন্ন ইউনিভার্সিটির সাইডে ওই অকলাহোমা, উইসকনসিন মেডিসন, বিভিন্ন ক্যারিয়ার পেজে যাও, পোর্টালে যাও, দেখো কি কি আছে এবং কোথায় আছে। ওকে, সো then you just like think of that there is a lot of opportunity. Okay, ওকে, আমাদের সময় হয়ে গেছে প্রায় 1 ঘন্টা 45 মিনিট। তো আমার কাছে অ্যাকচুয়ালি যতগুলো প্রশ্ন তৈরি করা ছিল, এই প্রশ্নগুলোর সাথে আমাদের কমেন্টে যে সকল প্রশ্ন এসেছে সেগুলোর অনেক মিল পেয়েছি, তা না হলে হয়তো বা আরো বেশি সময় লেগে যেত। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা একদম যেহেতু শেষে এসেছি এবং আমার অলরেডি কোশ্চেন শেষ আমার পক্ষ থেকে, এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এখনই ড্রপ করতে পারো, আমরা সেগুলো অ্যাড্রেস করে আমরা আমাদের আজকের সেশনের সমাপ্তি টানবো। তো এর মাঝে আমি ভাইয়ের সাথে কিছু ইনফরমাল আলাপ করি, যদিও যত উত্তর দিয়েছেন সবগুলোই ইনফরমালি দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনি কি নেক্সট বাংলাদেশে আসছেন কবে ভাই? আসবো আমি, বাট আই এম নট শিওর অ্যাকচুয়ালি, বাট হচ্ছে যে নেক্সট ইয়ার হয়তো আসবো, আমার মাকে নিতে আসবো। এই তো, আচ্ছা বাট আমার কোনো এখনো ডেফিনিট ডেট তৈরি হয়নি, আচ্ছা আচ্ছা বা ঠিক ওরকম করিনি, প্ল্যান করিনি, বাট আসবো, ডেফিনেটলি আসবো, দেশে আসতে তো ভালোই লাগে। আচ্ছা, হয়তো ততদিনে ততদিনে হয়তো আমরা বেরিয়ে যাব ভাই এখান থেকে। মানে আমাদের তো 4th ইয়ার চলছে, আমাদের সাথে যারা জুনিয়র আছে তাদের সাথে হয়তো বা আপনার দেখা হবে, এবং দেখা হলে হয়তো বা তাদের সাথে একটা ভালো ইন্টারাকশন হবে আপনার, আশা রাখছি। কোনো তো অসুবিধা নাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস কি দেখো, এই যে sure. নেটওয়ার্কিং বা এটা ইটস জাস্ট ইট ডিপেন্ডস অন ইউ, লাইক তুমি এখন যেহেতু ডিফারেন্ট ওয়েতে তুমি ফেসবুক করতে পারো, লিঙ্কডইন করতে পারো, তুমি গুগল স্কলার, দ্যার ইজ লট অফ ওয়ে তুমি তুমি ওই যে ভাই যোগাযোগ থাকবে, সো হোয়াট, ইউ ক্যান কানেক্টেড বাই দ্যাট। ওকে, সো আমরা এইটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার একটা বড় দিক হচ্ছে। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম ভুলে যাচ্ছি, সবাই তোমরা একটু ভাই প্রফেশনাল ক্যারিয়ার তৈরি করো, মানে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, নট অনলি Facebook is like outmoded, it's over done, don't much use that much। তার চেয়ে বরং তোমার হচ্ছে গুগল স্কলার বা তোমার লিঙ্কডইন বা তোমার রিসার্চ গেট, these are some of the things like people actually প্রফেসররা লুক করে। তো তোমরা একটু ওদিকেও খেয়াল রেখো। হ্যাঁ বলো, ইনফর্মাল আলাপে চলে যাও আবার। এই তোমাকে শুনছি না সম্রাট, তোমাকে শোনা যাচ্ছে না। হ্যাঁ সরি, আমার মিউট করা ছিল।
আমার অ্যাকচুয়ালি ওটাই জানার ছিল যে দেশে আসছেন কবে, আর আপনি এত প্রাণবন্ত ওখানে গিয়ে কি আপনার বন্ধুদের মিস করেন নাকি নিজেদের একটা কি বলবো তৈরি হয়ে গিয়েছে সার্কেল, যেখানে খুব সুন্দরভাবে আপনি এখানেও যেমন প্রাণবন্ত দেখেছি আপনাকে আমাদের অ্যালামনাই রিউনিয়নে, ওখানেও সেরকম সবসময়। আমি ব্যাপার হচ্ছে যেখানে যাই সেখানে চেষ্টা করি কোপ আপ করার সাথে, মানে আমার এখানে আমি মিশিগান স্টেট ইউনিভার্সিটির সাথে আমার রিসার্চ সেন্টার। তো আমি এখানে এসে সব তোমাদের মতো যারা আছে ওরা বিশেষ করে ওরা পিএইচডি করতে আসছে বা যারা পোস্ট ডক করছে তাদের সাথে আমার ফ্রেন্ডশিপ, তাদেরকে নিয়ে ক্রিকেট খেলি, তাদেরকে নিয়ে বিভিন্ন করি। এই যে এখানে এসে আমরা গতবার আমি এটা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেললাম, আমরা চ্যাম্পিয়নও হলাম। তো হচ্ছে যে বিভিন্ন কিছু আছে, এই যে আমার এটা একটা মনে হয় ওইটারই, হ্যাঁ এটা ম্যান অফ দ্য ম্যাচেরই। সো এখানে মানে অ্যাক্টিভ থাকে যেখানে যে আর কি কমিউনিটি সার্ভিস করি। যেমন এবার হচ্ছে আমার একটা সামার প্রজেক্ট ছিল যে আমার ইসের রিসার্চ আমি 500, যেহেতু প্যান্ডেমিক তো আমরা এখানকার 500 ফ্যামিলিকে আমরা ফুড ব্যাংকের মাধ্যমে হেল্প করছি আর কি, ভেজিটেবল গার্ডেন করছি আমরা একটা। তো সেখানে আমরা প্রায় কত 2000 পাউন্ডের মতন সবজি হলে যে আমরা ফুড ব্যাংক করছি, এটা আমার একটা মানে আউটরিচ অ্যাক্টিভিটি। তো আমি চেষ্টা করি আর কি আমার লাইফটা মানে বোরিং না করে চেষ্টা করার, বিজি রাখার। বিজি থাকলে কি হবে তোমার হচ্ছে যে ইউ হ্যাভ লেস ডিস্ট্রাকশন। আর আমিও আর একটা জিনিস আগে আমি খুব দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুবই সময় দিতাম, তো আমি এখন হয়তো আমাকে খুব একটা অ্যাক্টিভ দেখবে না। এটা হচ্ছে আমি ওয়ান অফ দ্য চেঞ্জ আমি নিজের চেষ্টা করতেছি, বেড়ে আসতেছি যে যে হাউ মাচ আমি ক্যান ইনভেস্ট। সো আর আই এম অলওয়েজ হ্যাপি টু ডু মানে হেল্প টু আদার্স। আমার ভালো লাগে বিকজ আমি অনেকের কাছে আমার যতটুকু এই পর্যন্ত আসা আমি অন্যের হেল্পের মাধ্যমে আসছি। সো আমি আই ফিল লাইক honestly I feel like I can, if I can help somebody else, inspire someone that give me a mental peace. ভাইয়ের কি সামনে মানে পার্মানেন্টলি দেশে আসার ইচ্ছা আছে নাকি ওখানেই একবারে সেটেল? না আমি দেশে তো আমি সবসময় কানেক্টেড, বাট হচ্ছে যে আমার ক্যারিয়ার যেহেতু এখানে আছে, তো আমি আমার বিগিনিং অফ মাই ক্যারিয়ার। সো আমার আমি সেটেল হতে চাই না, মানে সেটেল হতে মানে কি আমার ক্যারিয়ারে আমি আমি এখন যেখানে আমার বেয়ার ক্রপ সায়েন্স ইটস সুপার কোম্পানি, গ্লোবাল কোম্পানি, ইটস এ হিউজ অপরচুনিটি। আমরা তোমরা যদি গুগল করে দেখো 130,000 এর মতন তোমার হচ্ছে এমপ্লয়ি আছে। সো এখানে লট অফ গ্রোথ। আমি ওই গ্রোথের জন্যই চেষ্টা করতেছি নিজেকে লিডারশিপ এবং গ্লোবাল লিডার বা রিজিওনাল লিডার পর্যায়ে আমি ওটার জন্য চেষ্টা করতেছি। তো আমি যে তোমাদেরকে দিচ্ছি ক্যারিয়ার, আমিও রেগুলার ক্যারিয়ার ডেভেলপমেন্ট আমার যারা মেন্টর আছে তাদের সাথে কথা বলি, আমিও হচ্ছে যে করছি। সো দ্যার ইজ নো ওয়ে, মানে ইফ ইউ ক্যান লিমিট স্টাবল করে লাভ নাই। সো আমিও দেশে আসবো না, কিন্তু এখান থেকেই দেখি কত টাকা দেশকে হেল্প করা যায়, এবং হচ্ছে যে এখানে ক্যারিয়ার মোটামুটি মোটামুটি। বাট হু নোজ এন্ড অফ দ্য চেইন ক্যারিয়ার যদি হয় যে মানে কোনো একটা পজিশন যদি আমি কন্ট্রিবিউট করতে পারি দেশে, তাহলে দেশে অবশ্যই যাবো, কেন যাবো না। ঠিক আছে। ওকে, আমরা কি নেক্সটে আরেকটা কোশ্চেন পেলাম? ভাইয়া, will you tell us about settling abroad with the family during higher studies? ভাই, আহ, আহ, once again এটা স্বর্ণা, এটা ডিপেন্ড করে তোমার ফ্যামিলি এবং তোমার হাজবেন্ড, মানে ফ্যামিলি যখন বেবি তখন সব সব মিলিয়ে এটা করে, যেমন হচ্ছে যে ডিপেন্ড করে যে হোয়াট ইউ গাইস ওয়ান্ট, তোমরা কি চাও। আর হচ্ছে যে ইউএসএ তে আসার পর যেটা সবচেয়ে বড় স্ট্রাগল, ইটস গোনা বি এই যে তোমরা গ্রোথ কার্ভটা দেখছো কিসের, মাইক্রোবায়োলজি কোর্সে গ্রোথ কার্ভ, ল্যাক ফেজ, লগ ফেজ আর এক্সপোনেনশিয়াল জি ফেজ। ভাই, আমরা দেখেছি। এই যে হ্যাঁ, ল্যাক ফেজটা খুবই টাফ সময়। ল্যাক ফেজ এর বিগিনিং কোনো গ্রোথ নেই, দেন এক্সপোনেনশিয়ালি। সো এই যে আমার পিএইচডি করার সময় আসে ফ্যামিলি সেটেল হওয়া, এটা আমি বলি ল্যাক ফেজ। ভেরি টাইম সেটেল ডাউন হওয়া, ই করা, দেন ইউজ টু হওয়া একটা কালচার, একটা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, এবং উইথ বেবিজ এন্ড অল দিস থিংস। সো ওইটা যদি তুমি মনে করো ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্যাট চ্যালেঞ্জ যে আমি পারবো, আমার আমার হাজবেন্ড আমাকে হেল্প করবে বা আমি পারবো, আমি বাট লাইফ ইজ ভেরি সিস্টেমেটিক। এখানে লাইফ ইজি, অনেক ইজি। বাট ওই ইজিনেসটা হইতে হলে তোমাকে ওই যে ল্যাক ফেজ, যে তোমাকে অ্যাডাপ্ট করা সে সবকিছু, তুমি বাংলাদেশে 25 বছর 30 বছর তোমার লাইফ, হঠাৎ করে ইউএসএ আসা একটা শিফট, রাইট? এটার পরের জন্য এই জন্য তোমাকে একটু সময় দেবে, ওই সময়টাই হচ্ছে টা। বাট একবার তোমার বাচ্চা ফিউচার যে তোমার আমেরিকান গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে, রাইট? মানে হচ্ছে ওদের হচ্ছে অপরচুনিটি হচ্ছে যে আমরা কেন আসতে চাই বাইরে, যখন হচ্ছে হয় কি যে just secure a good life, right? Good, like certainty, আনসার্টেনটি থেকে করার জন্য, এবং মেক শিওর
তো সেটাই হচ্ছে যে আমি এই রাইট আর রং অ্যান্সার বলে কিছু নাই এখানে, আমি বলতেছি এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার পার্সোনাল, তোমার ফ্যামিলি কি চাচ্ছে। আর এসে তোমার যদি হয়ে যায়, আর বেবি হচ্ছে যে অনেকেই বেবি নিয়ে আসে এবং বেবি তারা মোটামুটি ভালোই হ্যান্ডেল করতে পারে, কারণ এবং তারপর ডে কেয়ার দিয়ে দেয়, তারপর যে স্কুলে তারপর খুব একটা নাই, কিন্তু হচ্ছে যে চ্যালেঞ্জটা হচ্ছে ভেরি বিগিনিং, তুমি এসে কিভাবে সেটেল হতে যাবো ওই সময় তোমার ফ্যামিলি, তুমি শুধু আসলে তোমার হাজবেন্ড কি আসবে বা এরকম, এবং তোমরা কিভাবে কম্প্রোমাইজ করবে, ওইটা যে ফ্যামিলি ইস্যু ম্যাটার করে বেশি, এবং ওইটার সাথে কোপ আপ করা নতুন একটা জায়গায় এটা। বাট বাট ইমিগ্রেশন বা স্কলারশিপ পাওয়া এইটার সাথে ফ্যামিলি কোনো ডিসিশন নেই, দে উইল নট ডিসক্রিমিনেট বিকজ অফ দ্যাট। আর তারা জানতেও চাবে না যে তোমার বাচ্চা আছে নাকি আছে। সো ইউ ইফ ইউ আর কোয়ালিফাইড ইউ উইল গেট দ্য এডমিশন, বাট ইট নাও ডিপেন্ডস অন তুমি কিভাবে এসে সেটেল হবে। ওকে ওকে, আমরা অনেক ভার্সেটাইল কোশ্চেন পাচ্ছি, এটা হচ্ছে মজার বিষয়। এখন আমরা আরো একটা প্রশ্ন পেয়েছি, ফারজানা রায়হান রুনা ভাইয়া, বিডির রিসার্চ ইনস্টিটিউশনে যারা জব করে তারা এক্সট্রা কোনো অপরচুনিটি পান কিনা পিএইচডির জন্য? হ্যাঁ, এক্সট্রা এটা ইটস টোটালি রিলেটিভ। আসলে আমি কি বলবো যে অবশ্যই এটা হচ্ছে যে তার জন্য একটা গুড সেলিং পয়েন্ট, রাইট? যে আমি সেলিং পয়েন্ট মানে বলতে বোঝাচ্ছে যে এটাকে সে বলতো যে আমি অমুক রিসার্চ, আমি আইসিডিডিআরবি তে কাজ করতেছি, কারেন্টলি রিসার্চ অবস্থা আছে। সো এটা ইনক্রিজ করে জবের অপরচুনিটি, মানে এটাকে পাওয়ার জন্য। এই জন্য এই যে বলতেছি যে আমি যে তুমি টপ র্যাঙ্ক সব ইউনিভার্সিটি তোমার দরকার তো একটা এডমিশন, রাইট? সো হয়তো যে আইসিডিআরবি বা রিসার্চ ইনস্টিটিউট করলেতে হয়তো সে ভালো প্রফেসর বা ভালো রিসার্চ বা তার নেটওয়ার্কটাও হয়তো বেশি, ওই যে আইসিডিআরবি ইন্টারন্যাশনালি কানেক্টেড, রাইট? তারা হয়তো ওই প্রফেসর বলবে যে ওই প্রফেসর কাছে যাও, ইজি হয়ে যায়। সো দ্যাট ইজ এ অ্যাডভান্টেজ। বাট সবাই তো আইসিডিআরবি ইয়ে হতে পারবে না, রাইট? দুজন বা তিনজন যায়, বা টোটাল ঢাকা ইউনিভার্সিটি 3-4 জন যেত কি, বাট ইউ নিড হ্যাভ এ কন্টিনজেন্সি বা ব্যাকআপ প্ল্যান। এটা না তুমি হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে না, বা বিসিএসআইআর এ অনেকেই যায়, কিন্তু বিসিএসআই যাওয়ার পর আর পড়াশোনা করতেছে না। সো বাট বিসিএসআইআর এ যেও কিন্তু অনেক অপরচুনিটি আর বাড়ে, কেন হচ্ছে যে বিসিএস এর ওয়ান অফ দ্য এস্টাবলিশ রিসার্চ ইনস্টিটিউট, রাইট? তো সেক্ষেত্রে অবশ্যই এটা সুবিধা বেশি, সে অ্যাহেড অফ দ্য গেম, সোজা কথা। কিন্তু যারা নাই তারাও মানে ই হওয়ার কিছু নাই, তারা হচ্ছে যে ডু ইউরটা, বাট তোমার হয়তো তুমি ওই যে বললাম যে ইউ ইউ ফাইন টিউন ইউরসেলফ, যে তুমি কোথায় তুমি গস করো, এবং তুমি আরেকজনের সাথে কথা বলো, ওয়ান টু ওয়ান বলো। আমি হয়তো তোমাকে ওয়ান টু ওয়ান হলে তোমার খুব ব্রেক ডাউন করে বলা যাবে, সবার জন্য আমি বলতে চাচ্ছি না যে এটা, বাট there is always opportunity. It's a ocean. ইউনিভার্সিটি তুমি চিন্তা করো, এত ইউনিভার্সিটি, দে নিড স্টুডেন্ট। তুমি জাস্ট একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাও, যে জাস্ট ক্লিক করো ফ্যাকাল্টি, কত যে ইন্টারন্যাশনাল সব দেখবা, যে কয়জন আমেরিকান আর কতজন ইন্টারন্যাশনাল, আর গ্রাজুয়েট স্টুডেন্ট, পোস্ট ডক দেখবা, নামগুলো দেখো, দেখবো সব ইন্টারন্যাশনাল। তো somebody likes it and I'm a very average student বটানির। আমি এসে তোমাদের কথা ফলস দিচ্ছি যে আমাকে কে চিনতো, আমাকে কেউ চিনতো না, আমাকে এসে ঠিক আমি এখানে করছি, এবং বটানি আমি হচ্ছে যে কি বলে করতেছি। আমার তো খুবই পাবলিকেশন ছিল না। হ্যাঁ, আমি থিসিস করেছি জার্মানি, দ্যাটস অলসো, আমি এটা বলতে পারছি যে আমার রিসার্চ করার এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, যেটা এইটা, কিন্তু হচ্ছে যদি এটা আমার না থাকতো তাহলে আমি হয়তো বলতাম যে আমি মাস্টার্সে আসে তারপর আবার পিএইচডি করার জন্য যেতাম বা অন্য কিছু করতাম। ঠিক আছে, ওকে, আমাদের আর কোনো প্রশ্ন আসেনি, আমরা এখানেই শেষ করে দিচ্ছি আজকের জন্য, এবং আমি কি একটু কনক্লুশন টেনে দেব, পরবর্তীতে ভাইকে হয়তো 1 মিনিটের মতো সময় দেব, যদি জাস্ট 1 মিনিটে আমাদের প্রতি কোনো উপদেশ বা কোনো কিছু থাকে। যদিও তিনি পুরো সময়টা জুড়ে আমাদের কনফিডেন্স বুস্ট করেছেন, কনফিউশন দূর করেছেন এবং উপদেশমূলক বক্তব্য দিয়েছেন, তবুও শেষ কথা হিসেবে তিনি কিছু কথা বলবেন। তো আমরা আজকে যে সেশনটা করেছি, এটা আয়োজনে ছিল বোটানি ক্লাব, এবং বোটানি ক্লাব থেকে নিয়মিত এরকম সেশন আয়োজন করা হবে, এবং আমরা লাইভে আসব হচ্ছে বোটানি ক্লাব ডিইউ যে পেজটা রয়েছে সেই পেজ থেকে, এবং আমাদের সেশনগুলোর হেডিং এ থাকবে হচ্ছে বায়ো ডিসকাশন। আমাদের প্রথমে একটা বায়ো ডিসকাশন ছিল, আমি প্রথমেই বলেছি, সেটা ছিল বায়ো ডিসকাশন 1 অন প্লান্ট ইনেট ইমিউনিটি, এবং সেকেন্ডলি আজকে আমরা যেটা বায়ো ডিসকাশন করছি এটা বায়ো ডিসকাশন 2, এটা হায়ার স্টাডি এবং কেরিয়ার অপরচুনিটির উপর। তো আমরা পরবর্তীতে হয়তো ভিন্ন কোনো টপিকে, একাডেমিক নিয়ে অথবা হায়ার স্টাডি নিয়ে অথবা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোকে ফোকাস করে অথবা কমনওয়েলথ নেশনস গুলোকে ফোকাস করে আমরা হয়তোবা নতুন কোনো বায়ো ডিসকাশন নিয়ে আমরা হাজির হব। এবং আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছিলেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সাথে অন্যান্য ডিপার্টমেন্টেরও ছাত্রছাত্রীরা এবং আমাদের অনেক সিনিয়রও সংযুক্ত হয়েছিলেন, তাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা। এবং
আমি এইমাত্র নিউজ পেলাম, আমাকে একজন বন্ধু ফেসবুকে মেসেজ দিয়ে জানাচ্ছে যে আমাদের সাথে অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টের 2 জন টিচারও সংযুক্ত হয়েছিলেন। সো এটা আমাদের জন্য অবশ্যই গর্বের, এবং তারা দেখছেন যে আমরা এরকম আয়োজন করছি, এবং আমরা আশা রাখছি যে ভাই এখানে একটা পয়েন্ট বলেছিলেন, কেরিয়ার কোঅর্ডিনেটর, অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টে হয়তো একজন থাকবেন বা 2 জন থাকবেন যারা হচ্ছে রিসেন্টলি কোনো কাজ করে আসছেন, এবং তারা হয়তো আমাদেরকে কেরিয়ার বিষয়ে গাইড করবেন। সো আমরা এই বায়ো ডিসকাশনের মাধ্যমে এরকম একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমাদের এরকম একটা প্রয়োজন। আমরা অবশ্যই আমাদের যারা অ্যালামনাই আছে তাদেরকে নিয়ে আসব, কিন্তু ঘরের কাছে নিজের ডিপার্টমেন্টে যদি আমাদের শিক্ষকরা গাইড করেন সেটা হবে আমাদের জন্য আরো বেশি মূল্যবান। সো এখন ভাই আপনার পক্ষ থেকে। থ্যাংক ইউ বোটানি ক্লাব, এন্ড আমাকে এই সুযোগ দেওয়া। আমি এই এত 2 ঘন্টা ধরে বললাম, যদি কোনো ধরনের ইম্প্যাক্ট হয় তোমাদের, তাহলে আমি খুবই উপকৃত হব। তোমাদের আরেকটা জিনিস হচ্ছে যে just do it, and you don't have to be hero, you don't have to be just average person. Just attitude matter, resilient personality matter করে সাকসেসের পরে। It's just like, don't be Ashraful, be সাকিব আল হাসান বা কোহলি বা রোনালদোর মতন ক্যারিয়ার মানে অ্যাজিলিটি নিয়ে আসো। তারা হয়তো পোলাইট না, বাট তাদের স্ট্রেংথটা দেখো ওটাই। সো বিং দ্যাট, এন্ড অলসো ইউটিলাইজ ইউর আমাদের ডিপার্টমেন্টের প্রচুর টিচাররা যারা আছেন, যারা হচ্ছে যে আমি আবারও বলি যে তোমরা সুবর্ণার কথা শুনছো কিনা, আই লাইক হার ভেরি মাচ, শি অলওয়েজ সো কমেন্টস ও আছে হ্যাঁ, তিনি দেখছেন। আমি আচ্ছা কমেন্টটা ওই জন্য শুরু করিয়েছি। আচ্ছা, বর্ণা সুবর্ণা, তারপর হচ্ছে যে নাদরা, যারা আমি দেখছি ওদেরকে বলবো দে ক্যান গাইড ইউ গাইস। ওরা যথেষ্ট কেয়ার করে তোমাদেরকে, এবং হচ্ছে যে দে ক্যান বি, আমরা তো ওই সময় ছিল না। সো প্লিজ টক টু দেম, ব্যাং দেয়ার ডোর, লাইক আমাকে হেল্প করেন। তো হচ্ছে যে আস্ক ফর হেল্প। আর ইটস আ সাবজেক্ট লাইক ইউ হ্যাভ a lot of diversity, lot of field, বটানির ফিল্ড এর I cannot even summarize that. আমি একাডেমিয়ার কথা তো আমি বললামই না, যে কত হাজার ইউনিভার্সিটি আছে যে শুধু ফ্যাকাল্টি দরকার, পোস্ট ডক দরকার, সায়েন্টিস্ট দরকার। সো ডোন্ট ফিল ব্যাড, এন্ড অলসো যে ডোন্ট এন্ড অ্যাকাউন্টেবল ইয়োরসেলফ, যে আমি কি অনেস্ট কিনা। তুমি বলতেছে আমি আমার এটা হয় না সেটা, তুমি কি এনাফ ট্রাই করছো না। ডোন্ট জাজ ইয়োরসেলফ, ডোন্ট জাজ আদার সেলফ, বাট ডোন্ট ইউ জাজ ইয়োরসেলফ। So that way you can, and don't frustrate it, man. Like fail to আমরা করবই বই, but হচ্ছে যে সাকসেস তো দরকার একবারে, and nothing gonna become easy. So prepare for it, do it, and yeah, be healthy, and reach out anytime. আমার কাছে যে কোনো সময় আসতে পারো, I can help you guys. I mean help you guys mean just কথা বলতে পারি, হেল্প করে, I can make time যদি তোমাদের হেল্প হয়। And I feel that আমি also help পাইছি অনেকের কাছে, আমি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য, and I want to be very honest about anything. Okay, thank you for this opportunity. ওকে ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 58 মিনিট, 2 মিনিট বাকি আছে শুধু। হুম। আমরা এত সময় ধরে এখানে ছিলাম, এবং প্রতিটা মুহূর্তে আপনি প্রাণবন্তভাবে উত্তর দিয়েছেন সকল প্রশ্নের, এবং কখনোই আপনাকে টায়ার্ড লাগেনি, এটা হচ্ছে বড় ব্যাপার। এবং আমাদের সাথে যেহেতু সুবর্ণা তাহমিনা ম্যাম সংযুক্ত আছেন, এবং তিনি কমেন্টও করেছেন, অন্যান্য টিচারও সংযুক্ত রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আশা রাখছি যে আমরা হয়তো আপনাদেরকে নিয়েও একটা বায়ো ডিসকাশনে চলে আসবো, সুবর্ণা তাহমিনা ম্যামকে নিয়ে চলে আসবো, এবং তিনি হয়তো আমাদেরকে আম, সঠিক উপদেশ দিবেন, এবং কিভাবে তিনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে আমরা নিজেদেরকে কিভাবে নিয়ে যাব আমি সেই একটা কথা, বিষয়গুলো। শিওর শিওর ভাই। সম্রাট, তোমরা একটা প্যানেল করতে পারো, যে বর্ণা, সুবর্ণা এবং নদ্রা যারা আছে এখন কারেন্ট স্টাডি করতেছে এবং করতেছে, দে ক্যান বি এ বেস্ট রিসোর্স বিকজ দে আর অলরেডি দেয়ার। সো মেক এ প্যানেল ডিসকাশন। আই মিন ইটস এ সাজেশন, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট। তোমরা মনে করে যদি মনে তাদের সবাইকে নিয়ে আসে এবং সময় করে, এবং মেক ইট জাস্ট লাইক কি করা যেতে পারে, এবং হয় কি you guys will be benefited. They are already successful. তোমার সব স্যাররা কিন্তু successful, they are a successful person, but you guys need from them, so you have to ask them. So make a panel discussion, and make it a culture, make it a just good initiative. Okay, and don't feel bad, and botanic brandize করো, okay, নিজেকে advocate করো, advocate for plant science. Thank you. হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। প্যানেল ডিসকাশন, হ্যাঁ, আমরা সকলের সাথে কথা বলে আমাদের যারা ক্লাবে আছে ইনশাল্লাহ আমরা এই প্ল্যানটাকে সাকসিড করব। তো সকলকে ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন ছিল। আমরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আমরা হয়তো নেক্সট ডিসকাশনে আমরা অন্য একজন ভাইকে নিয়ে আসব, আমরা আরো প্রাণবন্ত সেশন করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি। খোদা হাফেজ।